সবাই শুনতে পাচ্ছ? হ্যালো? একটু বলবে? হ্যাঁ? আচ্ছা, একটু বলে দিই যে তোমাদের নোটস দিয়েছি অ্যালগি। তো অ্যালগিতে মোট ২ টো ক্লাস থাকবে। কালকের নোটসটা আমি তোমাদের সেন্ড করেছি এবং তার সঙ্গে, সঙ্গে মানে এই মাসে অর্থাৎ এই জুলাইতে যেরকমভাবে একটু শিডিউল আমি চেঞ্জ করেছি এবং দেখবে যে তোমাদের যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং তার সঙ্গে, সঙ্গে মাইক্রোবায়োলজি যে পোরশন আছে ওটা আমি নেক্সট মান্থে পড়াবো। ঠিক আছে? কারণ যেহেতু নোটস আমি একটু মডিফাই করেছি, তো সেই কারণের জন্যই এরকম করতে হলো। মানে বোটানির প্ল্যান গ্রুপসটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো সেই কারণের জন্য একটু নোটস যেহেতু মডিফাই করেছি সেই জন্য শিডিউল একটু চেঞ্জ হয়েছে। বাকি আর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ তো? কমপ্লিট করেছিলাম। তো হ্যাঁ, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফানজি। ঠিক আছে? একটু নোটসটা দেখে নাও। ফানজি ফানজি খুব গুরুত্বপূর্ণ। মানে যেরকমভাবে প্ল্যান্টসের যেরকমভাবে ক্লাসিফিকেশন করা হয়, দেখো প্ল্যান্টের যেরকমভাবে ক্লাসিফিকেশন করা হয়, বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার কিন্তু এই ফানজিকে একটা আলাদা কিংডমে রেখেছিলেন। আমাদের ভালো করে বুঝতে হবে, ফানজিতে অনেক কিছু বিষয় বোঝার আছে। সুতরাং আর.এইচ. হুইটেকার যেভাবে ক্লাসিফিকেশন করেছিলেন, তো সেই ক্লাসিফিকেশনে তিনি ফানজিকে একটা আলাদা গ্রুপে রেখেছিলেন। কিন্তু আগে ফানজিকে প্রধানত প্ল্যান্ট গ্রুপসের মধ্যেই রাখা হতো। তো আমরা যখন পড়বো প্ল্যান্ট গ্রুপস, প্রথমে আমরা অ্যালগি, তারপরে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, এদের মধ্যে লিঙ্ক আছে। এবং ফানজি যেহেতু টোটালি একটা ডিফারেন্ট কিংডম, তো সেই কারণের জন্য অন্যান্য প্ল্যান্ট গ্রুপসের থেকে ফানজির ক্যারেক্টার্স কিন্তু আলাদা। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে মেনলি ফানজি বা ছত্রাকের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচার্স। দেখো কোন অংশগুলো পড়বো। প্রথমে আমরা এই অংশটা দেখবো, তারপর দেখো ক্যারেক্টারিস্টিক ফিচার্স, মানে ফানজির বিভিন্ন যে ক্যারেক্টার্স আছে, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমরা দেখছি। এবং তারপরেই দেখো যে হাইফা, অর্থাৎ ফানজির যে স্ট্রাকচার, মানে ছত্রাকের যে প্রধান যে দেহ, তো তাকেই আমরা বলবো মাইসেলিয়াম। এবং সেই জায়গাতে যে মাইসেলিয়ামের যে ইউনিট যেগুলো, তো সেগুলোই হচ্ছে হাইফা। এবং দেখো এই জায়গাতে শেপটা অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেয় যে শেপটা কীরকম হয়, কত রকমের শেপটা থাকে, বিশেষত ডলিপোর শেপটা কাকে বলে। তো এই অংশটা আমাদেরকে ভালো করে জানতে হবে, ডলিপোর শেপটা। তারপরে দেখো ডিফারেন্ট ফর্মস অফ মাইসেলিয়াম, অর্থাৎ মাইসেলিয়াম কত রকমের হতে পারে। দেখো ডিফারেন্ট রকমের মাইসেলিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের মাইসেলিয়াম এই অংশটা। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে এদের রিপ্রোডাকশন। দেখো এদের রিপ্রোডাকশন প্রধানত দুই ধরনের রিপ্রোডাকশন জেনারেলি ফাঞ্জি করে, একটা আসেক্সুয়াল এবং আরেকটা সেক্সুয়াল। তো আসেক্সুয়াল রিপ্রোডাকশনে এরা কিন্তু স্পোর তৈরি করে। তোমরা যখন পড়বে দেখবে যে এই স্পোর কিন্তু সবসময় কনফিউজড করে দেবে যে কোনটা আসেক্সুয়াল স্পোর, কোনটা সেক্সুয়াল স্পোর। সুতরাং সেগুলো আমরা ক্লিয়ার কনসেপশন নেব। দেখো এদের রিপ্রোডাকশন চলছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, মানে অঙ্গজ জননও যেমন করে, তার সঙ্গে সঙ্গে আসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন দুটোই করে। কিন্তু ভেজিটেটিভ রিপ্রোডাকশন খুব কম ফানজিতে প্রধানত দেখা যায়। তবে ফানজির যে মেন যে রিপ্রোডাকশন সেটা হলো আসেক্সুয়াল রিপ্রোডাকশন, বিভিন্ন রেণুর সাহায্যে রিপ্রোডাকশন করে। প্রচুর ইম্পর্টেন্ট ফানজির যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের সিলেবাসে দেওয়া আছে দেখবে যে মেনলি আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন, কিন্তু তবুও আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কেও পড়বো। এই সব কিছুই পড়তে হবে সিলেবাসে, যদিও এরকমভাবে মেনশন করা আছে, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনও আমরা পড়বো। ঠিক আছে? এক্ষেত্রে দেখছো যে সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হচ্ছে, ডিফারেন্ট ভাবে প্রধানত সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পন্ন হয়। প্লাসমোগ্যামি, ক্যারিওগ্যামি, এরকম ডিফারেন্ট রকমের সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখতে পাই। হোমোথ্যালিজম এবং হেটারোথ্যালিজম আমরা পড়বো, এবং প্যারাসেক্সুয়ালিটি, এই সমস্ত বিষয় পড়বো। এবং পরের দিন আমরা আলোচনা করব ডিফারেন্ট গ্রুপস অফ ফানজি। ঠিক আছে? তো এই অংশগুলোই প্রধানত আমাদেরকে পড়তে হবে। তোমরা কি কেউ বলতে পারবে যে ফানজি, দেখো আর.এইচ. হুইটেকার কি করেছিলেন যে ফানজিকে তিনি একটা আলাদা, তিনি প্ল্যান্টি থেকে তিনি আলাদা করেছিলেন, মানে উদ্ভিদ জগৎ থেকে আর.এইচ. হুইটেকার ছত্রাককে আলাদা করেছিলেন। এবং সেই ছত্রাককে তিনি একটা সেপারেট কিংডমে রেখেছিলেন। এবং বিভিন্ন রকমের ছত্রাক আছে, অন্তত 80,000 প্রধানত স্পিসিস আমরা ফানজিতে আমরা দেখতে পাই। এবং ফানজি প্রধানত ইউনিসেলুলার ইস্ট হতে পারে, মানে এককোষী। দেখো ফানজির যে রেঞ্জ, যেটা তার বডির যে রেঞ্জ, সেটা এককোষী হতে পারে এবং এককোষী থেকে বিশাল বড় হতে পারে। তাহলে ইউনিসেলুলার ইস্ট থেকে শুরু করে, ইস্ট মানে হচ্ছে স্যাকারোমাইসিস সেরিবেসি, এখান থেকে শুরু করে বড় বড় টোড স্টুল, পাফ বল এবং সিঙ্ক হর্ন, তো ডিফারেন্ট, এগুলো হচ্ছে অনেক বড় বড় ফানজি। তো তাহলে ইউনিসেলুলার যেমন হতে পারে, তার সঙ্গে সঙ্গে ফানজি কিন্তু মাল্টি সেলুলার হতে পারে। অকুপাই ওয়াইড রেঞ্জ অফ হ্যাবিটেট, যেগুলো ইম্পর্টেন্ট সেই অংশগুলো হাইলাইট করেছে। তো হুইটটেকার এটাকে আলাদা কিংডমে রেখেছেন। এবং ইউনিসেলুলার থেকে শুরু করে বহুকোষী হতে পারে, মাল্টি সেলুলার হতে পারে। বিভিন্ন জায়গাতে প্রধানত ফানজি থাকে। দেখো সব থেকে ছোট যে ফানজি, তো সেটাই হচ্ছে ইস্ট। ঠিক আছে? অ্যাকোয়াটিক এবং টেরিস্ট্রিয়াল, মানে জলেতেও যেমন থাকে স্থলভূমিতেও থাকে। সব থেকে লংগেস্ট যে ফান্ডি, তো সেটা হচ্ছে গ্যানোডার্মা।
এবং মোস্ট কমপ্লেক্স যেটা সেটা হচ্ছে মাশরুম, এবং লার্জেস্ট যে মাশরুম তো সেটাই হলো জায়ান্ট পাফ বল। আমরা কিন্তু এই মাশরুম ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করব। এবং ফাঞ্জি সম্পর্কে যে স্টাডি তো সেটাই হচ্ছে মাইকোলজি, এবং ডি বেরিকে বলা হয় ফাদার অফ মডার্ন মাইকোলজি, এটা খুব ইম্পর্টেন্ট। এবং তিনি যে বই লিখেছিলেন যে আচ্ছা, তাহলে ডি বেরিকে আমরা বলবো ফাদার অফ মডার্ন মাইকোলজি, কিন্তু ফাদার অফ মাইকোলজিকে মাইকেলি, ঠিক আছে, বা মাইচেলি। তো সুতরাং এক্ষেত্রে ফাদার অফ মাইকোলজি হচ্ছে মাইচেলি, কিন্তু ফাদার অফ মডার্ন মাইকোলজি হচ্ছেন ডি বেরি। এবং এই মাইচেলি যে বই লিখেছিলেন সেটা হচ্ছে বুক নোভা প্ল্যান্টেরাম জেনেরা, এইটা হচ্ছে তার লেখা বই। এবং ইন্ডিয়ান যে ফাইকোলজি, ফাদার অফ ইন্ডিয়ান ফাইকোলজি হচ্ছেন এই যে বিবি মুন্ডেকার, কেউ কেউ বলছেন যে বিবি মুন্ডেকার, আবার কেউ কেউ বলছেন যে ইজে বাটলার, ঠিক আছে। তাহলে দুজনকেই কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান মাইকোলজি বলা হয়। এবং ফাঞ্জির নেম প্রথম যিনি দিয়েছিলেন তো তিনি হলেন গ্যাসপার্ড বাউহিন। তাহলে ফাঞ্জি সম্পর্কে একদম বেসিক আইডিয়া আমরা পেয়ে গেলাম। ছত্রাক সম্পর্কে যে স্টাডি তো সেটাই হচ্ছে মাইকোলজি, ফাদার অফ মাইকোলজি হচ্ছে মাইচেলি, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে মডার্ন মাইকোলজির যিনি জনক তো তিনি হচ্ছেন ডি বেরি, এই জায়গাটা কনফিউজড হবে না। এবং ইন্ডিয়ান মাইকোলজি কেউ কেউ বলছেন যে ই জে বাটলার, আবার কেউ কেউ বলছেন যে বি বি মুন্ডেকার, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে ফাঞ্জির এই নাম প্রথম দিয়েছিলেন যে বাউহিন। এবং দেখো ফাঞ্জি সম্পর্কে পড়ার আগে আগে আমরা কিছু ইনফরমেশন নিয়ে নিই। দেখো বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে একটা দুর্ভিক্ষ হয়েছিল 1942 থেকে 1943 সালে, তো তাকে বলা হয় সিভিয়ার ফেমাইন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, ওয়াজ ডিউ টু দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রাইস ক্রপ। অর্থাৎ এই সময় ধানের মানে প্রচুর ক্রাইসিস হয়েছিল, ধান গাছ প্রচুর মারা গিয়েছিল, এবং তার ফলে ভাতের অভাবে অনেক মানুষ মারা গিয়েছিলেন। তো একেই বলা হয় ফেমাইন অফ বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলে এই দুর্ভিক্ষ হয়েছিল। এবং যে ছত্রাক ঘটিয়েছিল তো সেটাই হচ্ছে হেলমিনথোস্পোরিয়াম। আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব, হেলমিনথোস্পোরিয়াম কোন ক্লাসের অন্তর্গত। এবং আরও একটা দুর্ভিক্ষ হয়েছিল, তো সেটাকে আমরা বলবো আইরিশ ফেমাইন, তো আয়ারল্যান্ডে এই ঘটনা ঘটেছিল। এবং এক্ষেত্রে কিন্তু আলু কিন্তু প্রচুর মানে ধ্বংস হয়ে গিয়েছিল, আলুর ধসা রোগ ঘটিয়েছিল। তো যে ছত্রাক সেটা ঘটিয়েছিল তো সেটাই হচ্ছে ফাইটোপথরা ইনফেস্টান্স। তাহলে এই দুটো ইনফরমেশন তোমাদেরকে একটু রাখতে হবে, যে বেঙ্গল ফেমাইন কে ঘটিয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে পটাটো ফেমাইন। এবং এই যে ফাঞ্জির যে এক্সিস্টেন্স, দেখো ফসিল রেকর্ড থেকে এটা দেখা গেছে যে প্রি ক্যাম্ব্রিয়ান পিরিয়ড থেকে কিন্তু ফাঞ্জি আছে। দেয়ার এক্সিস্টেন্স ওয়াজ ফাউন্ড ফ্রম দ্য ফসিল রেকর্ড অফ দ্য প্রি ক্যাম্ব্রিয়ান পিরিয়ড। তো প্রি ক্যাম্ব্রিয়ান পিরিয়ড থেকে, মানে ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে ডিফারেন্ট রকমের অর্গানিজমসের ইভলিউশন হয়েছিল, তো তাকে আমরা বলবো ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। তো সেই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের আগেও কিন্তু ফাঞ্জির কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে। এবং ফাঞ্জি প্রধানত বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে, বিভিন্ন ক্রপে মানে শস্যে যেমন রোগ সৃষ্টি করে, মানুষেরও রোগ সৃষ্টি করে। অ্যাট প্রেজেন্ট দ্য ফাঞ্জি আর ইউজড ইন দ্য মেডিসিন অ্যান্ড অলসো অ্যাজ দ্য ফুড। সুতরাং ফাঞ্জি যে সবসময় যে মানে বিভিন্ন রকমের রোগ তৈরি করে তাই নয়, ফাঞ্জিকে বর্তমানে আমরা বিভিন্ন ঔষধ তৈরিতেও আমরা ব্যবহার করি। সুতরাং এই যে ছত্রাকের কথা বলছি, এই ছত্রাক অ্যাকচুয়ালি কি, দেখো এটা হচ্ছে নিউক্লিয়েটেড, তার মানে কি সবসময় ছত্রাক কিন্তু ইউক্যারিওটিক হবে। আমরা অ্যালগি আমরা দেখেছিলাম যে সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, সেটা প্রোক্যারিওট। তাহলে অ্যালগি প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস দুই রকমেরই হতে পারে, কিন্তু ফাঞ্জি যারা তো তারা কিন্তু সবসময় নিউক্লিয়েটেড হবে। এবং স্পোর বিয়ারিং, তার মানে অবভিয়াসলি এরা স্পোর তৈরি করে, এটা হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। তাহলে নিউক্লিয়েটেড এবং স্পোর বিয়ারিং, ক্লোরোফাইলাস, মানে কোনো রকম ক্লোরোফিল থাকে না। এবং যে সমস্ত জীব প্রধানত সেক্সুয়ালি এবং আসেক্সুয়ালি রিপ্রোডিউস করে, এবং প্রধানত এদের দেহ কিন্তু ফিলামেন্টাস, এবং এদের সেলে সেল ওয়াল থাকে। তো এই গ্রুপ অফ যে এই যে গ্রুপের যে সমস্ত অর্গানিজম বা জীব তো তাদেরকেই আমরা বলবো ফাঞ্জি। তাহলে ফাঞ্জি কিন্তু নিউক্লিয়েটেড এবং ইউনিসেলুলার যেমন হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে, স্পোর তৈরি করে, ক্লোরোফিল থাকে না, এবং রিপ্রোডাকশন মেনলি করবে আসেক্সুয়ালি এবং সেক্সুয়ালি। এবং তার সঙ্গে সঙ্গে এদের কোষ প্রাচীরে কিন্তু এদের কোষ প্রাচীর থাকে। তো এই যে গ্রুপ মানে যে সমস্ত ক্যারেক্টারিস্টিক ফিচার্স, এই ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো যে সমস্ত প্ল্যান্টসে দেখা যায় তো তাদেরকেই আমরা ফাঞ্জি বলবো। তাহলে এই পাতাতে একদম ফাঞ্জির কিছু বেসিক আইডিয়া দেওয়া আছে, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো? এখনো মেইন জায়গাতে আমরা ঢুকিনি, আগে আমরা বেসিক আইডিয়া দেখছি, দেখো তো বলছি, ঠিক আছে। তো ফাঞ্জির যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স, এরা প্রধানত কোন জায়গাতে থাকে, প্রধানত হিউমাস রিচ সয়েলে আমরা ফাঞ্জিকে দেখতে পাই। হিউমাস রিচ মানে কি, যে সমস্ত মাটিতে প্রচুর পরিমাণে জৈব বস্তু থাকে মানে খাবার থাকে, মোস্টলি ফাউন্ড ইন দ্য হিউমাস রিচ সয়েল, বাট ইন দ্য প্রেজেন্স অফ দ্য ময়েশ্চার। কিন্তু যখন ময়েশ্চার থাকে মানে বাতাসে যখন জলীয় বাষ্প মানে স্যাঁতস্যাঁতে জায়গাতে প্রধানত ফাঞ্জি জন্মায়।
ক্যান গ্রো অন দ্য লেদার, উড, পিকল অ্যান্ড দ্য ব্রেড, মানে এই সমস্ত জায়গাতেও ছত্রাক জন্মায়। কোনো চামড়াতে জন্মাতে পারে, আমরা জানি যে জুতোতে ছত্রাক জন্মায়, কাঠেতে জন্মাতে পারে, অথবা কোনো পিকল মানে হচ্ছে আমরা যে জ্যাম জেলি খাই, অথবা পাউরুটিতে জন্মাতে পারে। দে আর কর্টিকোলাস। দেখো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এদের কিছু স্পেশাল হ্যাবিটেট। যখন গাছের ছালে যখন জন্মায় তো তখন তাকে আমরা বলবো কর্টিকোলাস ফাঞ্জি। কপ্রোফাইলাস ফাঞ্জি যখন কোনো গরুর মলেতে যখন জন্মায়, কাউ ডাঙে যখন জন্মাবে তখন তাকে আমরা বলবো কপ্রোফাইলাস। এপিজাইলিক মানে কি যখন কাঠেতে যখন জন্মাবে, তাহলে গাছের ছালেতে যখন জন্মাবে সেটা হচ্ছে কর্টিকোলাস। আর এপিজাইলিক মানে কি যখন একদম কাঠের উপরে যখন জন্মাবে। জাইলোফাইলাস মানে কি বার্নড উড, মানে কোনো হয়তো কাঠ হয়তো পুড়ে গেছে, তো সেই পোড়া কাঠে কিন্তু এরা জন্মাতে পারে। অথবা কেরাটিনোফাইলাস মানে কেরাটিনে জন্মাতে পারে, কোনো ইনসেক্টের কেরাটিনে তাদের সারফেসে এই ফাঞ্জি কিন্তু জন্মাতে পারে। তাহলে ফাঞ্জির কিন্তু যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, এবং যেহেতু এদের রিপ্রোডাকশন ডিফারেন্ট রকমের মোড অফ রিপ্রোডাকশন হয়, তো সেই জন্য এই গ্রুপ কিন্তু অত্যন্ত সাকসেসফুল গ্রুপ। এবার ফাঞ্জের যে নিউট্রিশন তোমাদের সিলেবাসে আছে, দেখবে যে নিউট্রিশন, সুতরাং আমরা নিউট্রিশন সম্পর্কে আমরা ফোকাস করব, ঠিক আছে। প্রধানত এদের কিন্তু ক্লোরোফিল থাকে না এবং এরা হেটারোট্রফিক। দেখো মোড অফ নিউট্রিশন প্রধানত দুই ধরনের হয়, একটা অটোট্রফিক আর একটা হেটারোট্রফিক। হেটারোট্রফিক হলো তারাই যারা প্রধানত নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। তাহলে ফাঞ্জের মোড অফ নিউট্রিশন কত রকমের হতে পারে? এরা স্যাপ্রোফাইট হতে পারে। স্যাপ্রোফাইট মানে কি যারা মৃত জীবদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে। দেখো অবটেইনড ফ্রম দ্য ডেড অর্গানিক মেটেরিয়াল, তার মানে মৃত জীবদেহ থেকে যখন পুষ্টি সংগ্রহ করে তো তখনই তাদেরকে আমরা বলবো স্যাপ্রোফাইট। এই জায়গাতে কিছু স্যাপ্রোফাইটের এক্সাম্পল দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইজোপাস, মিউকর এবং পেনিসিলিয়াম। রাইজোপাস, মিউকর এবং পেনিসিলিয়াম, এদের তিনজনকে একসঙ্গে বলা হয় মোল্ড, MOULDS। তাহলে রাইজোপাস, মিউকর, পেনিসিলিয়াম আমরা পরে দেখবো রাইজোপাস মিউকরের মধ্যে পার্থক্য কি, পেনিসিলিয়াম কোন গ্রুপের ছত্রাক। কিন্তু এখন এটুকু আমরা জেনে রাখি যে রাইজোপাস, মিউকর এবং পেনিসিলিয়াম ডেড অর্গানিক মেটেরিয়াল থেকে পুষ্টি সংগ্রহ করে, সুতরাং এরা কিন্তু স্যাপ্রোফাইটিক ফাঞ্জি। এছাড়া মরচেলা আছে, অ্যাসপারজিলাস আছে, অ্যাগারিকাস আছে, স্যাপ্রোলেজিনা আছে, সমস্ত এক্সাম্পল কিন্তু ভালো করে মাথায় রাখবে। দে আর ওয়ান অফ দ্য মেজর ডিকম্পোজার, তার মানে ফাঞ্জি কিন্তু ডিকম্পোজার, তার মানে মৃত জীবদেহের উপরে কাজ করে পরিবেশের উপাদানগুলোকে পরিবেশেই ফিরিয়ে দেয়। আমরা জানি যে প্রধানত কোনো একটা ইকোসিস্টেমে তিন ধরনের অর্গানিজম থাকে, একটা অটোট্রফিক, একটা হেটারোট্রফিক এবং আরও যে অর্গানিজম থাকে, তো তাদেরকে আমরা বলবো ডিকম্পোজার। সুতরাং ফাঞ্জি কিন্তু ব্যাকটেরিয়ার মতোই ডিকম্পোজার। তাহলে স্যাপ্রোফাইট কাকে বলে আমরা দেখলাম। এবার দেখো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যারাসাইট। তো প্যারাসাইট মানে কি, তারা প্রধানত কোনো হোস্টের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে এবং হোস্টের ক্ষতি করে। ধরা যাক কোনো এনিম্যাল বডিতে কোনো ফাঞ্জি জন্মেছে, তাহলে সেই এনিম্যালের কিন্তু ক্ষতি করবে এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করবে। এই যে প্যারাসাইট আছে, এই প্যারাসাইট দুই ধরনের হয়, একটা অব্লিগেট এবং আর একটা ফ্যাকাল্টেটিভ। দেখবে এই দুটো টার্ম আমরা সবসময় শুনি, কিন্তু পরীক্ষার সময় আমাদের কিন্তু কনফিউজড হয়ে যাই কোনটা অব্লিগেট হবে কোনটা ফ্যাকাল্টেটিভ হবে। তাহলে দেখো অব্লিগেট প্যারাসাইট আমরা কাকে বলবো? সারভাইভ অনলি অন দ্য লিভিং হোস্ট। যদি হোস্ট সেল থাকে তাহলে এরা কিন্তু বেঁচে থাকবে, আর যদি হোস্ট সেল যদি না থাকে তাহলে কিন্তু এরা মারা যাবে। তাহলে যে সমস্ত প্যারাসাইট একদম 100% হোস্টের উপর ডিপেন্ড করে, তো তাদেরকেই আমরা বলবো অব্লিগেট প্যারাসাইট। কোন ফাঞ্জি অব্লিগেট? দেখো পাক্সিনিয়া, পেরোনোস্পোরা এবং মেলামপোরা, তাহলে এরা সবাই কিন্তু অব্লিগেট। এটা কিন্তু পাক্সিনিয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো এক রকমের অব্লিগেট প্যারাসাইট। আর ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট মানে কি, ইউজুয়ালি ইন দ্য লিভিং হোস্ট বাট মে বি স্যাপ্রোফাইট, তার মানে জেনারেলি এরা হোস্টের মধ্যে থাকে, কিন্তু যদি কখনো হোস্ট যদি অ্যাভেলেবেল না হয় তখন তারা কিন্তু স্যাপ্রোফাইটিক পুষ্টি সম্পন্ন করে, অর্থাৎ তখন মৃত জীবদেহ থেকে পুষ্টি নেয়। কিন্তু যদি লিভিং হোস্ট থাকে তাহলে সেটাকে প্রেফার করে। যেমন টফরিনা এবং সাম স্মার্ট, কিছু স্মার্ট আছে, স্মার্টও কিন্তু একটা গ্রুপ অফ ফাঞ্জি, তাদের এক্সাম্পল কি আমরা পরে দেখব। তাহলে মোল্ড আমরা দেখলাম এবং স্মার্ট আমরা দেখলাম। তো স্মার্ট, কিছু স্মার্ট আছে যারা ফ্যাকাল্টেটিভ। তাহলে মোল্ডের কিছু এক্সাম্পল বলো। মোল্ড তাহলে কোনগুলো বলো, বলতে পারবে? মোল্ড, পেনিসিলিয়াম, জেনারেলি এদেরকে মোল্ড বলা হয়। এরপর দেখো সিম্বায়ন্ট আছে। সিম্বায়ন্ট মানে কি, যখন দুটো জীব পরস্পরের সহাবস্থানে থেকে একে অপরের উপকার করে। তো অ্যালগি এবং ফাঞ্জির যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, তো তাকেই আমরা বলবো লাইকেন। সো অ্যাসোসিয়েশন বিটুইন দ্য টু আনলাইক লিভিং অর্গানিজম, মানে যে সমস্ত জীব টোটালি আনরিলেটেড। আনলাইক মানে কি তারা একরকম নয়, দুটো ভিন্ন রকমের জীব এবং দুজনেই কিন্তু বেনিফিটেড হয়। যেমন লাইকেন,
তো লাইকেনে আমরা জানি যে অ্যালগি এবং ফাঞ্জির সহাবস্থান, এবং অ্যালগি যে পোর্শন তো তাকেই আমরা বলবো ফাইকোবায়ন্ট, এবং এই ফাইকোবায়ন্ট প্রধানত খাবার তৈরি করে, ঠিক আছে। অ্যালগি আমরা জানি ফটোসিনথেসিস করে খাবার তৈরি করে, আর ফাঞ্জি যে পোর্শন, লাইকেনের যে ফাঞ্জি যে পোর্শন তো তাকেই আমরা বলবো মাইকোবায়ন্ট। এরা প্রধানত বিভিন্ন ইনঅর্গানিক নিউট্রিয়েন্টকে অ্যাবসর্ব করবে এবং ওয়াটারকে অ্যাবসর্ব করে সেটা অ্যালগিতে দেয়। তাহলে এই যে অ্যালগি এবং ফাঞ্জির যে মিউচুয়াল যে রিলেশনশিপ, তো একেই আমরা বলবো সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। তো এটাও কিন্তু এক রকমের নিউট্রিশন। এবং এর সঙ্গে সঙ্গে দেখো মাইকোরাইজা এরকম টাইপের একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, যেমন আমরা মাইকোরাইজাতে আমরা দেখতে পাই। তো মাইকোরাইজা সম্পর্কে একটু আমাদেরকে আইডিয়া নিতে হবে। মাইকোরাইজা মানে কি, ফাঞ্জি ডেভেলপ ইন দ্য রুটস অফ হায়ার প্ল্যান্ট আর কল্ড অ্যাজ দ্য মাইকোরাইজা। তাহলে বিভিন্ন হায়ার প্ল্যান্টের মূলের ভিতরে কিন্তু ছত্রাক কিন্তু জন্মায়। তাহলে এই যে দুজনের মধ্যে এই যে রিলেশনশিপ, তো একেই আমরা বলবো মাইকোরাইজা। ফাঞ্জি ডেভেলপ ইন দ্য রুট অফ হায়ার প্ল্যান্ট কল্ড দ্য মাইকোরাইজা। তাহলে মাইকোরাইজা কী কী দিয়ে তৈরি হবে, রুট এবং তার সঙ্গে সঙ্গে ফাঞ্জি। এবং রুট দেখো ফুড অ্যাবসর্ব বাই দ্য ফাঞ্জি, এবং তার সঙ্গে সঙ্গে আচ্ছা এক্ষেত্রে আমরা রুট দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে এই রুটের ভিতরে কে থাকবে, ফাঞ্জি থাকবে। ফাঞ্জি এক্ষেত্রে কি কাজ করবে, ফাঞ্জি প্রধানত অ্যাবসর্ব দ্য ওয়াটার অ্যান্ড দ্য মিনারেলস অ্যান্ড পাসেস টু দ্য প্ল্যান্ট। তাহলে ফাঞ্জি তো নিজেদের খাবার তৈরি করে না, তাহলে সেই খাবার তৈরি করার জন্য গাছকে সে কি করবে, জলকে অ্যাবসর্ব করবে, মানে ছত্রাক মাটি থেকে জল নেবে, নিয়ে সেটা প্ল্যান্টকে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে খনিজ লবণ সে শোষণ করে সেটা প্ল্যান্টসকে দেবে। এবং পরিবর্তে এই প্ল্যান্ট কি করবে, এই পরিবর্তে এই প্ল্যান্টগুলো ফুড অ্যাবসর্ব বাই দ্য ফাঞ্জি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যে রুটের মধ্যে যে ফুড থাকে, মানে রুটের মধ্যে তো খাবার সঞ্চিত থাকে, তো সেই খাবারকে এই ফাঞ্জি পরিবর্তে গ্রহণ করবে। তাহলে ফাঞ্জি প্ল্যান্টকে এইগুলো সাপ্লাই দিচ্ছে, আর ফাঞ্জি তাহলে প্ল্যান্ট থেকে কি পাচ্ছে, সেটা ফুড পাচ্ছে, কারণ সে তো নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। তাহলে এই যে আমরা মাইকোরাইজা যে দেখলাম, এই মাইকোরাইজা প্রধানত দুই ধরনের হতে পারে, একটা একটোফাইটিক এবং আর একটা এন্ডোফাইটিক। একটোফাইটিক মাইকোরাইজা কাকে বলে, দেখো কনফাইন্ড আউটার রিজিয়ন অফ দ্য রুট, এটাকে তুমি রুট দেখতে পাচ্ছ, তাহলে রুটের সেলের ভিতরে নয়, এটা সুপারফিশিয়ালি যখন থাকে, তো তখনই তাকে আমরা বলবো একটোফাইটিক ফাঞ্জি। যেমন ফাঞ্জি, যেমন বুলেটাস, তো বুলেটাসের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, এটা হচ্ছে এক রকমের একটোফাইটিক ফাঞ্জি। এছাড়া আরও কিছু একটোফাইটিক ফাঞ্জির এক্সাম্পল হচ্ছে গ্লোমাস, ল্যাকারিয়া এবং পাইসোলিথাস। সুতরাং এরা সবাই কিন্তু একটোফাইটিক ফাঞ্জি, মানে রুটের জাস্ট সারফেসে এরা কিন্তু থাকে, এবং মাটি থেকে এরা ওয়াটার এবং মিনারেল অ্যাবসর্ব করবে, করে রুটকে দেবে, এবং পরিবর্তে রুট থেকে খাবার নেবে এরা। সুতরাং দুজনেই বেনিফিটেড হয়। তো এই যে দুজনের মধ্যে এই যে রিলেশনশিপ, তো একেই আমরা বলবো মাইকোরাইজা। তার মানে মূলের মধ্যে যখন হায়ার প্ল্যান্টসের রুটে যখন এই ফাঞ্জি থাকে, তো তখনই তাকে আমরা বলবো মাইকোরাইজা। এবং এন্ডোফাইটিক মানে কি, দেখো সেলের ভিতরে ঢুকে গেছে, ফাঞ্জি কি হয়েছে, ডিপলি ইন দ্য রুট সেল, এটা কিন্তু মূলের একটা কোষ, এবং এই কোষের ভিতরে ফাঞ্জি ঢুকে গেছে, তো একেই আমরা বলবো এন্ডোফাইটিক ফাঞ্জি। এন্ডোফাইটিক ফাঞ্জির এক্সাম্পল কি আছে, হেবেলোমা এবং গিগাস্পোরা, এবং তার সঙ্গে সঙ্গে স্ক্লেরোসিস্টিস। এই যে এক্সাম্পলগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। সুতরাং এন্ডোফাইটিক ফাঞ্জির আমরা এক্সাম্পল দেখলাম। এবং এই জায়গাতে আরও একটা টার্ম থাকে, তো তাকেই আমরা বলবো আরবাসকিউলার মাইকোরাইজা। দেখো আরবাসকিউলার মাইকোরাইজা বুঝতে গেলে আমাদের দুটো টার্ম জানতে হবে, একটা ভেসিকেল এবং আর একটা হচ্ছে আরবাসকিউল। আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ 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 একদম ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ভেসিকেল এবং আরবাসকিউল। তো ভেসিকেল কাকে বলে, দেখো এক্ষেত্রে তোমরা একটা ফাঞ্জি দেখতে পাচ্ছ, তো ফাঞ্জির সেটা হাইফা, হাইফা মানে একটা সুতোর মতো গঠন, এবং এই হাইফা কি করেছে, একদম সেল ওয়ালকে রাপচার করে দিয়েছে। দেখো সেল ওয়াল এখানে রাপচার হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্লাজমা মেমব্রেন আছে, এই প্লাজমা মেমব্রেন এইভাবে একটা গোলাকার একটা স্ট্রাকচার তৈরি করছে, অর্থাৎ একটা ভেসিকেল তৈরি করছে। তাহলে হাইফা যখন এইভাবে প্লাজমা মেমব্রেন, দেখো প্লাজমা মেমব্রেন কিন্তু রাপচার করছে না, তো এই যে স্ট্রাকচার, তো একেই আমরা বলবো ভেসিকেল। আবার কখনো কখনো এই যে ফাঙ্গাল যে হাইফা আছে, এই ফাঙ্গাল হাইফা এইভাবে ব্রাঞ্চিং হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্লাজমা মেমব্রেন, দেখো এক্ষেত্রে সেল ওয়ালও কিন্তু রাপচার করবে, এবং প্লাজমা মেমব্রেন একটু ভিতরে ফিঙ্গার লাইক প্রজেকশন করবে, এবং প্রত্যেকটা ফিঙ্গার লাইক প্রজেকশনের ভিতরে এই যে ফাঙ্গাল হাইফা ঢুকে যাবে, তো একেই আমরা বলবো আরবাসকিউল। তো এই যে টার্ম আছে আরবাসকিউলার মাইকোরাইজা, দেখো ফাঙ্গাল হাইফা এক্সটেন্ড ব্রাঞ্চিং থ্রু দ্য রুট সেল ওয়াল। তাহলে ফাঙ্গাল হাইফা কি করছে,
তাদের যে ব্রাঞ্চিং যেটা সেটা মূলের কোষ প্রাচীর ভেদ করছে এবং করে একটা টিউব লাইক স্ট্রাকচার তৈরি করছে অ্যান্ড ফর্ম দ্য টিউব অ্যান্ড দ্য প্লাজমা মেমব্রেন ইনভ্যাজিনেট, তার মানে প্লাজমা মেমব্রেন ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, ইনভ্যাজিনেট করে যাচ্ছে, প্রোটোপ্লাজমের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এবং কভার দ্য হাইফা। তো একেই আমরা বলবো আরবাসকিউলার মাইকোরাইজা। এবং এই স্ট্রাকচার যখন বেলুনের মতো হয় তখন তাকে আমরা বলবো ভেসিকেল। আর যখন ডাইকটোমাস ব্রাঞ্চিং, তো এই জায়গাতে দেখো ওয়াই আকারের ব্রাঞ্চিং আমরা দেখতে পাচ্ছি, তো তখনই তাকে আমরা বলবো আরবাসকিউল। এবং ভ্যামের পুরো কথা হচ্ছে আরবাসকিউলার ভেসিকিউলার আরবাসকিউলার মাইকোরাইজা। এবং এক্ষেত্রে দেখো ফাঙ্গাল হাইফা ডু নট পেনিট্রেট ইনটু দ্য প্রোটোপ্লাস্ট বাট ইনভ্যাজিনেট দ্য প্লাজমা মেমব্রেন। তাহলে ফাঙ্গাল হাইফা কিন্তু প্রোটোপ্লাজমের ভিতরে ঢোকে না। তো এক্ষেত্রে কি করবে, এটা কেবলমাত্র এই যে প্লাজমা মেমব্রেন ইনভ্যাজিনেটেড হচ্ছে, এই ইনভ্যাজিনেটেড পোর্শনে ফাঙ্গাল হাইফা ঢোকে, কিন্তু এরকম হয় না যে কখনো সে প্রোটোপ্লাজমের ভিতরে ঢোকে না। এবং তার সঙ্গে সঙ্গে দেখো হেল্পস ফসফেট অ্যাবসর্পশন ফ্রম দ্য সয়েল। তো এরা কি করবে, ফসফেট অ্যাবসর্পশন করবে। আমি বলেছিলাম যে ফাঞ্জি প্রধানত বিভিন্ন মিনারেলকে অ্যাবসর্ব করে। তাহলে এই যে ভেসিকিউলার আরবাসকিউলার মাইকোরাইজা, এই যে আমরা মাইকোরাইজা দেখলাম, তো এরা প্রধানত কি করে, ফসফেটকে প্রধানত অ্যাবসর্ব করবে এবং প্রোটেক্ট দ্য প্ল্যান্ট ফ্রম দ্য অ্যাডভার্স সিচুয়েশন দ্যাট ইজ ল্যাক অফ ওয়াটার অ্যান্ড দ্য নিউট্রিয়েন্টস। যদি এরকম হয় কোনো অ্যাডভার্স সিচুয়েশন হচ্ছে, মাটিতে নিউট্রিয়েন্টের পরিমাণ কমে গেছে, তখন এরা কিন্তু নিউট্রিয়েন্টস একে প্রোভাইড করবে। এরকম দেখা গেছে যে এমন কিছু কিছু প্ল্যান্টস আছে যে তাদের মধ্যে এমনই রিলেশনশিপ যে ওই প্ল্যান্টসকে তুমি যদি অন্য জায়গায় নিয়ে এসে যদি বসাও তাহলে সে কিন্তু মারা যাবে, কারণ ফাঞ্জি সেই জায়গাতে বেঁচে থাকে না অন্য কোনো এনভায়রনমেন্টে, এবং তার ফলে সেই গাছের কিন্তু মৃত্যু হতে পারে। যেমন এক্ষেত্রে দেখো যে সমস্ত একটোমাইকোরাইজা আর এন্ডোমাইকোরাইজা কাকে বলে, তাহলে একটোমাইকোরাইজা নট পেনিট্রেট দ্য সেল ওয়াল, মানে কোষ প্রাচীরকে যখন ভেদ করে যখন ঢুকে যাবে তখন তাকে বলবো এন্ডোমাইকোরাইজা। আর একটোমাইকোরাইজা মানে সেল ওয়ালকে যখন ভেদ করছে না, মানে রাপচার করছে না। যে সমস্ত ফাঞ্জি গ্রুপ একটোমাইকোরাইজা হিসেবে অবস্থান করে, দেখো অ্যাস্কোমাইসিটিস, জাইগোমাইকোটা এবং ব্যাসিডিওমাইকোটা। প্রধানত এই যে ডিফারেন্ট যে গ্রুপ বললাম, এরা যে ধরনের সেক্সুয়াল স্পোর তৈরি করে তার উপর ডিপেন্ড করে এদের নামকরণ। তাহলে অ্যাস্কোমাইকোটা, জাইগোমাইকোটা এবং ব্যাসিডিওমাইকোটা, এই ফাঞ্জিগুলো প্রধানত একটোমাইকোরাইজা তৈরি করে। তো এই ফাঞ্জিগুলো বা এরা প্রধানত রুটের সারফেসে থাকে। তাহলে কোন কোন উদ্ভিদে এই একটোমাইকোরাইজা আমরা দেখতে পাবো, ফাউন্ড 10% প্ল্যান্ট ফ্যামিলি, অর্থাৎ যত প্ল্যান্টস আছে, বিভিন্ন ফ্যামিলি আছে, অ্যাঞ্জিওস্পার্ম ফ্যামিলি আছে, অন্যান্য বিভিন্ন ফ্যামিলি আছে, জিমনোস্পার্মের ফ্যামিলি আছে, তো তার 10% প্ল্যান্ট ফ্যামিলিতে আমরা এই একটোমাইকোরাইজা দেখতে পাই। যেমন ওক গাছ হতে পারে, পাইন গাছ হতে পারে, ইউক্যালিপটাস হতে পারে, অলিভ ফ্যামিলি। তো এই সমস্ত ইম্পর্টেন্ট ফ্যামিলিতে আমরা একটোমাইকোরাইজা দেখতে পাই। দেখো তোমার যদি মনে হয় যে পাইন গাছকে নিয়ে এসে তুমি তোমার বাড়ির কাছে বসাবে, সে কিন্তু মারা যাবে। এর কারণটা কি, এর কারণ এদের যে রুটেতে যে এই একটোমাইকোরাইজা আছে, এই একটোমাইকোরাইজা কিন্তু তোমাদের এনভায়রনমেন্টে সে সারভাইভ করবে না। এরা প্রধানত হিল্লি রিজিয়ান, যেখানে পাহাড়ি অঞ্চল, তো সেই অঞ্চলে এই ফাঞ্জিগুলো সারভাইভ করে। এরা প্রচণ্ড সেন্সিটিভ হয়। তো সেই কারণের জন্য পাইন ফরেস্ট ওই সমস্ত জায়গাতে তৈরি হবে, কিন্তু আমাদের মতো সমভূমিতে কিন্তু তৈরি হবে না। এর কারণটাই হচ্ছে তাদের রুটেতে কিন্তু একটোমাইকোরাইজা থাকে, এবং এই একটোমাইকোরাইজা কিন্তু প্রচুর পরিমাণে এনভায়রনমেন্টের প্রতি সেন্সিটিভ হয়। এবং এন্ডোমাইকোরাইজা তাহলে কি, এন্ডোমাইকোরাইজা প্রধানত জাইগোমাইসিটিস গ্রুপের ফাঞ্জি এন্ডোমাইকোরাইজা তৈরি করে। তাহলে দেখো অ্যাস্কোমাইকোটা, জাইগোমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা, এই তিনটে ফাঙ্গাল গ্রুপই কিন্তু একটোমাইকোরাইজা তৈরি করবে, কিন্তু জাইগোমাইসিটিস কেবলমাত্র এন্ডোমাইকোরাইজা তৈরি করবে। ঠিক আছে, তাহলে জাইগোমাইসিটিস একটো এবং এন্ডো দুটো টাইপেরই মাইকোরাইজা তাদের তাদের মেম্বাররা তৈরি করে। এবং 85% অফ দ্য অল প্ল্যান্ট ফ্যামিলি ইন ওয়াইল্ড ক্রপ অ্যান্ড দ্য গ্রেন। ঠিক আছে, সুতরাং যে যত প্ল্যান্ট ফ্যামিলি আছে তার অন্তত 85%, মানে যেক্ষেত্রে একটোমাইকোরাইজা থাকে না, তো সেই জায়গাতে আমরা এন্ডোমাইকোরাইজা দেখতে পাই। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট মাইকোরাইজা সম্পর্কে, একটু তোমরা জেনে রাখবে। তাহলে মাইকোরাইজা মানে হচ্ছে রুট এবং তার সঙ্গে সঙ্গে ফাঞ্জির যে মিউচুয়াল যে রিলেশনশিপ। তো একটোফাইটিক যে সমস্ত ফাঞ্জি, মানে কিছু ফাঞ্জির আমরা এক্সাম্পল দেখলাম, এরা প্রধানত একটোফাইটিক, এবং কিছু ফাঞ্জির এক্সাম্পল দেখলাম এরা প্রধানত এন্ডোফাইটিক, মানে একদম সেলের ভিতরে ঢুকে যায়। সেলের ভিতরে বলতে সেল ওয়ালকে ভেদ করে এরা কোষের মধ্যে ঢুকে যায়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরবাসকিউল এবং ভেসিকেলের মধ্যে পার্থক্য দেখলাম। এবং এরা প্রধানত কি কাজে হেল্প করবে, ফসফেট অ্যাবসর্পশনে হেল্প করবে। একটোমাইকোরাইজার এক্সাম্পল আমরা দেখলাম, এন্ডোমাইকোরাইজার আমরা এক্সাম্পল দেখলাম। একদম ব্রিফ আউটলাইন নলেজ, এগুলো সম্পর্কে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো আরো এক রকমের ফাঞ্জি আছে, তো তাকে আমরা বলবো প্রিডাসিয়াস ফাঞ্জি। তো প্রিডাসিয়াস ফাঞ্জি কাকে বলে, হাইফা পেনিট্রেট দ্য অর্গানিজম বডি অ্যান্ড ডাইজেস্ট
দ্য প্রে টিস্যু। এক্ষেত্রে একটা ফাঞ্জিকে দেখতে পাচ্ছ, এই ফাঞ্জি একটা নিমাটোড মানে একটা কৃমি জাতীয় এনিমেলের একদম দেহের ভিতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে তার সেলগুলোকে সব খেয়ে নিচ্ছে। সুতরাং এদেরকে আমরা বলবো প্রিডাসিয়াস ফাঞ্জি। যেমন আর্থোবোট্রিস, ড্যাকটাইলেলা এবং তার সঙ্গে সঙ্গে ড্যাকটাইলারিয়া, তো এরা প্রধানত প্রিডাসিয়াস ফাঞ্জি। তো এগুলোই প্রধানত ফাঞ্জির প্রধানত নিউট্রিশন। তাহলে ফাঞ্জি কিন্তু হেটারোট্রফিক, ডিফারেন্ট টাইপের মোড অফ নিউট্রিশন দেখায়। স্যাপ্রোফাইটিক দেখলাম, প্যারাসাইটিক দেখলাম, সিম্বায়েন্ট দেখলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে প্রিডাসিয়াস। তো এগুলোই হচ্ছে এদের মোড অফ নিউট্রিশন। তাহলে ফাঞ্জি ময়েস্ট এবং সেডি প্লেসেসে যেমন জন্মাবে, তার সঙ্গে সঙ্গে এদের আমরা নিউট্রিশন দেখলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, মেন জায়গাতে আমি ঢুকছি। ঠিক আছে, ভালো করে দেখো। ফাঞ্জি কিন্তু খুব বোঝার আছে, হ্যাঁ, আমি বারবার বলছি। তাহলে এই যে ফাঞ্জি, এদের যে বডি, এদের বডি কিন্তু হ্যাপ্লয়েড এবং থ্যালয়েড। তার মানে অ্যালগির ক্ষেত্রে আমি যেমন দেখেছিলাম যে তাদের বডি ছিল হ্যাপ্লয়েড, তো ফাঞ্জির যে সেল, তো সেই সেলও কিন্তু সবসময় হ্যাপ্লয়েড হবে। তার মানে প্রধান উদ্ভিদ দেহ কিন্তু গ্যামেটোফাইট। তাহলে অ্যালগির প্রধান উদ্ভিদ দেহ গ্যামেটোফাইট, ফাঞ্জির প্রধান উদ্ভিদ দেহ গ্যামেটোফাইট এবং তার সঙ্গে সঙ্গে ব্রায়োফাইটস যারা আছে তাদেরও প্রধান প্ল্যান্ট বডি কিন্তু গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট হলো সেটাই, কোনো প্ল্যান্টের কোনো একটা স্ট্রাকচার যার মধ্যে হ্যাপ্লয়েড সেল থাকে, তো সেটাই হলো গ্যামেটোফাইট। এনি হ্যাপ্লয়েড সেল ইন প্ল্যান্ট বডি ইজ নোন অ্যাজ গ্যামেটোফাইট। তাহলে যেহেতু এই যে ছত্রাক আছে, এই ছত্রাকের দেহ প্রধানত হ্যাপ্লয়েড, সুতরাং এটাও কিন্তু গ্যামেটোফাইট। এবং তার সঙ্গে সঙ্গে থ্যালয়েড। থ্যালয়েড মানে কি, যেখানে কোনো রুট স্টেম লিফ নেই, একটা উদ্ভিদ তার দেহতে কোনো মূল কাণ্ড পাতা দেখতে পাচ্ছ না, তো সেটাই কিন্তু থ্যালাস। ঠিক আছে, এবং এরা কিন্তু মাল্টিসেলুলার হয়। জেনারেলি ফাঞ্জে মাল্টিসেলুলার হয়, কিন্তু ইস্ট এবং সিনকাইট্রিয়াম এই দুটো কিন্তু এককোষী হয়। তাহলে এককোষী ফাঞ্জি কি এক্সাম্পল প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তাহলে ইস্ট বা স্যাকারোমাইসিস সেরিবেসি এবং সিনকাইট্রিয়াম এরা কিন্তু ইউনিসেলুলার ফাঞ্জি। তাহলে আমরা কি দেখলাম, ফাঞ্জি ইউক্যারিওটিক হবে, ফাঞ্জি ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে। মাত্র কিছু ফাঞ্জি ইউনিসেলুলার, ম্যাক্সিমাম কিন্তু মাল্টিসেলুলার হয়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে এদের যে প্রধান যে দেহ, তো সেটা কিন্তু টোটালি হ্যাপ্লয়েড হবে। এবং ফাঞ্জির যে বডি দেখো, দ্য বডি, এটা হচ্ছে একটা ফাঞ্জির বডি। ফাঞ্জির বডি আর কিছুই না, জাস্ট অনেকগুলো সুতো দিয়ে তৈরি। যেমন আমরা একটা উলের গোলা আমরা দেখি, তো সেই উলের গোলাটাই হচ্ছে ফাঙ্গাল বডি, এবং সেই ফাঙ্গাল বডিকে আমরা বলবো মাইসেলিয়াম। এবং এই মাইসেলিয়ামগুলো অসংখ্য সরু সরু সুতোর মতো ফিলামেন্ট দিয়ে তৈরি। দেখো এটা ফিলামেন্ট, তো ফিলামেন্টের মধ্যে বিভিন্ন ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি। সুতরাং এই ফিলামেন্টগুলোকেই আমরা বলবো হাইফা। তাহলে অনেকগুলো হাইফা যখন রোল্ড হয়ে যাবে, তো তখনই যেটা তৈরি করবে সেটাই হচ্ছে মাইসেলিয়াম। তাহলে একটা ফাঙ্গাল যে বডি, সেটা হলো স্পেশাল টাইপের থ্যালাস, তো তাকেই আমরা বলবো মাইসেলিয়াম। সুতরাং হাইফা এবং মাইসেলিয়ামের কনসেপ্ট আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো, দেখো হাইফা প্রধানত কি হয়, হাইফার মধ্যে কি সেল থাকে না কি থাকে হাইফার মধ্যে। দেখো হাইফা হচ্ছে ফাইন টিউবুলার ব্রাঞ্চিং থ্রেড। তার মানে কি, এটা হচ্ছে টিউবুলার, টিউবের মতো, এবং তার সঙ্গে সঙ্গে এর মধ্যে অনেক ব্রাঞ্চিং দেখা যায়, এবং এর মধ্যে আমরা ভ্যাকুওলও দেখতে পাবো। ইচ হাইফা হ্যাজ দ্য থিন রিজিড সেল ওয়াল হুজ চিফ কম্পোনেন্ট ইজ কাইটিন। প্রত্যেকটা হাইফার মধ্যে কিন্তু কোষ প্রাচীর থাকে, এবং সেই কোষ প্রাচীর প্রধানত কাইটিন দিয়ে তৈরি। এক্ষেত্রে একটা বিষয় দেখো, হাইফা আর নট ডিভাইডেড ইন্টু দ্য ট্রু সেল। তাহলে হাইফাতে কিন্তু আমরা প্রকৃত কোষ দেখতে পাবো না, যদিও তার মধ্যে নিউক্লিয়াস ইত্যাদি থাকবে। তাহলে নর্মাল সেলের যে সমস্ত স্ট্রাকচার, সব সময় কিন্তু হাইফাতে আমরা সেটা যে দেখতে পাবো সেরকম নয়। তাহলে ফাঙ্গাল বডিতে কিন্তু প্রকৃত সেল দেখা যায় না। দ্য হাইফা আর নট ডিভাইডেড ইন্টু ট্রু সেলস। ইনস্টেড দ্য প্রোটোপ্লাজম ইজ আইদার কন্টিনিউয়াস অর ইন্টারাপ্টেড অ্যাট ইন্টারভ্যাল বাই ক্রস ওয়াল কল্ড দ্য সেপ্টা, হুইচ ডিভাইডেড দ্য হাইফা ইন্টু দ্য কম্পার্টমেন্ট সিমিলার টু দ্য সেল। দেখো এক্ষেত্রে আমরা দুই ধরনের ফাঞ্জি আমরা দেখতে পাচ্ছি। একটি হলো আসেপ্টেড হাইফা, মানে এই যে মাইসেলিয়াম আছে, এই মাইসেলিয়াম এক্ষেত্রে হাইফা দিয়ে তৈরি হচ্ছে। তো এই হাইফার মধ্যে কোনো রকম আমরা কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি না, মানে কোনো ওয়াল দেখতে পাচ্ছি না। তাহলে দেখো এই যে হাইফা আছে, এর বাইরের দিকে সব থেকে একটা বাইরে যে ওয়াল থাকবে সেটাই হচ্ছে কোষ প্রাচীর, যেটা কাইটিন দিয়ে তৈরি। কিন্তু এর মধ্যে কোনো রকম ক্রস ওয়াল নেই। তার মানে নিউক্লিয়াস কি হচ্ছে, যেন একটা মাল্টি নিউক্লিয়েটেড একটা স্ট্রাকচার আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো সেই জন্যই এটা হলো সিনোসাইটিক। তাহলে ফাঙ্গাল হাইফাতে যখন কোনো সেপ্টা থাকবে না, তখন তাকে আমরা বলবো আসেপ্টেড হাইফা।
এবং আসেপ্টেড হাইফা কিন্তু সবসময় সিনোসাইটিক হবে, কারণ তাদের নিউক্লিয়াসগুলো কিন্তু প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থান করে। কিন্তু যদি কোনো ক্রস ওয়াল থাকে, মানে এদের ক্ষেত্রে যদি কোনোভাবে এইভাবে ওয়াল যদি তৈরি হয়, সেই ওয়ালগুলোকে আমরা বলবো সেপ্টা। তখন এই যে প্রত্যেকটা যে অংশ, অর্থাৎ এটা একটা সেল, যেন মনে হচ্ছে এটা একটা সেল, এটা একটা সেল, কিন্তু এরা কিন্তু প্রকৃত সেল নয়। এই সেল, এদেরকে আমরা সেল না বলে এদেরকে আমরা কম্পার্টমেন্ট বলবো। একটা ট্রেনেতে যেমন অনেক বগি থাকে, কম্পার্টমেন্ট থাকে, তো এক্ষেত্রেও সেরকম ভাবে তাদের হাইফাতে আমরা অনেকগুলো কম্পার্টমেন্ট দেখতে পাবো। প্রধানত লোয়ার যেসব ফাঞ্জি আছে, তো সেক্ষেত্রে আমরা আসেপ্টেড হাইফা দেখতে পাই, কিন্তু হায়ার যেসব ফাঞ্জি আছে তাদের ক্ষেত্রে আমরা সেপ্টেড হাইফা দেখতে পাবো। দেখো, তাহলে সেপ্টা যদি হয়, সেক্ষেত্রে আমরা কম্পার্টমেন্ট দেখতে পাবো। ইচ কম্পার্টমেন্ট মে কন্টেইন 1, 2 অর মোর নিউক্লি। এখন তোমার প্রশ্ন মনে জাগতে পারে যে সিনোসাইটিকের ক্ষেত্রে ঠিক আছে, আমরা মানে অনেক নিউক্লিয়াস আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রোটোপ্লাস্টের মধ্যে। এখন তোমার প্রশ্ন জাগতে পারে যে প্রত্যেকটা কম্পার্টমেন্টে তাহলে কতগুলো করে নিউক্লিয়াস থাকবে? প্রত্যেকটা কম্পার্টমেন্টে একটি, দুটি বা দুইয়ের বেশি কিন্তু নিউক্লিয়াস থাকতে পারে অ্যাট মোর অর লেস রেগুলার ইন্টারভ্যাল অ্যালং দ্য হাইফা। অর্থাৎ এই যে যদি দুটো নিউক্লিয়াস থাকে তাহলে তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কিন্তু সমান হবে। উইদিন দ্য সাইটোপ্লাজম ইউজুয়াল সেল অর্গানেলি, দ্যাট ইজ দ্য মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, ভ্যাকুয়াল প্রেজেন্ট থাকে। কিন্তু যেহেতু এই স্পেশাল টাইপের স্ট্রাকচার, অর্থাৎ কোনো ক্ষেত্রে আমরা দুটো সেল নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, কোনো ক্ষেত্রে তিনটে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু নর্মাল সেলে দেখা যায় না। এবং সেই কারণের জন্যই এই যে পার্টিকুলার যে পার্টসগুলো আছে, তো এদেরকে সেল না বলে এদেরকে আমরা কম্পার্টমেন্ট বলবো। তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম যে ফাঙ্গাল যে বডি, তো তাকে বলা হয় মাইসেলিয়াম। এই মাইসেলিয়ামগুলো অসংখ্য সরু সরু সুতোর মতো গঠন দিয়ে তৈরি। এই সুতোর মধ্যে আমরা সেপ্টা দেখতে পাই। যদি সেপ্টা যদি দেখতে পাই তখন তাকে বলে সেপ্টেড হাইফা, আর যদি সেপ্টা যদি না দেখতে পাই তখন তাকে বলে আসেপ্টেড হাইফা। এবং সেপ্টার এই যে প্রত্যেকটা যে অংশ, তো এদেরকে আমরা সেল না বলে কম্পার্টমেন্ট বলবো। প্রত্যেকটা কম্পার্টমেন্টে একটি, দুটি বা দুইয়ের বেশি নিউক্লিয়াস আমরা দেখতে পাই। আর যদি অ্যাসেপ্টেড হাইফা হয়, এই আসেপ্টেড হাইফাতে প্রধানত কোনো রকম সেপ্টা অর দ্য ট্রান্সভার্স ওয়াল থাকে না, অ্যান্ড দ্য মেনি নিউক্লিয়াস এমবিডেড ইন দ্য সাইটোপ্লাজম। তাহলে অসংখ্য নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের মধ্যেই থাকবে। সেই কারণের জন্য এরা কিন্তু সিনোসাইটিক হবে। আমরা জানি কোনো প্ল্যান্টসে যখন অনেক নিউক্লিয়াস থাকে, তো তখনই তাকে আমরা বলবো সিনোসাইটিক বডি। এক্সাম্পল কি? ফাইকোমাইসিটিস গ্রুপের যেসব ছত্রাক আছে, ফাইকোমাইসিটিস আর দ্য সিনোসাইটিক ফাঞ্জি অ্যান্ড দ্য সেপ্টা অনলি ফর্ম ডিউরিং দ্য রিপ্রোডাকশন অর দ্য অ্যাক্সিডেন্টাল ড্যামেজ। তাহলে ফাইকোমাইসিটিস মানে লুয়ার যে সমস্ত ফাঞ্জি আছে, এই ক্লাসের ফাঞ্জি, ফাইকোমাইসিটিস গ্রুপের ফাঞ্জিতে কোনো রকম আমরা সেপ্টা দেখতে পাবো না। সেপ্টা স্পেশাল কন্ডিশনে তৈরি হয়। তো এরা কিন্তু আসেপ্টেড ফাঞ্জি। যেমন রাইজোপাস আছে, আলবুগো আছে এবং ফাইটোপথোরা আছে। এদের স্ট্রাকচার আমরা পরের দিন দেখব, ঠিক আছে? রাইজোপাস, আলবুগো এবং ফাইটোপথোরা, এরা কিন্তু আসেপ্টেড ফাঞ্জি। আর সেপ্টেড হাইফা ক্যান বি সিন ইন মোস্ট ফাঞ্জি। তাহলে সেপ্টেড হাইফা ম্যাক্সিমাম ফাঞ্জিতে আমরা সেপ্টেড হাইফা দেখতে পাই। এক্ষেত্রে দেখো রেঞ্জ অফ থ্যালা স্ট্রাকচার একটু দেখে নাও। দেখো এক্ষেত্রে ইউনিসেলুলার মানে এককোষী ইস্টকে আমরা দেখতে পাচ্ছি। আসেপ্টেড সিনোসাইটিক হাইফা দেখো মিউকর, তাহলে মিউকরের মধ্যে আমরা আসেপ্টেড তার বডি দেখতে পাচ্ছি। এবং দেখো এই জায়গাতে আছে দেখো মোনোক্যারিওটিক নিউক্লিয়াস, অর্থাৎ প্রত্যেকটা কম্পার্টমেন্টে একটি নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি। আবার এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কম্পার্টমেন্টে দুটি নিউক্লিয়াস। কিভাবে এই নিউক্লিয়াসগুলোর সংখ্যা এইভাবে চেঞ্জ হয় আমরা পরে দেখব, ঠিক আছে? ক্ল্যাম্প কানেকশনের মধ্যে দিয়ে এটা চেঞ্জ হয়, কিভাবে হয় আমরা পরে দেখব। সুতরাং এক্ষেত্রে অ্যাগারিকাসকে আমরা দেখতে পাচ্ছি মোনোক্যারিওটিক এবং ডাইক্যারিওটিক হতে পারে। একটা লাইফ সাইকেলের স্টেজে সেটা মোনোক্যারিওটিক থাকে, আবার অন্য স্টেজে কিন্তু এটা ডাইক্যারিওটিক হয়ে যেতে পারে। এবং মাল্টি নিউক্লিয়েটেড, দেখো প্রত্যেকটা কম্পার্টমেন্টের মধ্যে একাধিক নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। তাহলে মাল্টি নিউক্লিয়েটেড যেটা, তো সেটাই হলো পেনিসিলিয়াম। তো পেনিসিলিয়াম কিন্তু মাল্টি নিউক্লিয়েটেড। তো এই হচ্ছে মোটামুটিভাবে ফাঙ্গাল বডি, ঠিক আছে? দেখো এই পর্যন্ত কারণ দেখবো সেটা হচ্ছে যে এই সেপটা বিটুইন দ্য কম্পার্টমেন্ট মে বি ডিফারেন্ট টাইপ। অর্থাৎ এক্ষেত্রে একটা কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছ, এখানে একটা কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছ, তো সেই সেপটা কিন্তু ডিফারেন্ট রকমের হতে পারে। দেখো আমি জাস্ট একটা পোর্শন নিয়ে নিয়েছি, অর্থাৎ হাইফার একটা পোর্শন আমি নিয়ে নিয়েছি। একদম বাইরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সেল ওয়াল, আর এখানে হচ্ছে প্লাজমা মেমব্রেন। সুতরাং এইভাবে দেখো, তো এই যে অংশটা আছে সেপটা, তাহলে সেল ওয়াল কি হচ্ছে এইভাবে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, আবার সেটাকে কভার করে আছে কে? প্লাজমা মেমব্রেন। সুতরাং এটা একটা কভারিং, এদিকে একটা কম্পার্টমেন্ট, এটা একটা কম্পার্টমেন্ট। তো এই যে অংশটা, তো এটাকেই আমরা বলবো সেপটা। তো সেপটা এক্ষেত্রে আমরা যেটা দেখব, এদের ইন্টারনাল স্ট্রাকচার নয়, আমরা শুধু এটাই দেখবো যে সেপটা প্রকৃতপক্ষে কি করছে, অর্থাৎ সেপ্টার মধ্যে কোনো ছিদ্র আছে নাকি কি আছে সেপ্টার মধ্যে। সলিড সেপ্টাম, দ্য সেপ্টা উইদাউট এনি পোর।
তাহলে এই শেপটার মধ্যে কোনো ছিদ্র নেই। দেখো এটা হচ্ছে সলিড, প্রধানত লোয়ার ফানজিতে আমরা সলিড শেপটা দেখতে পাই। মাইক্রোপোর অনেক সময় শেপটার মধ্যে ছিদ্র থাকে, এই যে ছিদ্রটা আছে, একটা দেওয়াল আছে, দেওয়ালের মধ্যে ছিদ্র আছে, তাহলে এটা 3D, ঠিক আছে। সুতরাং এই দেওয়ালের মধ্যে ছিদ্র আছে, যখন এই ছিদ্রটা অনেক ছোট হয়, প্রেজেন্ট অন দ্য ওয়াল অফ শেপটা, তো তখনই তাকে আমরা বলবো মাইক্রোপোর। তো মাইক্রোপোর যেখানে দেখা যায় সেটা হলো জিওট্রিকাম। জিওট্রিকামে আমরা মাইক্রোপোর দেখতে পাই, তাহলে তাদের শেপটাতে আমরা ছোট ছিদ্র দেখতে পাই, মাইক্রোপোর দেখতে পাই জিওট্রিকামে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিম্পল পোর। দেখো হোয়েন অনলি ওয়ান বিগার সাইজ পোর, তাহলে প্রথমে আমরা কি দেখলাম, শেপটার মধ্যে কোনো ছিদ্র নেই, তাহলে তাকে আমরা বলবো সলিড শেপটা, ঠিক আছে, প্রথমত লোয়ার ফানজিতে দেখা যায়। তারপরে কি দেখলাম, শেপটার মধ্যে যে ছিদ্র আছে সেটা ছোট ছিদ্র, তো সেটা হচ্ছে মাইক্রোপোর। এবং দেখো এর মধ্যে বড় যদি ছিদ্র হয়, তাহলে এই ছিদ্রটাকে কভার করে আছে কি সেল ওয়াল, এবং তার ভিতরে দেখো প্লাজমা মেমব্রেন। তাহলে দেখো হোয়েন অনলি ওয়ান বিগার সাইজ পোর ইজ প্রেজেন্ট ইন দ্য ওয়াল, তখনই তাকে আমরা বলবো সিম্পল পোর। তাহলে এই জায়গাতে আমরা একটা ছিদ্র দেখতে পাচ্ছি, এটা সিম্পল পোর। তাহলে ছিদ্র মানে কি, ছিদ্র মানে হচ্ছে পোর। তাহলে অ্যাস্কোমাইকোটিন এবং ডিউটারোমাইকোটিনা, মানে অ্যাস্কোমাইসিটিস এবং ডিউটারোমাইসিটিস, যাকে বলা হয় ফানজি ইমপারফেক্টি, এর মধ্যে কোনো পারফেক্ট স্টেজ বা সেক্সুয়াল স্টেজ দেখা যায় না। আমরা পরে আলোচনা করব প্রত্যেকটা গ্রুপ নিয়ে, ঠিক আছে, অনেকটা বড় ক্লাস হবে সেটা। সুতরাং এই যে অ্যাস্কোমাইকোটিন এবং ডিউটারোমাইকোটিনা, এদের ক্ষেত্রে আমরা সিম্পল পোর দেখতে পাবো। এই এক্সাম্পলগুলোই কিন্তু প্ল্যান গ্রুপসে তোমাদেরকে বারবার পড়তে হবে, ঠিক আছে। তারপরে দেখো ইন ট্রাইকোমাইসিটিস অ্যান্ড দ্য মিউকোরেলস দ্য সিম্পল পোর সারাউন্ডেড বাই দ্য বাইফার্কেশন অফ দ্য মার্জিন অফ দ্য পার্টিশন ওয়াল। দেখো এই জায়গাতে আমরা কি দেখছি, ট্রাইকোমাইসিটিস, তাহলে নর্মালি অ্যাস্কোমাইসিটিস এবং ডিউটারোমাইসিটিস, তো এক্ষেত্রে আমরা সিম্পল পোর দেখতে পাবো। কিন্তু ট্রাইকোমাইসিটিস এবং মিউকোরেলস যারা আছে, তো তাদের ক্ষেত্রে এই যে সিম্পল পোর আছে, দেখো এটা হচ্ছে সিম্পল পোর আছে। সিম্পল পোর মানে কি, একটা বড় ছিদ্র, এবং সেই বড় ছিদ্র দেখো সেটা সারাউন্ডেড বাই বাইফার্কেশন অফ দ্য মার্জিন অফ দ্য পার্টিশন ওয়াল। তাহলে এটা সারাউন্ড করছে কি, বাইফার্কেশন মানে কি এইভাবে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওয়ালগুলো কি হচ্ছে, এইরকম হয়ে যাচ্ছে, দেখো এক্ষেত্রে আমরা বাইফার্কেশন দেখতে পাচ্ছি। সুতরাং এই যে বাইফার্কেশন আমরা দেখতে পাচ্ছি, এটা স্পেশাল টাইপের প্রধানত শেপটা, এবং ইলেকট্রন ডেন্স প্লাগ মেটেরিয়াল কল দ্য ওরোনিয়ান বডি ইজ প্রেজেন্ট ইন বিটুইন দ্য বাইফার্কেশন। এবং এই যে বাইফার্কেশন আছে, এই ছিদ্রের মধ্যে একটা স্পেশাল টাইপের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। ইলেকট্রন ডেন্স মানে কি, ইলেকট্রন মাইক্রোস্কোপে এটাকে ঘন দেখায়, তো এই যে স্ট্রাকচারটা আছে একটা স্পেশাল টাইপের গঠন আমরা দেখতে পাবো, তো তাকেই আমরা বলবো ওরোনিয়ান বডি। ওরোনিয়ান বডি ইজ সিক্রেটেড বাই দ্য মাইক্রোবডি। তো সেলের মধ্যে তো মাইক্রোবডি থাকে, এবং এই মাইক্রোবডি প্রধানত তার যে সিক্রেটেড মেটেরিয়ালস দিয়েই প্রধানত ওরোনিয়ান বডি তৈরি হয়। তাহলে ওরোনিয়ান বডির যে ফানজিতে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ট্রাইকোমাইসিটিস এবং মিউকোরেলস। সুতরাং সিম্পল পোরের মধ্যেই আমরা এটাকে দেখতে পাবো। তাহলে প্রথমে দেখলাম যে সলিড শেপটা, তারপরে দেখলাম মাইক্রোপোর, তারপরে দেখলাম সিম্পল শেপটা, এবং তারপরে মানে সিম্পল পোর। সিম্পল পোরের মধ্যে আবার মডিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, ওরোনিয়ান বডি দেখতে পাচ্ছি, এবং বাইফার্কেশন দেখতে পাচ্ছি। লাস্ট টাইপের যে শেপটা আছে তাকে বলে ডলিপোর শেপটা। তোমরা জানো যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডলিপোর শেপটা। ডলিপোর শেপটা সিন ইন ব্যাসিডিওমাইসিটিস এক্সেপ্ট রাস্ট অ্যান্ড মাস্ট। রাস্ট এবং মাস্ট এগুলো কিন্তু একটা গ্রুপের ছত্রাক, এটাও একটা গ্রুপের ছত্রাক। তো রাস্ট আমরা একটু আগে দেখলাম কাদেরকে রাস্ট বলা হয়। শুধুমাত্র তাহলে ব্যাসিডিওমাইসিটিস গ্রুপেতে আমরা এই ডলিপোর শেপটা দেখতে পাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডলিপোর শেপটা কোন ক্লাসে দেখতে পাবো, ব্যাসিডিওমাইসিটিস। ওয়ান বিগ পোর ইজ প্রেজেন্ট ইন এভরি সেপ্টাম। তাহলে এটা একটা সেপ্টাম আছে, দেখো টোটাল সেপ্টাম, তার মধ্যে একটা বড় ছিদ্র দেখতে পাচ্ছি, এটা একটা পোর দেখতে পাচ্ছি। কার্ভড ডাবল মেমব্রেন ইজ স্প্রেড অন বোথ সাইড অফ দ্য পোর। তাহলে দেখো এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, কার্ভড ডাবল মেমব্রেন, এটা একটা মেমব্রেন, আবার এই দিকে একটা মেমব্রেন আছে, এবং এই মেমব্রেন কিন্তু কার্ভড হবে, ঠিক আছে, মানে বাঁকানো হবে। তাহলে দুটো ডাবল মেমব্রেন আমরা দেখতে পাবো অন দ্য বোথ সাইড অফ পোর। তাহলে এটা যদি ছিদ্র হয়, ছিদ্রের এই দিকে একটা ডাবল মেমব্রেন স্ট্রাকচার, আর এই দিকেও কিন্তু আমরা ডাবল মেমব্রেন স্ট্রাকচার দেখতে পাবো। তো এই যে বাউন্ডারি, এটা এমনভাবে বেঁকে গেছে, ডাবল মেমব্রেন মানে কি এইরকম এমনভাবে হয়ে গেছে, এই বাউন্ডারিকে অনেকটা প্যারেন্থেসিস বা ব্র্যাকেটের মতো দেখতে লাগে। সুতরাং এই বাউন্ডারিকে আমরা বলবো প্যারেন্থোজোম। তাহলে এই যে অংশটা দেখো, এই যে ব্র্যাকেটের মতো যেটা বেঁকে গেছে আর কি, মানে কার্ভড পোর্শন, এই দুটো কার্ভড পোর্শন মিলে এই যে এটাকে অনেকটা ব্র্যাকেটের মতো দেখতে লাগছে। তো এই যে টোটাল যে কার্ভড যে স্ট্রাকচার, যেটা ছিদ্রকে ঘিরে রেখেছে, তো তাকেই আমরা বলবো প্যারেন্থোজোম। আমরা যখন কোনো ব্র্যাকেট আঁকে কি করি,
একটা লেখা আছে, সেই লেখার দুই দিকে এরকম ব্র্যাকেট দিয়ে দিই। এক্ষেত্রেও সেরকম যে ছিদ্র আছে, ছিদ্রটা হচ্ছে লেখা এবং সেই লেখাটাকে কভার করে রাখছে এরকম দুটো ব্র্যাকেট। তো এই যে টোটাল যে স্ট্রাকচার, তো এই টোটাল স্ট্রাকচারকেই আমরা বলবো প্যারেন্থেসম। সো দ্য সেপ্টাম বিকাম দ্য ডোম শেপেড অ্যান্ড ইট ইজ কল্ড দ্য ডলিপোর সেপ্টা। তাহলে এই টাইপের যে সেপ্টা, তো তাকেই আমরা বলবো ডলিপোর সেপ্টা, যেক্ষেত্রে তাদের দুটো সাইড ওয়াল প্রধানত ব্র্যাকেটের মতো হয়ে যায়। প্রধানত ব্যাসিডিও মাইসিটিসে এই স্পেশাল টাইপের আমরা সেপ্টা দেখতে পাই। হায়ার ফাঞ্জিতে জেনারেলি সেপ্টেড হাইফা দেখা যায়। খুব কম সংখ্যক ফাঞ্জি আছে যাদের ক্ষেত্রে আসেপ্টেড হাইফা দেখা যায়, এবং সেই কারণের জন্য এই সেপ্টার মডিফিকেশন গুরুত্বপূর্ণ। নোট দ্য সেল ওয়াল অফ দ্য মেম্বার্স অফ দ্য ক্লাস উওমাইসিটিস ফাইটোপথোরা পাইথিয়াম ইজ মেনলি মেড আপ অফ সেলুলোজ। আমরা প্রত্যেকেই জানি ফাঞ্জির ক্ষেত্রে তাদের যে সেল ওয়াল যে কম্পোনেন্ট সেটা কিন্তু কাইটিন, কিন্তু দেখো ফাইটোপথোরা পাইথিয়াম এবং ক্লাস উওমাইসিটিসে তাদের কোষ প্রাচীরের উপাদান কিন্তু সেলুলোজ। ফাঞ্জির ক্ষেত্রে যে স্টোর্ড ফুড মেটেরিয়াল সেটা হচ্ছে গ্লাইকোজেন অ্যান্ড দ্য অয়েল। তো গ্লাইকোজেন প্রধানত এনিম্যালের স্টোর্ড ফুড মেটেরিয়াল, কিন্তু এক্ষেত্রেও আমরা স্টোর্ড ফুড মেটেরিয়ালটা দেখতে পাবো। সেল হ্যাভ দ্য ইউনিসিস্টার্নাল গোলগি, অর্থাৎ এদের যে গোলগি আছে, গোলগিতে অনেক সিস্টার্নি থাকে, কিন্তু এদের গোলগি বাড়িতে একটি সিস্টার্নি থাকবে। মাইটোসিস ইজ দ্য সোম্যাটিক সেল ইজ কল্ড অ্যাজ দ্য কোরাইসিস। তাহলে দেখো ইন্ট্রাসেলুলার স্পিন্ডেল ফর্মেশন হয়, তার মানে এদের যে মাইটোসিস, তো তাকে আমরা বলবো কোরাইসিস। ঠিক আছে। সেপ্টাল পোর অ্যালাউ দ্য ট্রান্সপোর্ট অফ দ্য নিউট্রিয়েন্ট, অর্থাৎ এই যে সেপ্টার মধ্যে যে বিভিন্ন ছিদ্র দেখলাম, তো সেগুলো প্রধানত নিউট্রিয়েন্টকে ট্রান্সপোর্ট করে। তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফাঙ্গাল যে মেন বডি, তো সেটা হচ্ছে মাইসেলিয়াম, এবং মাইসেলিয়াম প্রধানত যে ফিলামেন্টাস স্ট্রাকচার দিয়ে তৈরি, তো তাকেই আমরা বলবো হাইফা। হাইফার মধ্যে সেপ্টা না থাকতে পারে তাকে বলে আসেপ্টেড হাইফা, আর যদি কোনোভাবে সেপ্টা থাকে তো তখন তাকে আমরা বলবো সেপ্টেড হাইফা। এবং সেপ্টার মধ্যে কেমন ধরনের মডিফিকেশন হয়, ডিফারেন্ট গ্রুপস অফ ফাঞ্জিতে কেমন ধরনের সেপ্টা দেখা যায়, কোনটাকে বলে ডলিপোর সেপ্টা, কোথায় আমরা ওরোনিয়ান বডি পাবো, এই অংশগুলো আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো এই যে মাইসেলিয়াম, এই মাইসেলিয়ামের কিন্তু ফর্ম ডিফারেন্ট রকমের হতে পারে, মানে মাইসেলিয়ামকে বিভিন্ন রকমের দেখতে হয়। অর্থাৎ এই যে সুতো দিয়ে তৈরি প্রত্যেকটা হাইফা বিভিন্নভাবে নিজেদের সঙ্গে অ্যারেঞ্জ হতে পারে। তো তাহলে ফাঙ্গাল যে মাইসেলিয়াম, ফাঙ্গাল যে মেন বডি, সেগুলোকে কেমন দেখতে হবে এবার আমরা দেখবো ডিফারেন্ট ফর্মস অফ মাইসেলিয়াম। দেখো এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? তাহলে দেখো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিফারেন্ট ফর্ম অফ মাইসেলিয়াম। মাইসেলিয়ামকে বিভিন্ন রকমের দেখতে হয়, দেখো কিভাবে বিভিন্ন হাইফা প্রধানত অ্যারেঞ্জ হয়ে এই মাইসেলিয়াম তৈরি করছে। দেখো ডিফারেন্ট রকমের মাইসেলিয়াম, দড়ির মতো, ঠিক আছে, অনেকগুলো হাইফা এইভাবে দড়ির মতো ইত্যাদি ইত্যাদি তৈরি করছে, এগুলো আমি শেষে পড়াবো। ঠিক আছে, এখন আমি যেটা কারণে মেইনলি ফোকাস করবো সেটা হচ্ছে রিপ্রোডাকশন। তাহলে মাইসেলিয়ামের গঠন একটু পরে আসছি আমরা। ঠিক আছে, তাহলে এরা তৈরি করে ব্যাসিডিওস্পোর, আবার অ্যাস্কোমাইসিটিস মানে তারা অ্যাস্কোস্পোর তৈরি করে। তো এরপরে আমরা যেটা দেখব খুব বোঝার জিনিস, আমি পরে মাইসেলিয়ামের ভ্যারিয়েশন পড়ব। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিপ্রোডাকশন। দেখো, তো মাইসেলিয়াম প্রধানত দুই ধরনের হতে পারে, একটা হলোকার্পিক এবং আরো একটা হচ্ছে ইউকার্পিক। এই যে টার্মগুলো এগুলো সব কিন্তু ইউনিক, মানে প্ল্যান্টসের অন্যান্য যে গ্রুপস আমরা যখন পড়বো এই সমস্ত টার্ম কিন্তু তখন আর পাবো না। কিন্তু অ্যালগির সঙ্গে রিলেটেড টার্ম আমরা ব্রায়োফাইটাতে পাবো, ব্রায়োফাইটার সঙ্গে রিলেটেড টার্ম আমরা টেরিডোফাইটাতে পাবো, টেরিডোফাইটার সঙ্গে রিলেটেড টার্ম আমরা জিমনোস্পার্মে, অ্যাঞ্জিওস্পার্মে পাবো। কিন্তু এই যে টার্মগুলো আমরা দেখছি এগুলো আর অন্য কোনো প্ল্যান্টস গ্রুপে সেরকমভাবে আর আমরা দেখতে পাবো না। সেই জন্য ফাঞ্জি কিন্তু একদম আলাদা একটা কিংডমের মধ্যে পড়ে। তো হলোকার্পিক ফাঞ্জি বা হলোকার্পিক মাইসেলিয়াম কাকে বলে? যে সমস্ত ফাঞ্জি ইউনিসেলুলার হয়, মানে এককোষী, যেমন বলেছিলাম যে সিনকাইট্রিয়াম এবং স্যাকারোমাইসিস, তাদের এন্টায়ার ভেজিটেটিভ সেল ইজ ট্রান্সফর্মড ইনটু দ্য রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। তার মানে দেখো, যে সমস্ত ছত্রাকগুলো এককোষী হয়, প্রথমে এটা ভেজিটেটিভ সেল ছিল, তাহলে এই ভেজিটেটিভ সেল যখন রিপ্রোডাক্টিভ সেলে পরিণত হয়, তার মানে গ্যামেট যখন তৈরি করবে, তো তখনই তাকে আমরা বলবো হলোকার্পিক মাইসেলিয়াম। তার মানে এদের মাইসেলিয়াম মানে সিঙ্গেল সেল, এবং সেই সিঙ্গেল সেল বিহেভ অ্যাজ রিপ্রোডাক্টিভ অর্গ্যান। ঠিক আছে, তাহলে হলো কথার মানে কি? হলো মানে পুরো। তাহলে টোটাল মাইসেলিয়াম মানে হলো মানে কমপ্লিট, তাহলে টোটাল মাইসেলিয়াম মানে একটাই সেল, টোটাল মাইসেলিয়াম মানে সেটা যখন রিপ্রোডাক্টিভ সেলে পরিণত হয়, তো তখনই তাকে আমরা বলবো হলোকার্পিক। তাহলে হলোকার্পিক মাইসেলিয়াম আমরা সিনকাইট্রিয়াম এবং স্যাকারোমাইসিসে দেখতে পাবো। দ্য সেম সেল পারফর্ম বোথ দ্য ভেজিটেটিভ অ্যান্ড দ্য রিপ্রোডাক্টিভ ফাংশন। একই সেল, কিন্তু ভেজিটেটিভ মানে কি নর্মাল যে দেহে যে সমস্ত কাজ, যেমন অ্যাবসর্পশন করছে, বিভিন্ন অন্যান্য কাজ করছে, ঠিক আছে, খাবার সঞ্চয় করছে ইত্যাদি, তাহলে এটাই হচ্ছে ভেজিটেটিভ ফাংশন। তো দুই ধরনেরই ফাংশন কিন্তু এরা করে।
তাহলে হলোকার্পিক মাইসেলিয়াম মানে যখন টোটাল মাইসেলিয়াম টোটালি রিপ্রোডাক্টিভ সেলে পরিণত হয়, স্ট্রাকচারে পরিণত হয়, তাকেই বলে হলোকার্পিক মাইসেলিয়াম। এবং প্রধানত রেয়ার যে সমস্ত ইউনিসেলুলার ফাঞ্জি আছে, তো তাদের মধ্যেই প্রধানত এই হলোকার্পিক মাইসেলিয়াম, তারাই হলোকার্পিক মাইসেলিয়াম। ইউকার্পিক ফাঞ্জি তাহলে কাকে বলে? একটা হাইফা আছে, এই হাইফা কিন্তু টোটাল হাইফা আছে, ধরে যাক এই হাইফা হচ্ছে হাইফার কোনো একটা পোর্শন যখন রিপ্রোডাক্টিভ অংশে পরিণত হয়, তো তখনই তাকে আমরা বলবো ইউকার্পিক ফাঞ্জি। তাহলে মেন বডি কিন্তু ভেজিটেটিভ আছে, কিন্তু হাইফার একটি অংশ রিপ্রোডাক্টিভ ইউনিট তৈরি করছে। এ পার্ট অফ দ্য ভেজিটেটিভ বডি ফর্ম দ্য রিপ্রোডাক্টিভ ইউনিট, অর্থাৎ ভেজিটেটিভ বডির কোনো একটা অংশ রিপ্রোডাক্টিভ অর্গ্যান তৈরি করছে। সো দ্য রেস্ট পোর্শন রিমেন্স অ্যাজ দ্য ভেজিটেটিভ, বাকি অংশ কিন্তু ভেজিটেটিভ অবস্থাতেই রয়ে গেছে, তো এদেরকেই আমরা বলবো ইউকার্পিক ফাঞ্জি। পাইথিয়াম, পেনিসিলিয়াম এবং হেলমিন্থোস্পোরিয়াম এরা প্রধানত ইউকার্পিক ফাঞ্জি। তাহলে আমরা দেখলাম যে হলোকার্পিক এবং ইউকার্পিকের মধ্যে কি পার্থক্য। এবং ফাঞ্জি কিন্তু সমস্ত রকমের রিপ্রোডাকশন করে, এরা ভেজিটেটিভ করে অর্থাৎ অঙ্গজ জনন করবে, আসেক্সুয়াল করবে অযৌন জনন, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন মানে অঙ্গজ জনন। তো প্রথম টাইপের যে অঙ্গজ জনন, তো তাকেই আমরা বলবো ফ্র্যাগমেন্টেশন। তো ফ্র্যাগমেন্টেশন মানে কি, ধরে দেখ একটা ফাঙ্গাল হাইফা আছে এবং এই হাইফার মধ্যে কোনো আঘাত লাগলো, তার ফলে হাইফা মানে ছিঁড়ে গেল, এবং প্রত্যেকটা হাইফা থেকে আবার নতুন করে মাইসেলিয়াম তৈরি হবে। তো ফ্র্যাগমেন্টেশন প্রধানত ফিলামেন্টাস যে সমস্ত ফাঞ্জি আছে, যেমন রাইজোপাস, অল্টারনারি এবং ফিউসারিয়াম, তো এদের ক্ষেত্রে আমরা ফ্র্যাগমেন্টেশন দেখতে পাই। হাইফা ব্রেক আপ ইন্টু টু অর মোর ফ্র্যাগমেন্ট ডিউ টু এনি রিজন, যে কোনো কারণের জন্য, কোনো আঘাত লেগে হতে পারে, কোনো জলের কোনো স্রোতে হতে পারে, হাইফা যদি কোনোভাবে ছিঁড়ে যায়, তখন এই প্রত্যেকটা নতুন পিস থেকে যখন নতুন রকমের হাইফা তৈরি হবে যেটা বলছিলাম, তাহলে এক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন হয়। তাহলে ফ্র্যাগমেন্টেড হয়ে গেলে কি হবে, তো এই ঘটনাকেই আমরা বলবো ফ্র্যাগমেন্টেশন। রাইজোপাস, অল্টারনারিয়া, ফিউসারিয়ামে দেখা যায়। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাডিং। তো বাডিং মানে কি, দেখো কিরকম ভাবে বাডিং হয়। ইউনিসেলুলার ইস্ট মানে এককোষী ইস্টের প্রধানত বাডিং হয়। এক্ষেত্রে কি হয়, একটা ছোট্ট আউটগ্রোথ তৈরি হয়। এটা ধরা যাক একটা সেল আছে এবং সেলের মধ্যে ক্ষেত্রে ভ্যাকুয়াল আছে এবং নিউক্লিয়াস আছে। তাহলে প্রথমে কি হবে, একটা ছোট একটা আউটগ্রোথ তৈরি হচ্ছে। প্রথমে কি হচ্ছে, একটা ছোট্ট আউটগ্রোথ তৈরি হচ্ছে। দেখো, স্মল আউটগ্রোথ, দ্য বার্ড ইমার্জ আউট ফ্রম দ্য পেরেন্ট সেল। এটা পেরেন্ট সেল ছিল, এটা পেরেন্ট সেল। তো এই পেরেন্ট সেল থেকে একটা বার্ড বা কুঁড়ি তৈরি হচ্ছে, ঠিক আছে। তারপরে কি হবে, নিউক্লিয়াস ডিভাইড ইন্টু টু অ্যান্ড ওয়ান পাস টু দ্য বার্ড। এরপরে কি হবে, এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস এবার দুটো ভাগে ভাগ হবে, অর্থাৎ পেরেন্ট সেলের নিউক্লিয়াস দুটো ভাগে ভাগ হবে, ভাগ হয়ে গিয়ে একটা এই বার্ডের ভিতরে ঢুকে যাবে। এরপরে কি হবে, বার্ড ব্রেক্স। এরপরে এই যে বার্ড আছে, এই বার্ড এবার ছিঁড়ে চলে যাবে এবং সেপারেটেড ফ্রম দ্য মাদার সেল, ঠিক আছে। সুতরাং এইভাবে বার্ডিং হয়। তাহলে বার্ডিংয়ে প্রথমে কি হবে, ছবিটা দেখো, প্রথমে বার্ড তৈরি হবে, তারপরে কি হবে, নিউক্লিয়াস ডিভাইড হবে, এবং সেই ডিভাইডেড নিউক্লিয়াস এবার বার্ডের মধ্যে ঢুকে যাবে। তো এই যে প্রসেস, তো একেই আমরা বলবো বার্ডিং। বার্ডিং প্রসেস ইজ ভেরি রিপিট দ্য ভেরি ফাস্ট, এবং বার্ডিং খুব দ্রুত অনেক সময় হয়, এবং দ্য বার্ডস রিমেন্স অ্যাটাচড উইথ দ্য মাদার ইন চেন। অনেক সময় বার্ডিং এত দ্রুত হয় যে বার্ড আর সেপারেটেড হতে পারে না, একটা বার্ড থেকে আর একটা বার্ড, আর একটা বার্ড থেকে আর একটা বার্ড তৈরি হচ্ছে, এবং তার ফলে এই যে টোটাল স্ট্রাকচারকে অনেকটা চেনের মতো দেখতে লাগে। এবং তখন এটাকে দেখো, ইস্টের ক্ষেত্রে সেরকমভাবে যে মাইসেলিয়াম তৈরি হয় সেটা নয়, তাদের তো একটা সিঙ্গেল সেল, কিন্তু যখন এরকম একটা চেন অফ বার্ড তৈরি হয়, তখন সেটা কিন্তু প্রকৃত মাইসেলিয়াম নয়, তখনই তাকে আমরা বলবো সিউডো মাইসেলিয়াম, লুকস লাইক দ্য মাইসেলিয়াম, তখন তাকে আমরা মাইসেলিয়ামের মতো দেখব, তো তাকেই আমরা বলবো সিউডো মাইসেলিয়াম। তো সিউডো মাইসেলিয়াম প্রধানত আমরা যেমন ইউনিসেলুলার ইস্টের ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাই, এবং অকার্স অ্যাসকোস্পোর অ্যান্ড দ্য ব্যাসিডিওস্পোর ইন দ্য সাম ফাঞ্জি। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, এক্ষেত্রে এই যে অ্যাসকোস্পোর এবং ব্যাসিডিওস্পোর মানে আসেক্সুয়াল স্পোর যখন তৈরি হয়, সেখান থেকেও যদি কোনো ছত্রাক তৈরি হয়, তো সেই জায়গাতেও আমরা অনেক সময় সিউডো মাইসেলিয়াম দেখতে পাই। এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট যে বিষয় আছে সেটা হচ্ছে যে স্মল আউটগ্রোথ ইউনিসেলুলার ইস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এবং তার সঙ্গে সঙ্গে সিউডো মাইসেলিয়াম প্রধানত আমরা ইস্টের ক্ষেত্রে দেখতে পাই। এটুকু শুধু মাথায় রাখবে, এগুলো খুব রেয়ারলি এই ঘটনা। এছাড়া সিউডো মাইসেলিয়াম, অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিসের কিছু ছত্রাকে আমরা দেখতে পাই। সুতরাং এই জায়গাতে তো বার্ডিং কিন্তু একটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ফিশন। তো ফিশন মানে কি, ফিশন ডিফারেন্ট রকমের হতে পারে, বাইনারি ফিশন ইত্যাদি বিভিন্ন রকমের ফিশন হয়। তো ফিশনে কি হয়, ধরে দেখ একটা মাদার সেল আছে, এবং মাদার সেল প্রথমে ডাম্বেল সেপেট হয়ে যাবে, মানে অ্যামাইটোসিস, কোষ বিভাজনের মতো। দেখো, নর্মালি অকার্স ইন ইউনিসেলুলার ফাঞ্জি, প্রধানত ইউনিসেলুলার যে ফাঞ্জি আছে, স্যাকারোমাইসিস আছে, এবং তার সঙ্গে সঙ্গে কি বলেছিলাম, সিনকাইট্রিয়াম, ঠিক আছে, স্যাকারোমাইসিস এবং সিনকাইট্রিয়াম,
এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ফাঞ্জি আমরা দেখছি যে ইউনিসেলুলার ফাঞ্জি, তো সেটি হলো সাইজোস্যাকারোমাইসিস। ঠিক আছে, ফাঙ্গাল সেল ডিভাইড ইন্টু দ্য টু পার্টস অ্যালং উইথ ইটস নিউক্লিয়াস। দেখো তার নিউক্লিয়াস বরাবর এটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, প্রত্যেকটা সেল তখন নতুন একটা সেল হিসাবে স্টার্ট করে। বাডিং এবং ফিসান টেক্স প্লেস ইন দি অনলি ইন দ্য নন মাইসেলিয়াল ফর্ম। এটুকু মাথায় রাখবে, বাডিং এবং ফিসান প্রধানত যেক্ষেত্রে নন মাইসেলিয়াল ফর্ম মানে সিঙ্গেল সেল যেখানে আমরা দেখতে পাবো, তো সেই জায়গাতেই আমরা জেনারেলি বাডিং এবং ফিসান দেখতে পাবো। তাহলে ফাঞ্জি প্রধানত যে অঙ্গজ জনন করে ফ্র্যাগমেন্টেশনের মধ্য দিয়ে করতে পারে, বাডিংয়ের মধ্য দিয়ে করতে পারে এবং ফিসানের মধ্য দিয়ে করতে পারে। বিভিন্ন এই যে ইউনিসেলুলার যে সমস্ত ফাঞ্জি আছে, তো তাদের ক্ষেত্রে আমরা বাডিং এবং ফিসান দেখতে পাই। ওকে, আর হচ্ছে এই যে ফিলামেন্টাস ফর্ম যে কোনো ফাঞ্জিতে, মানে যেগুলো প্রধানত ফিলামেন্টাস যেসব ফাঞ্জি আছে, যেমন রাইজোপাস, অল্টারনারিয়া, ফিউসারিয়াম, এদের সবার ক্ষেত্রে কিন্তু ফ্র্যাগমেন্টেশন দেখতে পাই। আর বাডিং আর ফিসান কেবলমাত্র আমরা ইউনিসেলুলার ফাঞ্জিতে দেখতে পাই। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন। ভালো করে বুঝলাম। এইবার আমাকে বলো যে স্পোর, তো স্পোরের প্রধানত তার যে জেনেটিক মেটেরিয়াল, তো সেটা ডিপ্লয়েড হবে না হ্যাপ্লয়েড হবে, বলতে পারবে? কিন্তু এদের বডি তো হ্যাপ্লয়েড, এটা তো প্ল্যান্ট বডি আমরা দেখছি। হ্যাঁ, একটু দেখো, তো এইগুলোই মেনলি বোঝার। দেখো আসেক্সুয়াল রিপ্রোডাকশন, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অযৌন জনন। তো আসেক্সুয়াল রিপ্রোডাকশন কি হবে? টেক্স প্লেস বাই মিনস অফ সেভারাল টাইপস অফ স্পোর অ্যান্ড ফর্মড বাই মাইটোসিস ডিভিশন। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা হায়ার যখন কোনো আমরা প্ল্যান গ্রুপস যখন আমরা দেখি, তখন সেই জায়গাতে দুটো জেনারেশন দেখি, একটা হচ্ছে স্পোরোফাইট আর একটা হলো গ্যামেটোফাইট। তো স্পোরোফাইট মানে কি? স্পোরোফাইট মানে স্পোর তৈরি করে এবং সেই স্পোর কিন্তু সবসময় হ্যাপ্লয়েড হবে। স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হয়, স্পোরোফাইটের মধ্যে মিওসিস হবে এবং মিওসিসের ফলে যে স্পোর তৈরি হবে সেটা কিন্তু হ্যাপ্লয়েড হবে এবং সেই স্পোরকে আমরা বলবো সেক্সুয়াল স্পোর। ঠিক আছে, কিন্তু যদি আসেক্সুয়াল যদি স্পোর হয়, তাহলে সেই স্পোর কিন্তু মাইটোসিস সেল ডিভিশন পদ্ধতিতে তৈরি হয়। তাহলে ছত্রাকের ক্ষেত্রে হায়ার যে সমস্ত প্ল্যান্টস আছে, তো তাদের ক্ষেত্রে যে ক্ষেত্রে হচ্ছে স্পোর তৈরি হচ্ছে, সেটা মানে আসেক্সুয়াল স্পোর যেটা তৈরি হচ্ছে স্পেশাল স্ট্রাকচারের মধ্যে তৈরি হয়, স্পোরেনজিয়ামের মধ্যে তৈরি হবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু মাইটোসিস সেল ডিভিশনের পদ্ধতিতে এই স্পোর তৈরি হচ্ছে, এই স্পোর কিন্তু অনেক বড় হয়, মানে আসেক্সুয়াল স্পোর সেক্সুয়াল স্পোরের থেকে অনেক বড় হয় এবং তার মধ্যে প্রচুর পরিমাণে ফুড মেটেরিয়ালস ইত্যাদি সঞ্চিত থাকে, যাতে এরা যেগুলো সিভিয়ার যখন কন্ডিশন হয়, তো সেই কন্ডিশনে যাতে তারা বেঁচে থাকতে পারে, তো সেই কাজেই কিন্তু আসেক্সুয়াল স্পোর হেল্প করে। যখন ফেভারেবল কন্ডিশন হবে তখন আসেক্সুয়াল স্পোরের জার্মিনেশন হবে, সেখান থেকে নতুন প্ল্যান্ট বডি তৈরি হবে। কিন্তু যেহেতু ফাঞ্জি যেহেতু এক্ষেত্রে হ্যাপ্লয়েড এবং এই স্পোর যেহেতু মাইটোসিস সেল ডিভিশন পদ্ধতিতে তৈরি হয়, তাহলে এই আসেক্সুয়াল স্পোরও কিন্তু হ্যাপ্লয়েড হবে এক্ষেত্রে। কি বললাম, বোঝাতে পেরেছে? ক্লিয়ার এটা? তো এক্ষেত্রে আসেক্সুয়াল স্পোর দেখো কিভাবে হয়। দ্য স্পোর জেনারেলি ফর্ম ডিউরিং দ্য ফেভারেবল কন্ডিশন। এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, দেখো ফাঞ্জি আসেক্সুয়াল রিপ্রোডাকশন কখন করবে? যখন কন্ডিশন ফেভারেবল হবে। প্রধানত এদের টেন্ডেন্সি থাকবে যে অযৌন জনন করার, কিন্তু যখন কন্ডিশন ম্যাক্সিমাম ক্ষেত্রে আনফেভারেবল হয়, তখন তারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। স্পোর তৈরি হওয়াটা ফাঞ্জির ক্ষেত্রে অনেক বেশি ইজি হয়, তো সেই কারণের জন্য ফেভারেবল কন্ডিশনে এরা কিন্তু আসেক্সুয়াল স্পোর জেনারেলি তৈরি করে। আর জেনারেলি সেক্সুয়াল রিপ্রোডাকশন যখন কন্ডিশন যখন আনফেভারেবল হয়, তখন তারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। তাহলে এই যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা করছে, ফেভারেবল কন্ডিশনে এরা স্পোর তৈরির মধ্য দিয়ে এই আসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে। এরকমই একটা স্পোরেনজিয়া, তো যার মধ্যে প্রচুর পরিমাণে স্পোর থাকে, তো তার নাম হচ্ছে পাফ বল। এক্ষেত্রে আমরা পাফ বল দেখতে পাচ্ছি। আর রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অফ দ্য সার্টেন ফাঞ্জি, কিছু ফাঞ্জি আছে যাদের ক্ষেত্রে এরকম একটা রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার তৈরি হয়, তার নাম হচ্ছে পাফ বল। কোন ফাঞ্জিগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? এখন আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ফাঙ্গাল ক্যারেক্টার্স। তো এই পাফ বল থেকে ট্রিলিয়ন্স অফ স্পোর তৈরি হয়, ক্যান ক্যারিড টু দ্য লং ডিস্টেন্স ভাই দ্য ওয়াটার অ্যান্ড দ্য উইন্ড। আমি যেটা বোঝাতে চাইছি যে আসেক্সুয়াল স্পোর কতটা ইম্পর্টেন্ট।
ফাঞ্জির এক্সিস্টেন্সির জন্য, ঠিক আছে। তাহলে দেখো এই যে পাফ বল আছে কোনো ফাঞ্জিতে একটা স্পেশাল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, তো এর মধ্যে আসেক্সুয়াল স্পোর তৈরি হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনের মধ্য দিয়ে। তাদের এক্ষেত্রে যে সেল আছে সেই সেল তো হ্যাপ্লয়েড, মাইটোসিস হলো অসংখ্য অসংখ্য এরকম কোষ তৈরি হলো, তো তারা সবাই কিন্তু আসেক্সুয়াল স্পোর। কন্ডিশন যখন মানে এবার কি হবে, এবারে এই যে পাফ বল যখন খুলে যাবে আর কি, তখন কি হবে, তখন এই স্পোর কিন্তু ছড়িয়ে পড়বে এবং ছড়িয়ে পড়ে এ খুঁজবে যে কোথায় ফেভারেবল কন্ডিশন আছে, এবং সেই ফেভারেবল কন্ডিশনে প্রধানত এরা গিয়ে সেখান থেকে দেখো মাইসেলিয়াম তৈরি করবে, ঠিক আছে। তাহলে আমাদের চারিদিকে কিন্তু এরকম ফাঙ্গাল স্পোর কিন্তু ছড়িয়ে আছে এবং এই স্পোর কিন্তু সবসময় ছড়িয়ে আছে আমার চোখে, আমি দেখতে পাচ্ছি না কিন্তু ছত্রাকের বিভিন্ন স্পোর কিন্তু আছে। তাহলে যখন কোনো লেদারি যখন কোনো স্ট্রাকচার হবে কোনো জুতোর মধ্যে কিন্তু মানে ফাঞ্জি কিন্তু তৈরি হয়, কারণ কি অ্যাটমসফিয়ারে সবসময় কিন্তু ছত্রাকের এই স্পোর কিন্তু ছড়িয়ে থাকে, ঠিক আছে। সুতরাং সেই জন্য বলছি যে এরা যখন কোনো ভালো কন্ডিশন পাবে, ফেভারেবল কন্ডিশন থাকবে, তো সেই জায়গাতে এই স্পোর এখানে পড়ে গিয়ে সেখান থেকে হাইফা, মাইসেলিয়াম ইত্যাদি তৈরি হয়, তো এটাই কিন্তু জার্মিনেট করে। এবং স্পোর যেহেতু মাইক্রোস্কোপিক হয়, আমরা চোখের সামনে দেখতে পাবো না, কিন্তু তবুও কিন্তু এই ফাঙ্গাল স্পোর কিন্তু সবসময় অ্যাটমসফিয়ারে থাকে। এবং এই যে স্পোর সেটা বিভিন্ন রকমের হতে পারে, দেখো স্পোর ইউনিসেলুলার হতে পারে, তাহলে এটা হচ্ছে একটি মাত্র স্পোর, এটা ইউনিসেলুলার হবে, দেখো ইউনিসেলুলার স্পোর, ঠিক আছে। আসেক্সুয়াল স্পোর দুই ধরনের হয়, ইউনিসেলুলার হতে পারে মানে একটাই সেল সেটা মাটিতে পড়লো, সেটা জার্মিনেট করলো, এবং যখন দুটো দুটো করে সেল একসঙ্গে অ্যাটাচড হয়ে থাকে তো তখনই তাকে বলে মাল্টিসেলুলার, মানে অনেকগুলো সেল মিলে তারা জার্মিনেট করবে একসঙ্গে। তাহলে ইউনিসেলুলার যে আসেক্সুয়াল স্পোর আমরা দেখতে পাবো পেনিসিলিয়াম এবং অ্যাসপারজিলাসে, আর মাল্টিসেলুলার আসেক্সুয়াল স্পোর আমরা দেখতে পাবো ফিউসারিয়াম এবং হেলমিনথোস্পোরিয়ামে, ঠিক আছে। তাহলে মাল্টিসেলুলার স্পোর এবং তার সঙ্গে সঙ্গে ইউনিসেলুলার স্পোর, তো ইউনিসেলুলার স্পোর দেখতে পাবো পেনিসিলিয়াম আর অ্যাসপারজিলাস, আর মাল্টিসেলুলার দেখতে পাবো ফিউসারিয়াম আর হেলমিনথোস্পোরিয়াম। এবং এই যে স্পোর আছে, এই স্পোর যেমন সেলের সংখ্যা অনুযায়ী আমরা দেখলাম, এই মাল্টিসেলুলার রেয়ারলি দেখা যায়, প্রধানত স্পোর কিন্তু ইউনিসেলুলার হয়, জেনারেলি এটা হচ্ছে ইউনিসেলুলার হয়, এবং রেয়ারলি কিন্তু মাল্টিসেলুলার হয়। এবং এই যে স্পোর আছে, এই স্পোর কিন্তু দুই ধরনের হবে, একটা এন্ডোজিনাস আর একটা এক্সোজিনাস। এবার দেখো এন্ডোজিনাস আর এক্সোজিনাস কাকে বলে, এক্সোজিনাস মানে বহির্জনিষ্ণু যেটাকে বাংলাতে বলা হয়, আর এন্ডোজিনাস মানে হচ্ছে অন্তর্জনিষ্ণু, ঠিক আছে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে হাইফা, এবং এই হাইফার মধ্যে একটা স্পেশাল স্ট্রাকচার তৈরি হয়, তো তার নাম হচ্ছে স্পোরেনজিয়াম। হাইফার মধ্যে আমরা কি দেখতে পাবো, স্পোরেনজিয়াম, এবং এই স্পোরেনজিয়ামের মধ্যে যখন স্পোর তৈরি হবে তো তখনই তাকে আমরা বলবো এন্ডোজিনাস স্পোর। আর এক্সোজিনাস স্পোর আমরা কাকে বলবো, যখন স্পোরেনজিয়াম ফোরেনজিয়াম এসব কিছু থাকে না, জাস্ট হাইফা থেকে ডিরেক্টলি যখন স্পোর তৈরি হবে তো তখনই তাকে আমরা বলবো এক্সোজিনাস স্পোর। তাহলে দেখো যে হাইফা স্পোর তৈরি করে তো তাকেই আমরা বলবো স্পোরোফোর। যে হাইফা স্পোর তৈরি করে, এই দুটো হাইফা, কালো দুটো হাইফা কিন্তু স্পোর তৈরি করছে না, তাহলে এরা স্পোরোফোর নয়, কিন্তু এই দুটো হাইফা স্পোর তৈরি করছে, সেই জন্য এদেরকে আমরা বলবো স্পোরোফোর। তো যে স্পোরোফোরের মধ্যে স্পোরেনজিয়া থাকে তো তাকে আমরা বলবো স্পোরেনজিওফোর। আর এটা হচ্ছে স্পোরোফোর কেন, কারণ সে স্পোর তৈরি করছে। যদি এই স্পোর যদি কনিডিয়া হয় তখন এই স্পোরোফোরকে আমরা বলবো কনিডিওফোর, ঠিক আছে। তাহলে এই জায়গাটা ভালো করে আইডিয়া রাখবে, স্পোরোফোর কাকে বলে। যে সমস্ত হাইফা থেকে স্পোর তৈরি হয় তাকেই বলে স্পোরোফোর, এবং সেই স্পোর যদি স্পোরেনজিয়ামের মধ্যে তৈরি হয় তখন তাকে আমরা বলবো স্পোরেনজিওফোর। যদি কনিডিয়া তৈরির মধ্যে দিয়ে যদি স্পোর তৈরি হয় তখনই তাকে আমরা বলবো কনিডিওফোর, ঠিক আছে। তাহলে দেখো এন্ডোজিনাস স্পোর প্রডিউসড উইদিন দ্য স্পেশাল স্পোর প্রডিউসিং অর্গান, তো তাকেই আমরা বলবো স্পোরেনজিয়াম। স্পেশাল স্পোর প্রডিউসিং অর্গানের মধ্যে যখন তৈরি হবে তখনই তাকে আমরা বলবো এন্ডোজিনাস স্পোর। অ্যান্ড হাইফা হুইচ বিয়ার দ্য স্পোরেনজিয়াম আর কল দ্য স্পোরেনজিওফোর। তাহলে এই হাইফাতে যেহেতু স্পোরেনজিয়া আছে তো সেই জন্য একে আমরা বলবো স্পোরেনজিওফোর। স্পোরেনজিয়াম মে বি টার্মিনাল অর দ্য ইন্টার ক্যালারি, দেখো স্পোরেনজিয়াম একদম হাইফার শেষ প্রান্তে থাকতে পারে, অথবা স্পোরেনজিয়াম কি হতে পারে একদম মিডিল এরকম জায়গাতে থাকতে পারে, ঠিক আছে। সুতরাং এটা ইন্টার ক্যালারি হতে পারে, তাহলে স্পোরেনজিয়াম এরকম ভাবে ইন্টার ক্যালারি হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে এই স্পোরেনজিয়াম যখন একদম হাইফার একদম শেষে থাকবে তো তখনই তাকে আমরা কি বলবো টার্মিনাল, আবার মাঝে যদি কোনোভাবে থাকো তখন তাকে আমরা বলবো ইন্টার ক্যালারি।
আর এক্সোজিনাস স্পোর দেখো, স্পোর ডেভেলপ এক্সোজিনাসলি অন দ্য টার্মিনাল এন্ড অফ দ্য স্পোরোফোর। তো এক্সোজিনাস স্পোর কিন্তু সবসময় টার্মিনাল এন্ডে তৈরি হবে। এবং স্পোরোফোর হুইচ বিয়ার দ্য কনিডিয়া, এরকম টাইপেরই একটা স্পোর, তো তাকে আমরা কনিডিওফোর, তাহলে যার মধ্যে কনিডিয়া তৈরি হবে, কনিডিয়া এক রকমের আসেক্সুয়াল স্পোর, তাহলে যে হাইফার মধ্যে কনিডিয়া নামক আসেক্সুয়াল স্পোর তৈরি হয় তো তাকে বলা হয় কনিডিওফোর। তাহলে কোন হাইফা কেমন টাইপের আসেক্সুয়াল স্পোর বা অযৌন জননের একক বা রেণু তৈরি করছে, তো তার উপর ভিত্তি করে এই স্পোরোফোরের নামকরণ করা হয়। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো এন্ডোজিনাস স্পোর কোন ক্ষেত্রে দেখতে পাবো? মিউকারের ক্ষেত্রে। আর এক্সোজিনাস স্পোর কোন ক্ষেত্রে দেখতে পাবো? আমরা পেনিসিলিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে দেখো স্পোরেনজিওস্পোর। তো ডিফারেন্ট রকমের প্রধানত আমরা, আচ্ছা এবার দেখো, এবার আমরা যেটা দেখবো যে ডিফারেন্ট রকমের আসেক্সুয়াল স্পোর, এটুকু ক্লিয়ার? এবং সেক্সুয়াল স্পোরের মধ্যে পার্থক্য আছে। আসেক্সুয়াল স্পোর হচ্ছে এটাই, আবার ফাঞ্জির ক্ষেত্রে কিভাবে সেক্সুয়াল স্পোর তৈরি হয় সেটাও আমরা দেখবো। এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে যে হাইফা থেকে ডিরেক্টলি স্পোর তৈরি হচ্ছে। হাইফার সমস্ত সেলগুলো হ্যাপ্লয়েড, তাহলে এই যে স্পোরগুলো যেগুলো তৈরি হচ্ছে এগুলোও সব হচ্ছে হ্যাপ্লয়েড। কিন্তু দেখো কোনো কোনো ক্ষেত্রে আবার আমরা কি দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা কম্পার্টমেন্টে দুটো করে নিউক্লিয়াস চলে আসছে। ঠিক আছে, তখন সেক্ষেত্রে আবার n+n হয়ে যাবে, কিন্তু কখনোই 2n হবে না। কি বললাম বুঝতে পেরেছো? মানে ডাইক্যারিওটিক স্পোরও হচ্ছে হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এরকম ব্যাপারটা হয়, তো সেই জন্য ক্লিয়ারলি ওরকম ভাবে বলা থাকে না, কিন্তু যেরকমই স্পোর হোক না কেন তো তার মধ্যে প্রধানত হাইফাল সেল দিয়েই তৈরি হবে, এবং জেনারেলি সেই সেল একটাই হবে। যদি কোনোভাবে, যেহেতু হ্যাপ্লয়েড হয়, যদি কোনো মানে সেল যেটা হ্যাপ্লয়েড সেখান থেকে যখন স্পোর তৈরি হচ্ছে তো তখন সেটা কিন্তু হ্যাপ্লয়েড হবে। আবার যদি কোনো একটা সেলের মধ্যে দুটো দুটো যদি নিউক্লিয়াস থাকে তাহলে n+n যুক্ত স্পোর তৈরি হবে। তাহলে সেখান থেকেও যে যখন সেটা জার্মিনেট করবে প্রত্যেকটা সেলের মধ্যে দুটো করে নিউক্লিয়াস থেকে যাবে। ঘটনাটা এরকম ভাবে হয়। ঠিক আছে, কি বললাম বুঝতে পারছো তো? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ এদের লাইফ সাইকেলে ডিপ্লয়েড স্টেজ কখন আসবে আমরা দেখব, সেক্সুয়াল রিপ্রোডাকশনে আসবে। ঠিক আছে, হ্যাঁ এখন শুধু আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখছি। তাহলে দেখো এরকম যে আসেক্সুয়াল যে স্পোর হবে, প্রথম টাইপের যে স্পোর হচ্ছে তো সেটাই হচ্ছে স্পোরেনজিও স্পোর। তো স্পোরেনজিয়া ডেভেলপ এট দ্য টিপ অফ ফাঙ্গাল ফিলামেন্ট, তো ফাঙ্গাল ফিলামেন্টের একদম টিপে স্পোরেনজিয়া তৈরি হয়। এবং এই স্পোরেনজিয়ার মধ্যে যখন স্পোর তৈরি হয় তখনই তাকে আমরা বলবো স্পোরেনজিও স্পোর। দেখো ফিলামেন্ট অন হুইচ দ্য স্পোরেনজিয়া ডেভেলপ আর কল, এবার আমি কি বলছি, আমি ডিফারেন্ট রকমের স্পোরের কথা বলছি। কোন স্পোর? আসেক্সুয়াল স্পোর। তার মধ্যে কি আছে? স্পোরেনজিও স্পোর। তো স্পোরেনজিও স্পোর কোথায় তৈরি হবে? স্পোরেনজিয়ার মধ্যে। তাহলে যে হাইফার মধ্যে স্পোরেনজিয়াকে আমরা দেখতে পাবো তার নাম কি হবে? স্পোরেনজিও ফোর। ঠিক আছে, নিউমোরাস স্পোর অর দ্য স্পোরেনজিও স্পোর প্রেজেন্ট ইন দ্য স্পোরেনজিয়া অ্যান্ড জার্মিনেট টু ফর্ম দ্য ফাঙ্গাল ফিলামেন্ট অ্যান্ড দে ফর্ম এন্ডোজিনাসলি, অর্থাৎ এই যে স্পোরেনজিও স্পোর যেটা তৈরি হচ্ছে এই স্পোর এন্ডোজিনাসলি তৈরি হয়। তার মানে কি, যেহেতু স্পোরেনজিয়ার মধ্যে তৈরি হচ্ছে, স্পেশাল স্ট্রাকচারের মধ্যে তৈরি হচ্ছে, সেই জন্য এটা কিন্তু এন্ডোজিনাস স্পোর। এবং এটা দুই ধরনের হতে পারে, জুস্পোর হতে পারে এবং অ্যাপ্লানোস্পোর হতে পারে। ছোট থেকেই আমরা পড়ে এসেছি যে যখন অযৌন জননের রেণুগুলো যখন মুভ করতে পারে, মোটাইল হয়, তো তখনই তাকে আমরা বলবো জুস্পোর। অর্থাৎ সচল যে রেণু তো তাকে বলা হয় জুস্পোর, আর অচল যে রেণু তো তাকে আমরা বলবো অ্যাপ্লানোস্পোর। তাহলে স্পোরেনজিয়ার মধ্যে যে স্পোর তৈরি হচ্ছে যেগুলো হচ্ছে জুস্পোর, তো সেই স্পোরেনজিয়ার মধ্যে এই স্পোরেনজিও স্পোর প্রধানত দুই ধরনের হয়, একটা জুস্পোর এবং আর একটা অ্যাপ্লানোস্পোর। দেখো জুস্পোর তাহলে কোথায় তৈরি হবে? জুস্পোরেনজিয়ার মধ্যে তৈরি হবে। এবং জুস্পোর কিন্তু সবসময় দেখো ইউনি নিউক্লিয়েটেড হবে, একটাই নিউক্লিয়াস থাকবে এবং থিন ওয়ার্ল্ড উইথ ভ্যাকুয়াল, উইদাউট দ্য সেল ওয়াল। এই জুস্পোরের মধ্যে কোনো রকম আমরা সেল ওয়ালকে দেখতে পাবো না, এবং এটা কি হবে? থিন ওয়ার্ল্ড হবে। এবার ডিফারেন্ট রকমের স্পোরগুলো পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং এদের ওয়াল কিন্তু খুব পাতলা হয়, তার মধ্যে ভ্যাকুয়াল থাকবে। এবং এই যে জুস্পোর আছে নিশ্চয়ই তার মধ্যে ফ্ল্যাজেলা থাকবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্পোরেনজিও ফোরকে দেখতে পাচ্ছি। স্পোরেনজিও ফোর কেন? কারণ স্পোরেনজিও ফোর মানে তার মধ্যে স্পোরেনজিয়া আছে, এবং এক্ষেত্রে যে স্পোরেনজিও ফোর আছে দেখো ব্রাঞ্চড স্পোরেনজিও ফোর, তার মানে অনেক ব্রাঞ্চিং, প্রত্যেকটা ব্রাঞ্চিংয়ে অসংখ্য আমরা স্পোরেনজিয়া দেখতে পাচ্ছি। এবং এই স্পোরেনজিয়ার মধ্যে যে স্পোর তৈরি হচ্ছে তো সেই স্পোরের তাহলে কি নাম হবে বলো? সেই স্পোরের তাহলে কি নাম হবে বলতে পারবে? স্পোরেনজিওস্পোর। ঠিক আছে, সেই স্পোরের নাম হচ্ছে স্পোরেনজিওস্পোর। এবং সেই স্পোরেনজিওস্পোর ফ্ল্যাজেলেটেড হতে পারে, যদি ফ্ল্যাজেলেটেড হয় তখন তাকে আমরা বলবো জুস্পোর।
আবার এই ফ্ল্যাজেলা আবার একটি হতে পারে অথবা দুটি হতে পারে। দেখো এক্ষেত্রে আমরা ইউনিফ্ল্যাজেলেট, যেমন একটাই স্পোরেনজিও জু স্পোরের মধ্যে যখন একটা ফ্ল্যাজেলা থাকে তখন তাকে বলে ইউনিফ্ল্যাজেলেট। এবং ইউনিফ্ল্যাজেলেট এরকম জু স্পোর আমরা কোথায় দেখতে পাবো? সিনকাইট্রিয়াম। এবং বাইফ্ল্যাজেলেট দেখো দুটো ফ্ল্যাজেলা আছে, একটা ফ্ল্যাজেলার মধ্যে ব্রিসেলস আছে, এটাকে বলে টিনজেল ফ্ল্যাজেলা, ঠিক আছে। আর যেক্ষেত্রে ব্রিসেল থাকে না তাকে বলে হুইপলেস ফ্ল্যাজেলা। তাহলে এইটা কিন্তু বাইফ্ল্যাজেলেটেড। তাহলে কোন ক্ষেত্রে দেখতে পাবো? স্যাপ্রোলেজিনা এবং পাইথিয়াম। তাহলে স্যাপ্রোলেজিনা এবং পাইথিয়ামে যে স্পোরেনজিওস্পোর তৈরি হবে সেই স্পোরেনজিওস্পোর জুস্পোর, এবং এই জুস্পোর যেহেতু তাহলে তার মধ্যে ফ্ল্যাজেলা থাকবে, এই ফ্ল্যাজেলা কিন্তু বাইফ্ল্যাজেলেটেড হবে, ঠিক আছে। এছাড়া যেমন ফাইটোপথোরার, এটা হচ্ছে ফাইটোপথোরার জুস্পোর, ঠিক আছে। তাহলে জুস্পোর প্রকৃতপক্ষে কেমন ধরনের স্পোর বলতে পারবে? জুস্পোর প্রকৃতপক্ষে বলো। স্পোরেনজিওস্পোর। কেন? সেটা স্পোরেনজিয়ার মধ্যে তৈরি হচ্ছে, ঠিক আছে। অ্যাপ্লানোস্পোর কাকে বলে? অ্যাপ্লানোস্পোর প্রধানত নন মোটাইল হয় এবং উইদাউট ফ্ল্যাজেলা। তাহলে যেহেতু এই অ্যাপ্লানোস্পোরও প্রধানত স্পোরেনজিয়ার মধ্যে তৈরি হয়, তাহলে এটাও কিন্তু স্পোরেনজিওস্পোর। এবং এই স্পোরেনজিওস্পোরের মধ্যে কোনো রকম ফ্ল্যাজেলা থাকে না। কিন্তু এক্ষেত্রে দেখো নন মোটাইল হবে, তার মানে মুভ করতে পারবেন এবং কোনো রকম ফ্ল্যাজেলা থাকবে না। দুটো লেয়ার্ড সেল ওয়াল, প্রথম ক্ষেত্রে যেখানে কোনো সেল ওয়াল ছিল না, কিন্তু অ্যাপ্লানোস্পোরের মধ্যে সেল ওয়ালের আমরা দুটো লেয়ার দেখতে পাবো। প্রধানত এটা গোলাকার স্ট্রাকচার হবে, কিন্তু এর স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট রকমের হতে পারে। কিন্তু অ্যাপ্লানোস্পোর যেটা আছে সেটা প্রধানত গোলাকার হবে এবং মাল্টি নিউক্লিয়েটেড হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম ইউনি নিউক্লিয়েটেড, তাহলে সেটা ছিল হ্যাপ্লয়েড। আবার অ্যাপ্লানোস্পোর যেটা, তার মধ্যে মাল্টি নিউক্লিয়েটেড, তার মানে এন প্লাস এন প্লাস এন প্লাস এন, মানে একটা স্পোরের মধ্যে অসংখ্য এন থাকতে পারে, ঠিক আছে। অ্যাপ্লানোস্পোর এবার ক্লিয়ার হলো। সুতরাং এই যে স্পোরেনজিয়া দেখতে পাচ্ছি, এই স্পোরেনজিয়া যে হাইফা স্পোরেনজিয়া তৈরি করবে তাকেই বলে স্পোরেনজিও ফোর। তাহলে এই অ্যাপ্লানোস্পোর আমরা যেখানে দেখতে পাবো সেটা হচ্ছে রাইজোপাস এবং মিউকর। সুতরাং জুস্পোর কোথায় দেখতে পাবো এবং অ্যাপ্লানোস্পোর কোথায় দেখতে পাবো একটু মাথায় রাখবে। এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে একটা অ্যাপ্লানোস্পোর আছে এবং দুটো সেল ওয়াল আছে, তার মধ্যে অসংখ্য নিউক্লিয়াস আছে, মানে মাল্টিপল নিউক্লিয়াস, এবং এটা কোনোভাবে জার্মিনেট করবে, প্রডিউসিং দ্য জার্ম টিউব হুইচ ডেভেলপ প্রোফাউসলি ব্রাঞ্চড মাইসেলিয়াম। তাহলে এটা কি করবে? অসংখ্য মাইসেলিয়াম তৈরি করবে। প্রোফাউসলি ব্রাঞ্চড মানে কি? মানে মাইসেলিয়াম তৈরি করবে, তো তার মধ্যে অনেক ব্রাঞ্চিং থাকবে, ঠিক আছে। তাহলে প্রথম টাইপের যে স্পোর আমরা দেখলাম, তো সেটা হচ্ছে স্পোরেনজিওস্পোর। যেহেতু স্পোরেনজিয়ার মধ্যে তৈরি হয় সেই জন্য স্পোরেনজিওস্পোর। সেটা দুই ধরনের হতে পারে, জুস্পোর এবং অ্যাপ্লানোস্পোর। এবার কোনটা ডিপ্লয়েড হবে কোনটা হ্যাপ্লয়েড হবে এবার বোঝাতে পারলাম ক্লিয়ারলি, ঠিক আছে। দেখো দেখতে পাবো আসেক্সুয়াল স্পোর, তো তার নাম হচ্ছে কনিডিয়া। ভালো করে দেখো কনিডিয়া। আমরা এবার কি দেখব? কনিডিয়া। তো এক্ষেত্রে দেখো কনিডিয়া কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই? দেখো পাইথিয়ামের ক্ষেত্রে আমরা কনিডিয়া দেখতে পাই। এই কনিডিয়া কিন্তু একটা আসেক্সুয়াল স্পোর, মানে যেমন আগে আমরা যেমন দেখছিলাম যে স্পোরেনজিয়া, কিন্তু এই যে কনিডিয়া আছে এটা কিন্তু নিজেই কিন্তু এক্ষেত্রে স্পোর, ঠিক আছে। কিন্তু স্পোরেনজিয়া যেমন একটা স্ট্রাকচার যার ভিতরে স্পোর তৈরি হচ্ছিল, তার মানে সেটা এন্ডোজিনাসলি তৈরি হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে কনিডিয়া ডিরেক্টলি হাইফা থেকে তৈরি হয়, ঠিক আছে। এবার দেখো প্রডিউস এক্সোজিনাসলি বাই দ্য কনস্ট্রিকশন অ্যাট দ্য স্পেশালাইজড হাইফা। তাহলে কিভাবে তৈরি হবে? ধরে দেখ একটা হাইফা আছে, এই হাইফার মধ্যে কি হলো? একটা কনস্ট্রিকশন তৈরি হলো, জাস্ট হাইফাতে একটা চাপ তৈরি হলো, এবং সেই চাপে হাইফার একটা পোর্শন ভেঙে গেল। ভেঙে গিয়ে সেটা যেটা তৈরি করবে তো তার নামই হচ্ছে কনিডিয়া। এবং যে হাইফার মধ্যে সেটা তৈরি হয় তো সেই হাইফাকে আমরা বলবো কনিডিও ফোর। তাহলে কনিডিয়া যে হাইফাতে তৈরি হবে তাকে আমরা বলবো কনিডিও ফোর। কনিডিয়া কিন্তু নন মোটাইল হবে, কনিডিয়া কিন্তু নন মোটাইল হবে এবং থিন ওয়াল্ড হবে। কনিডিও ফোর মে বি ব্রাঞ্চড। দেখো কনিডিও ফোরের মধ্যে অনেক ব্রাঞ্চিং দেখা যায়, যেমন সেরাটোস্টোমেলা, ঠিক আছে। এবং আচ্ছা সরি কনিডিও ফোরের মধ্যে আনব্রাঞ্চিং দেখা যায়। দেখো এক্ষেত্রে আনব্রাঞ্চিং, তাহলে এটা দেখো কনিডিয়া। কনিডিও পাইথিয়ামের ক্ষেত্রেও কিন্তু আনব্রাঞ্চিং কনিডিও ফোর আমরা দেখতে পাই। কনিডিও ফোর মানে কি? যে হাইফার মধ্যে কনিডিয়া তৈরি হয়। তাহলে পাইথিয়ামের মধ্যে আমরা আনব্রাঞ্চিং কনিডিও ফোর দেখতে পাবো। আবার আনব্রাঞ্চড কনিডিও ফোর আমরা সেরাটো স্ট্যামেলাতে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ব্রাঞ্চড কনিডিও ফোর, এক্ষেত্রে দেখো এই যে হাইফা আছে, এই হাইফার মধ্যে ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চিং এর মধ্যে অসংখ্য কনিডিয়া তৈরি হচ্ছে। তার মানে কি? কনস্ট্রিকশন হচ্ছে হাইফার মধ্যে এবং তার ফলে কিন্তু কনিডিয়া তৈরি হচ্ছে। অনেকে বুঝতেই পারে না যে কনিডিয়া কিভাবে তৈরি হয়। দেখো বাই কনস্ট্রিকশন অফ দ্য হাইফা,
স্পেশালাইজড হাইফার যখন কোনো কনস্ট্রিকশন হয় তো তখনই সেই জায়গা থেকে কনিডিয়া তৈরি হয়, ঠিক আছে। তাহলে কনিডিও ফোর ব্রাঞ্চড হতে পারে অথবা আনব্রাঞ্চড হতে পারে। মে প্রডিউস সিংলি, দেখো একটা কনিডিয়া তৈরি হচ্ছে, যেমন পাইথিয়াম এবং ফাইটোপথরা, অথবা অ্যারেঞ্জড ইন চেন, অথবা চেন ফর্মে এটা হতে পারে, ঠিক আছে। যেমন অ্যাসপারজিলাস এবং পেনিসিলিয়ামে আমরা চেন কনিডিয়া দেখতে পাবো, এগুলোতে চেন কনিডিয়া দেখতে পাচ্ছি। কনিডিয়া অ্যাসপারজিলাস এবং পেনিসিলিয়ামের ক্ষেত্রে যে কনিডিয়া আছে সেটা স্মোকি গ্রিন কালার্ড, সবুজ রকমের দেখতে হয়, ধোঁয়াটে ধোঁয়াটে সবুজ রকমের দেখতে হয়, সেই জন্য অ্যাসপারজিলাস এবং পেনিসিলিয়ামকে আমরা বলবো ব্লু গ্রিন মোল্ড, ঠিক আছে। অ্যাসপারজিলাস এবং পেনিসিলিয়ামকে আমরা কি বলবো, ব্লু গ্রিন মোল্ড, কারণ তাদের যে কনিডিয়া আছে সেই কনিডিয়া প্রধানত স্মোকি গ্রিন কালার্ড হয়। তাহলে ডিফারেন্ট রকমের কনিডিও ফোর দেখলাম, কোনটা ব্রাঞ্চড হয় কোনটা আনব্রাঞ্চড হয়, এবং কনিডিয়া চেন ফর্মে তৈরি হতে পারে অথবা কনিডিয়া সিঙ্গলি তৈরি হতে পারে। সিঙ্গলি তৈরি হবে কনিডিয়া পাইথিয়াম এবং ফাইটোপথোরার মধ্যে, ঠিক আছে। এবং কনিডিও ফোর ইউজুয়ালি স্ট্রেট, অর্থাৎ এই যে কনিডিও ফোর দেখতে পাচ্ছে এই কনিডিও ফোর প্রধানত সোজা হয়, এবং কনিডিয়া অফ দ্য ফাঞ্জি ইমপারফেক্টি আর মাল্টিসেলুলার, মানে ডিউটারামাইসিটিস যেটা আছে ফাঞ্জি ইমপারফেক্টি, যার মধ্যে কোনো রকম সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখতে পাবো না, তো সেই ফাঞ্জি ইমপারফেক্টির যে কনিডিয়া সেটা কিন্তু কনিডিয়া অফ দ্য ফাঞ্জি ইমপারফেক্টি আর মাল্টিসেলুলার এবং ভেরিয়াসলি শেপড, ঠিক আছে। এই কনিডিয়া মাল্টিসেলুলার হয় এবং অনেক বিভিন্ন রকমের শেপে এটা তৈরি হয়। তাহলে আমরা যেটা দেখলাম যে কনিডিয়া প্রকৃতপক্ষে কি, যেটা ইম্পর্টেন্ট আছে, যে স্ট্রাকচারের মধ্যে কনিডিয়া তৈরি হয় তার নাম কনিডিওফোর। কনিডিওফোরের নেচার দেখলাম, এটা সিঙ্গলি হতে পারে অথবা চেন হতে পারে, এবং অ্যাসপারজিলাস এবং পেনিসিলিয়ামকে আমরা বলবো ব্লু গ্রিন মোল্ড। সুতরাং আমরা আসেক্সুয়াল স্পোর প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে স্পোরেনজিও স্পোর। নেক্সট আমরা যে আসেক্সুয়াল স্পোর দেখলাম তো সেটাই হচ্ছে কনিডিয়া। লাস্ট আমরা যেটা দেখবো সেটা হলো অয়েডিয়া। এবার আমরা যেটা দেখবো স্পেশাল টাইপের আসেক্সুয়াল স্পোর, তো সেটাই হচ্ছে অয়েডিয়া, ঠিক আছে। দেখো এই পর্যন্ত ক্লিয়ার, দেখবো তো সেটাই হচ্ছে অয়েডিয়া। ভালো করে দেখো, সামটাইমস ইন প্লেন্টি অফ ফুড, আমি বলেছিলাম আসেক্সুয়াল রিপ্রোডাকশন তখনই করে যখন কন্ডিশন যখন ফেভারেবল হয়। তাহলে যখন প্লেন্টি অফ ফুড আছে, দ্য সেলস অফ দ্য ফাঙ্গাল হাইফা গেট সেপারেটেড অর দ্য ফ্র্যাগমেন্টেশন, অর্থাৎ এই জায়গাতে ফাঙ্গাল হাইফা আছে, প্রচুর খাবার জমা হলো, তার ফলে সেই সেল, এক্ষেত্রে হাইফার কোনো সেল বা কম্পার্টমেন্ট এক্ষেত্রে সেপারেটেড হয়ে গেল, ঠিক আছে, ও নিজেই তখন স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, এবং তার ফলে ফর্মে লার্জ নাম্বার অফ দ্য স্মল সেলস অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং অ্যাজ দ্য স্পোর। দেখো সামটাইমস ইন প্লেন্টি অফ ফুড, যখন অনেক খাবার যখন জমে যাবে, দ্য সেলস অফ দ্য ফাঙ্গাল হাইফা গেট সেপারেটেড, তখন ফাঙ্গাল হাইপার যে সেলগুলো আছে এরা কিন্তু সেপারেট হয়ে গেছে, দেখো এটা সেল, এই সেল, এই সেল সেপারেটেড হয়ে যাচ্ছে, ফর্মে লার্জ নাম্বার অফ স্মল সেলস, এবং তার ফলে অনেক এরকম ছোট ছোট কোষ তৈরি হয়, এবং এই প্রত্যেকটা কোষ তখন স্পোর হিসাবে কাজ করে। স্পোর মানে কি, স্পোর মানে যখন কোনো কন্ডিশন ফেভারেবল হবে সেখান থেকে নতুন গাছ তৈরি হবে, এটাই হচ্ছে স্পোর। নাও দিস সেলস আর কল্ড অ্যাজ দ্য অয়েডিয়া, তখন এই সমস্ত সেলগুলোকে আমরা অয়েডিয়া বলবো। তাহলে যখন কনস্ট্রিকশনের মধ্যে দিয়ে তৈরি হয় কনিডিয়া বলবো, এবং কনিডিয়া সিঙ্গেল হতে পারে অথবা একসঙ্গে অ্যাটাচড হয়ে থাকতে পারে, কিন্তু অয়েডিয়া যেটা, তো সেটা যখন ফুড মেটেরিয়াল জমা হওয়ার ফলে হাইফাগুলো ছিঁড়ে ছিঁড়ে যায় এবং প্রত্যেকটা সেল তখন এক একটা করে স্পোর হিসাবে কাজ করে, তো একেই আমরা বলবো অয়েডিয়া, ঠিক আছে। সুতরাং অয়েডিয়া কিন্তু সিঙ্গেল সেলড আসেক্সুয়াল স্পোর, তাহলে অয়েডিয়া কিন্তু সিঙ্গেল সেলড, একটি একটি সেল, প্রতিটা সেল কিন্তু অয়েডিয়া হিসাবে কাজ করে। অয়েডিয়া মে রিমেইন ইন চেন অর বিকাম ফ্রি ফ্রম ইচ আদার, এরা কখনো কখনো চেন ফর্মে থাকে এবং চেন ছিঁড়ে গিয়ে প্রত্যেকটা সেল থেকে নতুন করে এক্ষেত্রে আমরা মানে প্ল্যান্ট বডি তৈরি হয়, অথবা সেটা কখনো কখনো ফ্রি হতে পারে। অয়েডিয়া অন জার্মিনেশন ডেভেলপ ইন্টু দ্য নিউ প্ল্যান্টস, এবং দ্য চেন অফ দ্য অয়েডিয়া ইজ কল্ড দ্য স্টরুলা স্টেজ। যখন যদি কোনোভাবে স্পেশাল কন্ডিশন, যখন অয়েডিয়ার সেলগুলো যখন চেন ফর্ম করবে, তো তখনই তাকে আমরা বলবো টরুলা দশা। এবং ইন লোয়ার ফাঞ্জি আসেক্সুয়াল স্টেজ এরিসিফে, ঠিক আছে, এটা কোথায় দেখতে পাবো, যে সমস্ত লোয়ার ফাঞ্জি আছে যেমন এরিসিফেতে, ঠিক আছে, তো এরিসিফের যে আসেক্সুয়াল স্টেজ, তো অয়েডিয়ার মধ্য দিয়ে সে প্রধানত এইভাবে রিপ্রোডাকশন করে, যেগুলো লোয়ার ফাঞ্জে যেমন এরিসিফে, তো এরিসিফের মধ্যে আমরা অয়েডিয়া দেখতে পাই। তো এরিসিফে যে ডিজিজ ঘটায় সেটা হচ্ছে পাউডারি মিলডিউ, ঠিক আছে, পাউডারি মিলডিউ রোগ ঘটায়, তো এটাই হচ্ছে অয়েডিয়া। তাহলে মেন তিন রকমের আসেক্সুয়াল স্পোর আমরা দেখলাম, একটি হলো স্পোরেনজিও স্পোর, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম কনিডিয়া, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম অয়েডিয়া, ঠিক আছে। তাহলে কনিডিয়াতে কনস্ট্রিকশনের জন্য হয়, আর অয়েডিয়া যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে ফুড মেটেরিয়াল জমা হলে এক্ষেত্রে
হাইফা এক্ষেত্রে ছিঁড়ে যায়, ঠিক আছে? হাইফা ছোট ছোট টুকরোতে ভাগ হয়ে যায় এবং প্রত্যেকটা অংশ তখন এক একটা করে স্পোর হিসাবে কাজ করে। তো এই হচ্ছে ডিফারেন্ট রকমের আসেক্সুয়াল স্পোর। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো এই পর্যন্ত লাইক অ্যালগি দ্য প্ল্যান্ট বডি অফ দ্য ফাঞ্জি ইজ থ্যালাস। অ্যালগির মতোই ছত্রাকের যে প্ল্যান্ট বডি তো সেটা কিন্তু থ্যালাস, তার মানে কোনো মূল কাণ্ড পাতা নেই। প্রত্যেকটা সেল অফ দ্য ফাঙ্গাল হাইফা ইজ হ্যাপ্লয়েড। তাহলে ফাঙ্গাল হাইফার প্রত্যেকটা কোষ কি হবে? এক্ষেত্রে হ্যাপ্লয়েড হবে। দ্য সিন ক্যারিয়ন আন্ডারগো মিওসিস, ঠিক আছে? তাহলে দেখো এই জায়গাতে দেখো স্পোরোফাইট জেনারেলি কি করে? তার সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় এবং তার ফলে সেখান থেকে স্পোর তৈরি হয়। আগে আমরা যেটা দেখলাম তো সেটা হচ্ছে যে মেন আসেক্সুয়াল স্পোর মেন ভেজিটেটিভ বডি থেকে তৈরি হচ্ছে। কিন্তু দেখো যখন ফার্টিলাইজেশন হবে তখন যে স্ট্রাকচার তৈরি হবে সেটাই হচ্ছে সিন ক্যারিয়ন অর জাইগোট, এবং এদের মধ্যে জাইগোটিক মিওসিস ঘটবে এবং তার ফলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে সেক্সুয়াল স্পোর, ঠিক আছে? এবং এই সেক্সুয়াল স্পোরের জার্মিনেশন হবে, তার ফলে মেন প্ল্যান্ট বডি তৈরি হবে। তো এই জায়গাটা তাহলে ক্লিয়ার হয়েছে? দেখো এটা বুঝতে পেরেছো যে প্রশ্ন করছিলে, কে প্রশ্ন করছিলে বলো? ক্লিয়ার? ক্লিয়ার করব, এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন একটু অন্যরকম। তো এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে ইট ইজ দ্য প্রসেস অফ ইউনিয়ন বিটুইন দ্য টু হ্যাপ্লয়েড নিউক্লি। তার মানে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে ফাঞ্জির, এক্ষেত্রে দুটো হ্যাপ্লয়েড নিউক্লি পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন দ্য ফাঞ্জি, ঠিক আছে অ্যালগি বলছিলাম, ফাঞ্জি। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন দ্য ফাঞ্জি কমপ্লিটস ইন 3টে স্টেপ। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন ফাঞ্জির ক্ষেত্রে 3টে ধাপে সম্পন্ন হয়। ভালো করে দেখো, ধরো এক্ষেত্রে আমরা একটা ফাঙ্গাল হাইফা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে একটা ফাঙ্গাল হাইফা এবং এই ফাঙ্গাল হাইফা মানে সবসময় কিন্তু হ্যাপ্লয়েড, প্রত্যেকটা সেল কিন্তু হ্যাপ্লয়েড। এবং আমরা জানি যে প্ল্যান্টসের ক্ষেত্রে গ্যামেট তৈরি হয় যে প্রসেসে তো সেটাই হচ্ছে মাইটোসিস, এবং এনিম্যালের ক্ষেত্রে গ্যামেট তৈরি হয় যে প্রসেসে তো সেটাই হচ্ছে মিওসিস। তাহলে এই হ্যাপ্লয়েড সেল থেকে গ্যামেট তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে ধরে রাখো এই হ্যাপ্লয়েড যে বডি আছে অর্থাৎ এই যে হাইফা আছে, এই হাইফা থেকে গ্যামেট তৈরি হলো ডিরেক্টলি মাইটোসিস সেল ডিভিশন পদ্ধতিতে, এবং এরকমভাবে দুটো গ্যামেট পাশাপাশি চলে এলো, ঠিক আছে? দুটো গ্যামেট কি হলো, তারা কাছাকাছি চলে এলো। এবং এরপরে কি হবে? এরপরে এই দুটো গ্যামেটের প্লাজমা মেমব্রেন ফিউজড হয়ে যাবে। প্লাজমা মেমব্রেন ফিউজড হয়ে একটা স্ট্রাকচার তৈরি হবে, তো তাকেই আমরা বলবো ডাইক্যারিয়ন। দুটো নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। দিস ইজ নট 2n, এখনো 2n হয়নি। তাহলে এটাই হচ্ছে ডাইক্যারিয়ন। যখন দুটো গ্যামেটের প্রোটোপ্লাজম যুক্ত হবে তখনই তাকে আমরা বলবো প্লাজমোগ্যামি। তাহলে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রথম যে স্টেজ তো তাকেই আমরা বলবো প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামির মধ্য দিয়ে ডাইক্যারিওটিক ফর্ম এক্ষেত্রে তৈরি হবে, সেকেন্ড স্টেজ। এই যে ডাইক্যারিয়ন যে দুটো নিউক্লিয়াস ছিল এই নিউক্লিয়াস দুটো ইউনাইটেড হয়ে যাবে এবং তার ফলে যেটা তৈরি হবে তো সেটাই হচ্ছে সিন ক্যারিয়ন। তখন তারপরে কি তৈরি হবে? সিন ক্যারিয়ন। তাহলে সেকেন্ড স্টেজে এই যে ডাইক্যারিয়ন থেকে আমরা দেখছি যে সিন ক্যারিয়ন তৈরি হচ্ছে, অর্থাৎ এদের জাইগোট তৈরি হচ্ছে। তাহলে ডাইক্যারিওটিক ফেজ প্রথমে তৈরি হবে, তারপরে এরকম সিন ক্যারিয়ন তৈরি হবে। সিন ক্যারিয়ন মানে কি? ক্যারিয়ন কথার মানে হচ্ছে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস দুটো ইউনাইটেড হয়ে যাচ্ছে, সিন ক্যারিয়ন তৈরি হচ্ছে। এবং তারপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে মিওসিস। দেখো মিওসিসের ফলে কি তৈরি হচ্ছে? হ্যাপ্লয়েড সেক্সুয়াল স্পোর, এবং এই হ্যাপ্লয়েড সেক্সুয়াল স্পোর জার্মিনেট করবে, তার ফলে হ্যাপ্লয়েড ফিলামেন্ট তৈরি করবে। এই ফিলামেন্ট যেমন আসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে, এই ফিলামেন্টের মধ্যে যেমন স্পোরেঞ্জিয়াম তৈরি হতে পারে, কনিডিয়া তৈরি হতে পারে, অয়েডিয়া তৈরি হতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কোনোভাবে সেল থেকে গ্যামেট তৈরি হয় তখন আবার এই স্টেজটা চলবে। কিন্তু যখন কন্ডিশন আনফেভারেবল হয় ফাঞ্জি জেনারেলি এই রকম স্ট্র্যাটেজিতে তারা রিপ্রোডাকশন করে, প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস। সুতরাং এই তিনটে হলো এদের সেক্সুয়াল লাইফ সাইকেলের স্টেজ। তাহলে দেখো এদের সেক্সুয়াল সাইকেল প্রধানত 3টে স্টেজে হয়। একটি হলো প্লাজমোগ্যামি, সেকেন্ড যেটা তো সেটাই হচ্ছে ক্যারিওগ্যামি, এবং থার্ড যেটা তো তাকেই আমরা বলবো মিওসিস। তো এবার আমরা এই 3টে স্টেজ সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে ডাইক্যারিয়ন জিনিসটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটা ডাইক্যারিয়ন বুঝবে এবার।
কত সুন্দর সিম্পল ছবির সাহায্যে আমি করার চেষ্টা করেছি। তো প্রথমেই আমরা যেটা দেখব, তো সেটা হচ্ছে প্লাসমোগ্যামি। কিভাবে প্লাসমোগ্যামি হয়? দেখো, এক্ষেত্রে আমরা একটা হাইফা দেখতে পাচ্ছি। তো এই হাইফা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে প্লাস হাইফা, এবং এই হাইফা হলো মোনোক্যারিওটিক। তার মানে হাইফার মধ্যে যে সেল বা কম্পার্টমেন্ট আছে, প্রত্যেকটা সেলে আমরা দেখতে পাচ্ছি একটা একটা করে নিউক্লিয়াস আছে। সুতরাং এই হাইফা এটা মোনোক্যারিওটিক, এবং অবভিয়াসলি এটা তো হ্যাপ্লয়েড হবে, কারণ ফাঞ্জির সমস্ত সেলই কিন্তু হ্যাপ্লয়েড হয়। তাহলে একে আমরা নাম দিয়েছি প্লাস। ঠিক আছে, এটা একটা স্ট্রেন, তো এর নাম দিয়েছে প্লাস। এবং এই জায়গাতে আমরা আর একটা হাইফা দেখতে পাচ্ছি, এবং এই হাইফাও কিন্তু মোনোক্যারিওটিক এবং হ্যাপ্লয়েড, এবং এর নাম দিয়েছে মাইনাস। এবার কি হয়েছে, এই দুটো হাইফা একদম কাছাকাছি চলে এসেছে। দেখো, প্রতিটা সেল কিন্তু এক্ষেত্রে গ্যামেট হিসাবে বিহেভ করছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই দুটো হাইফা একদম কাছাকাছি চলে এসেছে, এবং তার ফলে একটা নতুন হাইফা তৈরি হচ্ছে, কারণ তাদের প্লাজমা মেমব্রেন ফিউজড হয়ে গেছে, প্রোটোপ্লাজম ফিউজড হয়ে গেছে, এবং তার ফলে একটা নতুন হাইফা তৈরি হচ্ছে। এবং এই প্রত্যেকটা, এই যে নতুন হাইফা তৈরি হচ্ছে, তার প্রত্যেকটা সেলে আমরা দুটো করে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এটা কালোর নিউক্লিয়াস, এটা লালের নিউক্লিয়াস। এইটা কালো নিউক্লিয়াস, এটা লালের নিউক্লিয়াস। এটা কালো আর এটা হলো রেড। সো দিস কন্ডিশন ইজ কল্ড এজ ডাইক্যারিওটিক ফেজ। তাহলে ডাইক্যারিওটিক ফেজ আর কিছুই নয়, যখন হাইফার মধ্যে দুটো ডিফারেন্ট স্ট্রেনের যখন নিউক্লিয়াস থাকবে, তো তখনই তাকে আমরা বলবো ডাইক্যারিয়ন। ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছো? একটু লেখাটা দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে। হাইফা অফ দ্য টু মাইসেলিয়াম রিলিজ দ্য সেক্সুয়াল সিগন্যাল মলিকুল অর দ্য ফেরোমোন, সো দ্য টু হাইফা কাম ইন কন্ট্যাক্ট। তাহলে দুটো মাইসেলিয়াম এক্ষেত্রে কি করছে, একটা সিগন্যাল মলিকুল বা ফেরোমোন তৈরি করছে, যেটা একটো হরমোন, এবং তার ফলে দুটো হাইফা কাছাকাছি চলে এলো। এসে কি হবে, দ্য হাইফা ডিজাইনড অ্যাজ দ্য প্লাস অ্যান্ড মাইনাস। তাহলে এই হাইফাকে আমরা আলাদা করার জন্য প্লাস আর মাইনাস হিসাবে তাকে ধরছি। ঠিক আছে, দে আর টু জেনেটিক্যালি ডিফারেন্ট হাইফা। যেহেতু এরা প্রধানত দুটো ডিফারেন্ট মাইসেলিয়াম থেকে আসছে, তো সেই জন্য এরা জেনেটিক্যালি ডিফারেন্ট হাইফা, বাট মরফোলজিক্যালি বোথ লুক এক্স্যাক্টলি দ্য সেম। অবশ্যই হাইফাকে আমরা এক্স্যাক্টলি, আমরা বাইরে থেকে আমরা বুঝতে পারবো না যে কোনটা কোন, মানে কোন স্পিসিস থেকে এসেছে, কিন্তু যেহেতু তাদের নিউক্লিয়াস, যেহেতু তারা ডিফারেন্ট অর্গানিজম থেকে এসেছে, তো সেই জন্য তাদেরকে আমরা প্লাস আর মাইনাস হিসাবে ধরছি। ঠিক আছে, দ্য সাইটোপ্লাজম অফ দ্য বোথ দিস টু হাইফা আর ফিউজড। এবং এরপরে কি হবে, প্রোটোপ্লাজম সেটা তো ফ্লুইড, এবং সাইটোপ্লাজম এই দুটো ফিউজড হয়ে যায়, এবং তার ফলে বোথ অফ দিস টু হাইফা আর ফিউজড অ্যান্ড দ্য ব্রিং দ্য টু হ্যাপ্লয়েড নিউক্লি। টু হ্যাপ্লয়েড নিউক্লি, এক্ষেত্রে দেখো হ্যাপ্লয়েড নিউক্লি ক্লোজ টুগেদার ইন দ্য সেম হাইফা, অ্যান্ড ইট ইজ কল্ড ডাইক্যারিওটিক ফেজ। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, সুতরাং এক্ষেত্রে আমরা কি বলবো, ডাইক্যারিওটিক ফেজ আমরা দেখতে পাবো। অর্থাৎ দুটো হাইফা একসঙ্গে ইউনাইটেড হয়ে গেলে, এবং তার ফলে এই হাইফার মধ্যে যে নিউক্লিয়াস, আমরা নিউক্লিয়াস দুটোকে আমরা পাশাপাশি এক্ষেত্রে দেখতে পাবো। তাহলে একটা নতুন হাইফা তৈরি হলো, এবং এই যে ঘটনা, একেই আমরা বলবো প্লাসমোগ্যামি। এরপরে কি হবে, এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ক্যারিওগ্যামি। ফিউশন অফ দ্য টু হ্যাপ্লয়েড নিউক্লি ব্রট টুগেদার ডিউরিং দ্য প্লাসমোগ্যামি। ফিউশন অফ টু হ্যাপ্লয়েড নিউক্লি ব্রট টুগেদার ডিউরিং দ্য প্লাসমোগ্যামি। তারপরে এরপরে কি হবে, এরপরে এই দুটো হ্যাপ্লয়েড নিউক্লি আবার নিজেদের সঙ্গে যুক্ত হবে, এবং তার ফলে ফরমেশন অফ এ ডিপ্লয়েড নিউক্লিয়াস কল দ্য সিন ক্যারিয়ন। এর ফলে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হবে। তাহলে এতক্ষণ যে নিউক্লিয়াস ছিল, এটা হ্যাপ্লয়েড ছিল, এটা হ্যাপ্লয়েড ছিল। এবার নিউক্লিয়াস মানে নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, যেহেতু এরা ইউক্যারিওটিক, তাহলে সেই নিউক্লিয়ার মেমব্রেনে ফিউজড হয়ে যাচ্ছে, এবং তার ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডিপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত সিন ক্যারিয়ন তৈরি হচ্ছে। দ্য সেল উইথ দ্য সিন ক্যারিয়ন ইজ কল্ড দ্য জাইগোট। দেখো, এই যে সেল আছে, এই সেল, তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে হাইফা আছে, হাইফার মধ্যে অনেকগুলো সেল, তো প্রত্যেকটা সেল এক্ষেত্রে ডিপ্লয়েড হয়ে যাচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে ডাইক্যারিয়ন হলো, তারপরে কি হলো, ডিপ্লয়েড। এবং এই যে ডিপ্লয়েড স্টেজ, এই যে সিন ক্যারিয়ন যে স্টেজ, এই স্টেজ হচ্ছে অনলি ডিপ্লয়েড স্টেজ ইন দ্য মোস্ট ফাঞ্জি। ম্যাক্সিমাম ফাঞ্জের ক্ষেত্রে এটাই কেবলমাত্র ডিপ্লয়েড স্টেজ, কিন্তু বাকি সব ক্ষেত্রে সবাই কিন্তু হ্যাপ্লয়েড। সেটা আসেক্সুয়াল স্পোর হতে পারে, যাই হোক না কেন, সবাই হ্যাপ্লয়েড। কিন্তু কেবলমাত্র এই জায়গাতে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের এই রকম জায়গাতে, ক্যারিওগ্যামির ক্ষেত্রে আমরা কেবলমাত্র আমরা ডিপ্লয়েড স্টেজ বা সিন ক্যারিয়ন দেখতে পাবো। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম 99.99% স্টেজ তাদের লাইফ সাইকেলে সেটা কিন্তু হ্যাপ্লয়েড। কেবলমাত্র সিন ক্যারিয়ন বা ক্যারিওগ্যামির সময় আমরা এক্ষেত্রে ডিপ্লয়েড স্টেজ আমরা দেখতে পাবো। দ্য সেল উইথ সিন ক্যারিয়ন,
কল্ড দ্য জাইগোট, ঠিক আছে। তাহলে এই যে হাইফা, এই টোটাল অনেকগুলো যেহেতু আমরা সেল আমরা দেখছি, ঠিক আছে, তাহলে এটা একটা জাইগোট, এটা একটা জাইগোট, এক্ষেত্রে জাইগোট তৈরি হচ্ছে। দ্য সেল উইথ দ্য সিনক্যারিয়ন আর কল দ্য জাইগোট, এবং এই জাইগোট কিন্তু শর্ট লাইফ, মানে খুব কম সময় বাঁচে, অর্থাৎ এফিমেরাল, ঠিক আছে। বিভিন্ন প্ল্যান্টসকে বিভিন্ন নাম দেওয়া হচ্ছে, এফিমেরাল, অ্যানুয়াল, বাই অ্যানুয়াল, ঠিক আছে, পেরেনিয়াল, পেরেনিয়াল মানে বহু বর্ষজীবী, কিন্তু এই সিনক্যারিয়ন স্টেজ কিন্তু শর্ট লাইফড, ঠিক আছে। ইচ হাইফাল সেল কন্টেইন দ্য ডিপ্লয়েড নিউক্লিয়াস, তাহলে এইরকম কন্ডিশনে সিনক্যারিয়নে প্রত্যেকটা সেলে আমরা ডিপ্লয়েড নিউক্লিয়াস দেখতে পাবো। এরপরে কি হবে, এরপরে কি হবে দেখো, মিওসিস টেক্স প্লেস ইন দিস ডিপ্লয়েড নিউক্লিয়াস। এবার এই ডিপ্লয়েড নিউক্লিয়াসের মধ্যে মিওসিস সম্পন্ন হয়। 4 হ্যাপ্লয়েড সেক্সুয়াল স্পোর আর ফর্মড ফ্রম ইচ সেল। তাহলে দেখো এই প্রত্যেকটা সেল, আমি একটা সেল দেখিয়েছি, একটা সেল থেকে 4টে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হলো, হ্যাপ্লয়েড স্পোর তৈরি হলো, সেক্সুয়াল স্পোর তৈরি হলো, এই সেল থেকে 4টে, এই সেল থেকে 4টে, ঠিক আছে। তাহলে এই ডিপ্লয়েড সেলগুলো কি হচ্ছে, ডিপ্লয়েডের মধ্যে এবার মিওসিস হলো, মিওসিস হয়ে প্রত্যেকটা সেল থেকে 4টে সেক্সুয়াল স্পোর তৈরি হচ্ছে। তাহলে ভাবো শুরু করেছিল 3টে দিয়ে, শুরু করেছিল কটা সেল দিয়ে, 3টে দিয়ে, তাহলে শেষ করছে কটা দিয়ে, 4টে 4টে 4টে, সুতরাং সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তার ফলে কি করছে, এবং এক্ষেত্রে দেখো 4টে সেক্সুয়াল স্পোর তৈরি হচ্ছে ফ্রম ইচ সেল। তো এই যে সেক্সুয়াল স্পোর যেটা তৈরি হচ্ছে দেখো, জেনেটিক্যালি ডাইভার্স হাইফা। আচ্ছা এইবার দেখো 4 হ্যাপ্লয়েড সেক্সুয়াল স্পোর আর ফর্মড ফ্রম ইচ সেল, এবং তার ফলে 4টে সেক্সুয়াল স্পোর তৈরি হচ্ছে প্রত্যেকটা সেল থেকে, এবং এই সেলগুলো জার্মিনেট করবে, এবং জার্মিনেট করে এরা কিন্তু নতুন ধরনের প্ল্যান্ট বডি তৈরি করবে। কিন্তু এই জায়গাতে এই যে হাইফা আছে, জেনেটিক্যালি ডাইভার্স হাইফা, ডিউ টু দ্য মিওসিস, মিওসিস মানে আমরা কি জানি, যেখানে নতুন কম্বিনেশন তৈরি হয়। তাহলে এক্ষেত্রে যেহেতু 4টে সেক্সুয়াল স্পোর তৈরি হচ্ছে, প্রত্যেকটা থেকে যেহেতু নতুন নতুন হাইফা তৈরি হচ্ছে, তাহলে এই প্রত্যেকটা হাইফার মধ্যে কিন্তু জেনেটিক্যালি ভেরিয়েশন দেখা যায়, ঠিক আছে। অর্থাৎ মিওসিস যেহেতু হচ্ছে, সেই জন্য এক্ষেত্রে ভেরিয়েশন দেখতে পাবো। তাহলে এই হাইফা আর এই হাইফা আবার যখন রিপ্রোডাকশন করবে, তাদেরকে দেখতে সেম হবে, কিন্তু অ্যাকচুয়ালি তারা জেনেটিক্যালি ডিফার হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি তাদের মধ্যে জেনেটিক্যালি ডিফারেন্স থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে 3টে যে স্টেজ আমরা দেখলাম, একটা প্লাজমোগ্যামি, একটা ক্যারিওগ্যামি, এবং আরও একটা হলো মিওসিস। দ্য সেক্সুয়াল স্পোর আর নেমড ইন ডিফারেন্ট গ্রুপ। তাহলে এবার দেখো এই যে সেক্সুয়াল স্পোর যেটা তৈরি হচ্ছে, এই স্পোর কিন্তু ডিফারেন্ট রকমের হতে পারে। তাহলে সেক্সুয়াল স্পোর তৈরির ওপর ডিপেন্ড করে আমরা ফাঞ্জিকে 4টে মেন গ্রুপে ভাগ করি। প্রথম যেটা সেটা হচ্ছে জাইগোমাইকোটা। তো জাইগোমাইকোটার মধ্যে যে সেক্সুয়াল স্পোর তৈরি হয় তার নাম হচ্ছে জাইগোস্পোর। কি করে জাইগোস্পোর তৈরি হয় আমরা পরের দিন আলোচনা করব। সেকেন্ড যেটা সেটা হচ্ছে অ্যাসকোমাইকোটা। তো অ্যাসকোমাইকোটার মধ্যে যে স্পোর তৈরি হয় তার নাম হচ্ছে অ্যাসকোস্পোর, অবশ্যই কিন্তু সেক্সুয়াল স্পোর, ঠিক আছে। ব্যাসিডিওমাইকোটা, তো তার মধ্যে যে সেক্সুয়াল স্পোর তৈরি হবে তার নাম হচ্ছে ব্যাসিডিওস্পোর। আর একটা ফাঞ্জি আছে তার নাম হচ্ছে ফাঞ্জি ইমপারফেক্টে, যাকে আমরা বলবো ডিউটারোমাইকোটা। এর মধ্যে কোনো রকম সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না, ঠিক আছে। সুতরাং এই যে 3টে, অর্থাৎ জাইগোমাইকোটার মধ্যে জাইগোস্পোর তৈরি হয়, অ্যাসকোমাইকোটার মধ্যে অ্যাসকোস্পোর তৈরি হয়, ব্যাসিডিওমাইকোটার মধ্যে ব্যাসিডিওস্পোর তৈরি হয়। কিভাবে এই সেক্সুয়াল স্পোর তৈরি হয়, জাইগোস্পোর কাকে বলে, অ্যাসকোস্পোর কাকে বলে, ব্যাসিডিওস্পোর কাকে বলে, ফ্রুটিং বডি কাকে বলে, কিভাবে তারা তৈরি হয়, সেগুলো আমরা পরে আলোচনা করব। কিন্তু এখন আমরা যেটা দেখলাম যে সেক্সুয়াল স্পোরের নাম অনুযায়ী আমরা ফাঞ্জির বিভিন্ন ক্লাসের আমরা নামকরণ করতে পারি, ঠিক আছে। এবার বলো সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে কারোর কোনো কনফিউশন আছে কিনা। প্লাস করা আছে নোটস, হ্যাঁ, ঠিক আছে। পরের অংশে যাই। হ্যাঁ, এবার দেখো তোমরা অনেকে, হ্যাঁ অনেকে বলছিলে যে স্যার হোমোথ্যালিজম হেটারোথ্যালিজম এগুলো তো বলেননি, তারপরে প্যারাসেক্সুয়ালিটি এগুলো নাকি পিজি সিলেবাসে আছে, সেটাও আমি নতুন নোটসে ইনক্লুড করে দিয়েছি, ঠিক আছে। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হোমোথ্যালিজম আর হেটারোথ্যালিজম। হোমোথ্যালিজম আর হেটারোথ্যালিজম বুঝতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্ট্রেন সম্পর্কে আইডিয়া। হোয়াট ইজ দি স্ট্রেন? স্ট্রেন হচ্ছে, ভালো করে দেখো, এ গ্রুপ অফ অর্গানিজম দ্যাট বিলং টু দ্য সেম স্পিসিস। একই প্রজাতির একদল জীব। ধরে দেখ আমি আছি, তোমরা আছো, তাহলে আমরা একই প্রজাতির অনেকগুলো জীব, বাট শেয়ার সার্টেন জেনেটিক ক্যারেক্টারিস্টিক নট ফাউন্ড ইন আদার মেম্বার্স অফ স্পিসিস। তার মানে কি, ধরে যাক কোনো একটা প্রজাতিতে 100 ইন্ডিভিজুয়াল আছে,
সেই 100 ইন্ডিভিজুয়ালের মধ্যে 50 জন আছে, সেই 50 জনের এমন কিছু জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স থাকে যেটা, বা 20 জনের, ধরা যাক কোনো একটা প্রজাতিতে 100 ইন্ডিভিজুয়াল আছে, সেই 100 ইন্ডিভিজুয়ালের মধ্যে 20টা ইন্ডিভিজুয়াল আছে যার এমন কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে যেগুলো বাকি 80 জনের ক্ষেত্রে নেই। তাহলে এই যে 20 জন যে মানুষ আছে, তো এরাই যেটা তৈরি করবে, তো সেটাই হচ্ছে স্ট্রেন। দেখো, স্ট্রেন এ গ্রুপ অফ অর্গানিজম দ্যাট বিলং টু দ্য সেম স্পিসিস বাট শেয়ার সার্টেন জেনেটিক ক্যারেক্টারিস্টিক নট ফাউন্ড ইন আদার মেম্বার্স অফ দ্য স্পিসিস। এটা বুঝতে পেরেছো? তো একেই আমরা বলবো স্ট্রেন। যেমন করোনা ভাইরাসের অনেক রকমের স্ট্রেন এসেছিল, ঠিক আছে? কোনো একটা সময়ে এমন কিছু ভাইরাস তৈরি হলো যাদের জেনেটিক্যাল মেকআপ, তাদের মধ্যে এমন কিছু জেনেটিক ক্যারেক্টার্স আছে যেটা অন্য গ্রুপের মধ্যে যেটা ছিল না, সেটাই হচ্ছে নতুন নতুন ভ্যারিয়েন্ট বা নতুন নতুন স্ট্রেন। বিভিন্ন মাইক্রো অর্গানিজম যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঞ্জির ক্ষেত্রে এই রকম স্ট্রেন দেখা যায়, হ্যাভ মেনি স্ট্রেন উইদিন এ সিঙ্গেল স্পেসিস। তাহলে ফাঞ্জির ক্ষেত্রে দেখো প্লাস আর মাইনাস স্ট্রেন। আমি যেটা বলবো তোমাদেরকে হোমোথ্যালিজম আর হেটারোথ্যালিজম, সেটা বুঝতে গেলে আমাদেরকে একটু স্ট্রেন সম্পর্কে আইডিয়া নিতে হবে। তার মানে আলটিমেটলি আমরা যে ডিফারেন্ট টাইপের যে ফাঞ্জিকে দেখতে পাচ্ছি, যে ভাবছি সবার মধ্যে জেনেটিক মেকআপ তাদের একই রকম, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম নয়। বিভিন্ন গ্রুপসের মধ্যে আমরা স্ট্রেনকে দেখতে পাবো। লাইক মেন অ্যান্ড উমেন, পুরুষ এবং স্ত্রীদের মতো, দেয়ার ইজ নো মেল অর দ্য ফিমেল ফাঞ্জি, কোনো মেল আর ফিমেল ফাঞ্জি থাকে না। দেয়ার ফর টু এক্সপ্লেইন দ্য রিপ্রোডাকশন, প্লাস অ্যান্ড মাইনাস স্ট্রেনস অফ দ্য ফাঞ্জি আর ইউজড। ঠিক আছে? তো সেই কারণের জন্য রিপ্রোডাকশন বোঝানোর জন্য, যেহেতু কোনো প্লাস মানে পুরুষ আর স্ত্রী নেই, সেই জন্য তাকে বোঝানোর জন্য আমরা প্লাস আর মাইনাস ধরে নিই। প্লাস মানে হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সেল, প্লাস স্ট্রেন মানে হলো মেল রিপ্রোডাক্টিভ সেল, আর মাইনাস মানে আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সেল। এটা বায়োলজিতে এটা ধরে নেওয়া হয়। তো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হোমোথ্যালিজম। ভালো করে দেখো, হোমোথ্যালিজম স্ট্রেন সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গেলাম। দেখো, জাইগোস্পোর ইজ ফর্মড বাই ফিউশন অফ দ্য থ্যালাই অফ দ্য সেম সেল, সেম সেক্স। ঠিক আছে? তাহলে দেখো এই জায়গাতে প্রথমে আমরা একটা স্পোর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল স্পোর, এটা হচ্ছে সেক্সুয়াল স্পোর। ঠিক আছে? তো এই সিঙ্গেল স্পোরের মধ্যে কি হচ্ছে, জার্মিনেট করছে, এবং জার্মিনেট করে এটা মাইসেলিয়াম তৈরি করছে। দেখো, মাইসেলিয়ামের মধ্যে অসংখ্য আমরা হাইফা দেখতে পাচ্ছি। যখন একই মাইসেলিয়ামের দুটো হাইফা যখন ইউনাইটেড হবে, একই মাইসেলিয়ামের দুটো হাইফা যখন ইউনাইটেড হবে, তো হাইফার মধ্যে কি, হাইফা হচ্ছে হ্যাপ্লয়েড, তার মানে একটা স্ট্রাকচার তৈরি করছে, এবং এই স্ট্রাকচারের মধ্যে একটা ডাইক্যারিওটিক ফেজ আমরা দেখতে পাবো। তাহলে আমি কি বলেছিলাম, দুটো হাইফা যখন ক্লোজ কন্ট্যাক্টে আসবে, দুটো হাইফা যখন ক্লোজ কন্ট্যাক্টে আসবে, তখন তাদের মধ্যে প্লাস্মোগ্যামি হবে। তো আমি তো এটা বলিনি যে সেই হাইফা একই মাইসেলিয়াম থেকে আসছে নাকি অন্য মাইসেলিয়াম থেকে আসছে। কি বললাম বোঝাতে পারছি? দেখো, এটা বুঝতে পারছো কি বললাম? আমি এটা দেখিয়েছিলাম যে দুটো হাইফা যখন ক্লোজ কন্ট্যাক্টে আসবে, তখন কি হবে, এই হাইফা আর এই হাইফা ক্লোজ কন্ট্যাক্টে এসেছে, এবং তার ফলে এক্ষেত্রে একটা ডাইক্যারিওটিক ফেজ তৈরি হয়েছে। কিন্তু এই দুটো হাইফা একই মাইসেলিয়াম থেকে আসছে নাকি ডিফারেন্ট মাইসেলিয়াম থেকে আসছে, সেটা কিন্তু আমি এক্সপ্লেন করিনি, এবার সেটা এক্সপ্লেন করছি। এই দুটো হাইফা যদি একই মাইসেলিয়াম থেকে আসে, দেখো এক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ, একই মাইসেলিয়াম থেকে দুটো হাইফা এসেছে। হাইফা প্রডিউসড ফ্রম দ্য সিঙ্গেল স্পোর, মানে একই স্পোর থেকে তৈরি হয়েছে হাইফাগুলো। যে সমস্ত হাইফাগুলো একটা সেক্সুয়াল স্পোর থেকে তৈরি হয়েছে, দেখো সেক্সুয়াল স্পোরের মধ্যে কিন্তু জেনেটিক্যাল মেকআপ ডিফারেন্ট, অর্থাৎ এর জেনেটিক্যাল মেকআপ একরকম, এর জেনেটিক্যাল মেকআপ একরকম, এটার জেনেটিক্যাল মেকআপ একরকম। তার মানে একই সেক্সুয়াল স্পোর থেকে যখন অসংখ্য হাইফা যখন তৈরি হচ্ছে, প্রত্যেকটা হাইফার তখন জেনেটিক মেকআপ কি এক হবে না আলাদা হবে বলো? কি বললাম বুঝতে পারছো? ভালো করে বোঝার চেষ্টা করো। একই হবে, সেই জন্যই সেটা হোমোথ্যালিজম। তাহলে সিঙ্গেল সেক্সুয়াল স্পোরের জার্মিনেশন হচ্ছে, সেক্সুয়াল স্পোর থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে জেনেটিক্যালি ডিফারেন্ট দেন আদার সেক্সুয়াল স্পোর। তাহলে এক্ষেত্রে একই যখন স্পোর থেকে তৈরি হবে এবং সেই স্পোরের হাইফা যখন একসঙ্গে যুক্ত হবে, তখন কি হবে, তখন যে ডাইক্যারিওটিক জাইগোস্পোর বা সিন ক্যারিয়ন তৈরি হবে, দ্য হাইফার প্রডিউস ফ্রম দ্য সিঙ্গেল স্পোর। ঠিক আছে? দ্য ফিউশন অফ দ্য গ্যামেট অকার্ড বাই দ্য টু হাইফা অফ দ্য সেম মাইসেলিয়াম। একই মাইসেলিয়ামের মধ্যে যখন এইরকম রিপ্রোডাকশন হবে, তো তখনই তাকে আমরা বলবো হোমোথ্যালিজম। রিকোয়ার ওয়ান স্ট্রেন অ্যান্ড দ্য হাইফা আর ইউনিসেক্সুয়াল, রিকোয়ার ওয়ান স্ট্রেন, একটাই স্ট্রেন, এক্ষেত্রে কি হচ্ছে, স্ট্রেন একটাই, তার মানে কি
তাদের জেনেটিক্যাল মেকআপ একই রকম, এবং হাইফা প্রধানত ইউনিসেক্সুয়াল হয়, ইউনিসেক্সুয়াল, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এক্ষেত্রে মাইসিলিয়াম কিছু জাইগোমাইসিটিসে আমরা এটা দেখতে পাই, এবং যেমন মিউকর হিমালিস এ আমরা হোমোথ্যালিজম দেখতে পাই। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে হেটারোথ্যালিজম। ভালো করে দেখো, হেটারোথ্যালিজম কথাটা বলেছিলেন বিজ্ঞানী এএফ ব্ল্যাক্সলি, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। হেটারোথ্যালিজম কে বলেছেন? ব্যাক্সলি বলেছিলেন যে জাইগোমাইসিটিস গ্রুপের যে ছত্রাক আছে, দ্যাট দ্য জাইগোস্পোর ইজ ফর্মড only when mycelia of the opposite sex were mated। তো এএফ ব্যাক্সলি এটা বলছেন যে জাইগোস্পোর, জাইগোমাইসিটিস গ্রুপের দেখো যে জাইগোস্পোর আছে, তো এই জাইগোস্পোর যখন জার্মিনেট করবে, দেখো জাইগোমাইসিটিস দ্যাট দ্য জাইগোস্পোর, জাইগোস্পোর মানে জাইগোট যেটাকে আমরা বলছিলাম, ঠিক আছে, সেটা তখনই তৈরি হবে যদি অপোজিট সেক্স ওয়ার মেটেড। অপোজিট সেক্স মানে মেল আর ফিমেল তো আমরা আইডেন্টিফাই করতে পারি না, সেই জন্য প্লাস আর মাইনাস দেওয়া হয়। অর্থাৎ এক্ষেত্রে দুটো স্ট্রেন, ওয়ান স্ট্রেন ইজ কল্ড দ্য প্লাস অ্যান্ড অ্যানাদার ইজ মাইনাস। তার মানে কি এক্ষেত্রে দুটো, এক্ষেত্রে স্পোর থেকে তৈরি হবে টু জেনেটিক্যালি ডিফারেন্ট, এক্ষেত্রে স্পোর থেকে তৈরি হবে, সেটা আসেক্সুয়াল হতে পারে অথবা সেক্সুয়াল স্পোর হতে পারে, ঠিক আছে। এবার এই এই এর মধ্যে আবার বিভিন্ন হেটারোথ্যালিজমের আবার বিভিন্ন বিষয় আছে, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। ধরে রাখো এই দুটো হচ্ছে সেক্সুয়াল স্পোর, ঠিক আছে, তাহলে এটা সেক্সুয়াল স্পোর, এটা একটা রেড সেক্সুয়াল স্পোর আর এটা ব্ল্যাক সেক্সুয়াল স্পোর। তাহলে এটা জার্মিনেট করছে, তাহলে এটা প্লাস আর এখান থেকে মাইনাস তৈরি হয়েছে, তাহলে ওয়ান স্ট্রেন ইজ কল্ড দ্য প্লাস অ্যান্ড অ্যানাদার স্ট্রেন ইজ মাইনাস। The mycelia arise from the asexual spore of the two different genetically mating type। তাহলে দেখো এক্ষেত্রে মাইসেলিয়া দুটো ডিফারেন্ট মেটিং টাইপের সঙ্গে যুক্ত হয়ে এক্ষেত্রে জাইগোস্পোর তৈরি হচ্ছে। আসেক্সুয়াল আর সেক্সুয়াল স্পোরের আমি পার্থক্যটা আমি একটু পরে বলছি, এখানটার যে কনফিউশন হচ্ছে এক্ষুনি বলে দিচ্ছি সেটা, ঠিক আছে। এবং ব্ল্যাক্সলি প্রধানত এক্সপেরিমেন্ট করেছিলেন যেখানে যে ছত্রাকের ওপর, এগুলো অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, জাইগন হাইমেনুস, ঠিক আছে, এটা হচ্ছে ডট আছে, হ্যাঁ, হেটারোজিনাস, এবং এটাও হচ্ছে জেড ম্যাক্রোর স্পস, একটুখানি দেখে নেবে, ঠিক আছে। এক্সাম্পল সার্টেন স্পিসিস অফ দ্য মিউকোরেলস অ্যান্ড এক্সাম্পল হচ্ছে মিউকর মিউসেডো এবং মিউকর স্টোলোনিফার। তো এদের ক্ষেত্রে আমরা প্রধানত হেটারোথ্যালিজম দেখতে পাই। সিম্পলি হেটারোথ্যালিজম মানে যখন দুটো স্ট্রেনের রিপ্রোডাকশন হয়ে জাইগোস্পোর তৈরি হয়, তো তখনই তাকে আমরা বলবো হেটারোথ্যালিজম। এখন এই দুটো স্ট্রেন হতে পারে তারা আসেক্সুয়ালি তারা তৈরি হতে পারে, অর্থাৎ ধরে রাখো এটা হচ্ছে একটা পেরেন্টাল স্ট্রেন, তাহলে এই রেডটাকে ধরে রাখো একটা পেরেন্ট, তো এই পেরেন্ট থেকে আসেক্সুয়াল স্পোর তৈরি হয়েছে রেড, তাহলে ব্ল্যাক কি করবে, ব্ল্যাক আসেক্সুয়াল স্পোর তৈরি করবে, তো সেই আসেক্সুয়াল স্পোরে জার্মিনেট করে এবার ব্ল্যাক আর রেড স্ট্রেন তৈরি হলো। অথবা এই যে প্লাস আছে, এই প্লাস থেকে সেক্সুয়াল স্পোর তৈরি হলো, এই সেক্সুয়াল স্পোরের জেনেটিক্যাল মেকআপ ডিফারেন্স, তাহলে সেটা একটা স্ট্রেন, এবং এটাও একটা স্ট্রেন, তাহলে সেক্সুয়াল এবং আসেক্সুয়াল উভয় রকমের স্পোর থেকেই এটা হতে পারে। জাস্ট এটা একটা এক্সাম্পল হিসাবে দেখিয়েছি যে আসেক্সুয়াল স্পোর থেকেও এটা হতে পারে, তো সেই কারণের জন্যই এটা দেখানো আছে, ঠিক আছে। তাহলে আমরা হোমোথ্যালিজম আর হেটারোথ্যালিজমের পার্থক্যই হলো এটা, যখন একই মাইসেলিয়ামের দুটো হাইফার মধ্যে যখন রিপ্রোডাকশন ঘটবে, তো তখনই তাকে আমরা বলবো হোমোথ্যালিজম। আর হেটারোথ্যালিজম মানে দুটো ডিফারেন্ট মাইসেলিয়াম, দুটো ডিফারেন্ট স্ট্রেন অফ মাইসেলিয়ামের মধ্যে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটবে, দুটো হাইফা যখন কাছাকাছি আসবে, ডাইক্যারিয়ান তৈরি হবে, তো তখনই তাকে আমরা বলবো হেটারোথ্যালিজম। তো ব্ল্যাক্সলি যে ছত্রাকের উপর পরীক্ষা করেছিলেন, এই ছত্রাকের উপর তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন, ঠিক আছে। এই পর্যন্ত এখানে যে ফুল স্টপ দিয়েছে মানে জেনাস নেম এখানে শেষ হয়ে গেল, এখানটা হচ্ছে স্পিসিস নেম, এবং তার সঙ্গে সঙ্গে কোন ক্ষেত্রে আমরা হেটারোথ্যালিজম দেখতে পাই আমরা দেখলাম, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং হেটারোথ্যালিজম? ক্লিয়ার? দেখো, ঠিক আছে। তো আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে প্যারাসেক্সুয়ালিটি। প্যারাসেক্সুয়ালিটি প্রধানত ফাঞ্জি ইমপারফেক্টির ক্ষেত্রে দেখা যায়, ডিউটারোমাইসিটিসের ক্ষেত্রে আমরা এই প্যারাসেক্সুয়ালিটি দেখতে পাই। প্যারাসেক্সুয়ালিটি মানে কি? তাহলে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়ছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে হোমোথ্যালিজম হেটারোথ্যালিজম কাকে বলে। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যারাসেক্সুয়ালিটি। কেউ বলতে পারবে? হ্যাঁ, এবার দেখো, তাহলে যেটা বলছিলাম যে প্যারাসেক্সুয়ালিটি, দ্য প্যারাসেক্সুয়াল সাইকেল হচ্ছে সেই সাইকেল ইন হুইচ দ্য প্লাসমোগ্যামি, ক্যারিওগ্যামি অ্যান্ড দ্য মিওসিস, ঠিক আছে। মিওসিস মানে হ্যাপ্লোডাইজেশন, আমরা দেখেছিলাম যে সিনক্যারিয়ন যেটা তৈরি হয় সেটা হ্যাপ্লয়েড হয়ে যায়, মানে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। তাহলে দেখো প্যারাসেক্সুয়াল সাইকেল হচ্ছে সেই সাইকেল যেক্ষেত্রে প্লাসমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস এই তিনটেই ঘটনাই ঘটবে, বাট নট এ স্পেসিফিক টাইম।
অর্থাৎ যেরকমভাবে হচ্ছিল যে প্রথমে প্লাজমাগ্যামি হবে তারপর ক্যারিওগ্যামি মিওসিস, কিন্তু এক্ষেত্রে কোনো স্পেসিফিক পয়েন্ট অথবা স্পেসিফিক টাইমে ঘটবে না, যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে। মানে সেক্সুয়াল সাইকেল সেক্ষেত্রে চলবে, কিন্তু যেরকমভাবে নির্দিষ্টভাবে সেক্সুয়াল সাইকেল যেমন হচ্ছিল, অর্থাৎ কখনো এই যে প্লাজমাগ্যামি হচ্ছে, তারপরে এই যে ডাইক্যারিয়ন তৈরি হচ্ছে, মিওসিস হচ্ছে, কিন্তু এটা কোনো নির্দিষ্ট স্পেসিফিক পয়েন্ট অর টাইমে হয় না। তো এই যে ঘটনা সেক্সুয়াল সাইকেলের এই যে বিষয়, তো একেই আমরা বলবো প্যারাসেক্সুয়ালিটি। আরও ভালোভাবে বুঝতে পারবে যদি তোমরা এক্সাম্পল দেখো, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে প্রধানত ডিউটারামাইসিটিস গ্রুপের ফাঞ্জিতে আমরা এই প্যারাসেক্সুয়ালিটি দেখতে পাই। একটু দেখো যে কেন আমি বললাম যে স্পেসিফিক টাইমে এই ঘটনাগুলো ঘটছে না, এবার একটুখানি দেখে নাও। দেখো, যখন দুটো স্ট্রেন হুইচ আর ডিফারেন্ট ইন দেয়ার জেনেটিক মেকআপ, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ট্রেন আছে আর এটা একটা স্ট্রেন আছে, ঠিক আছে? তাহলে এই যে স্ট্রেন আছে এবং এই যে স্ট্রেন আছে, আমি ধরে নিচ্ছি যে যেহেতু এরা ফাঞ্জি, তো সেই জন্য এরা হলো হ্যাপ্লয়েড। তাহলে এই যে স্ট্রেন আছে, ভালো করে দেখো, এখানটা ভালো করে বুঝবে। এদিকে যে সেল আছে, এই সেলে একটা নিউক্লিয়াস আছে, এদিকে যে সেল আছে একটা নিউক্লিয়াস আছে, এখানে দুটো নিউক্লিয়াস আছে, ঠিক আছে? আবার এখানে যে সেলগুলো আছে, যে তিনটে সেল আমি কম্পার্টমেন্ট লিখেছি, প্রথমটাতে দুটো, এটাতে দুটো আর এটাতে দুটো, মানে এরকম কোনো নয় যে প্রত্যেকটাতেই একই সময়ে দুটো করে থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই যে ডাইক্যারিওটিক কন্ডিশন, এটা স্পেসিফিক টাইমে হচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে এইরকম দেখলাম। তো যাই হোক, আমরা দেখছি যে দুটো স্ট্রেন হাইফার, এক্ষেত্রে দুটো স্ট্রেন, তাদের জেনেটিক মেকআপ ডিফারেন্ট এবং তারা কাছাকাছি চলে এলো, এই স্ট্রেন আর এই স্ট্রেন কাছাকাছি চলে এলো, এবং তার ফলে কি হবে, তার ফলে প্লাজমোগ্যামি হবে। তো প্লাজমোগ্যামির ফলে হেটারোক্যারিওটিক মাইসেলিয়াম তৈরি হচ্ছে। দেখো, তাহলে তিনটে সেল দিয়ে আমরা করেছিলাম, তাহলে এক্ষেত্রে দেখো একটা, দুটো, তিনটে সেল আছে, ঠিক আছে? ভালো করে দেখার চেষ্টা করো। তাহলে এই যে সেল আছে, এই সেলের একটা নিউক্লিয়াস রেড, ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে দেখে নাও, এক্ষেত্রে যে দুটো আছে, আচ্ছা এই সেলের একটা নিউক্লিয়াস, এই সেলের একটা নিউক্লিয়াস, এটা দুটো আছে মানে কোনো একটা পার্টিকুলার সেল, কিন্তু মাঝখানে এইটাতে দেখো এই যে দুটো নিউক্লিয়াস আছে, এই রেড দুটো নিউক্লিয়াস আর কালো দুটো নিউক্লিয়াস, তাহলে এইখানে এই সেলেতে আমরা দেখছি যে চারটে, ঠিক আছে? আবার এই জায়গাতে একটা আছে, তার মানে একটা আর দুটো মিলে কটা হয়ে যাচ্ছে, তিনটে হয়ে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং এটাই হচ্ছে হেটারোক্যারিওটিক মাইসেলিয়াম। তুমি এখানে আরও একটা দিয়ে দিলেও আমার হতে, এখানে আরও একটা কালো দিয়ে দিলেও সেটা বোঝা যেত। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা এরকম দেখছি যে একটা পার্টিকুলার হাইফার এই যে সেলে কোনো কোনো জায়গাতে এরকম N+N, আবার কোনো কোনো জায়গাতে এরকম, কোনো কোনো জায়গাতে এরকম তৈরি হচ্ছে, এবং তার ফলে হেটারোক্যারিওটিক নিউক্লিয়াস তৈরি হচ্ছে প্লাজমোগ্যামির মধ্য দিয়ে। থার্ড স্টেজ দেখো, আনলাইক দ্য নিউক্লিয়াস ফিউজ টুগেদার, অর্থাৎ এই যে ডিফারেন্ট যে নিউক্লিয়াস তৈরি হয়েছে, যখন আমরা নর্মাল সেক্সুয়াল সাইকেল দেখছিলাম তখন কি হচ্ছিল, তখন অবশ্যই দুটো নিউক্লিয়াসকে ফিউজ হতে হবে, দুটো নিউক্লিয়াসকে অবশ্যই যুক্ত হতে হবে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, আনলাইক দ্য নিউক্লিয়াস ফিউজ টুগেদার টু ফর্ম দ্য হেটারোজাইগাস ডিপ্লয়েড নিউক্লিয়াস, এইবার দেখো এই জায়গাতে দুটো নিউক্লিয়াস হয়তো ফিউজ হলো, অর্থাৎ এই মাঝখানের সেলটাকে এবার আমি নিয়ে নিয়েছি, কোন সেলটাকে নিয়েছে, মাঝখানের সেলটাকে, ঠিক আছে? বাকি সেলগুলোতেও একই ঘটনা ঘটছে। তো মাঝখানের যে সেল আছে, এক্ষেত্রে রেড আর ব্ল্যাক দেখো যুক্ত হয়েছে, রেড আর ব্ল্যাক যুক্ত হয়ে গেছে, এক্ষেত্রে আবার রেড আর ব্ল্যাক যুক্ত হয়ে গেছে। আবার ধরে রাখো, কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এরকম হতে পারে যে দুটো নিউক্লিয়াস হয়তো যুক্ত হলো না, একটা রেড আর একটা ব্ল্যাক হয়তো রয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখো, আনলাইক দ্য নিউক্লিয়াস ফিউজ টুগেদার টু ফর্ম দ্য হেটারোজাইগাস ডিপ্লয়েড নিউক্লিয়াস, রেড প্লাস ব্ল্যাক এক্ষেত্রে কি করছে, অল দ্য নিউক্লিয়াস নট ফিউজ, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সেলে যে সব নিউক্লিয়াস যে ফিউজ হবে সেরকম কোনো ব্যাপার নয়, সেজন্য একই সেলের মধ্যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসও কিন্তু থাকতে পারে, ঠিক আছে? তাহলে ডিপ্লয়েড নিউক্লিয়াস যেমন থাকতে পারে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াসও থাকতে পারে। এরপরে কি হবে, এরপরে মাল্টিপ্লিকেশন অফ দ্য ডিপ্লয়েড নিউক্লিয়াস বাই মাইটোসিস, এই যে নিউক্লিয়াস ডিপ্লয়েড নিউক্লিয়াস যেটা তৈরি হলো, এই ডিপ্লয়েড নিউক্লিয়াস এবার মাল্টিপ্লাই করে গেল, তাহলে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে মাইটোসিস করে গেল। মাল্টিপ্লিকেশন অফ দ্য ডিপ্লয়েড নিউক্লিয়াস বাই দ্য মাইটোসিস, কিন্তু হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের ক্ষেত্রে মাল্টিপ্লাই করেনি, ঠিক আছে? রেড আর ব্ল্যাক হয়ে রয়ে গেছে। অ্যান্ড চান্সেস অফ অকেশনাল মাইটোটিক ক্রসিং ওভার, তো এই জায়গাতে মাইটোটিক ক্রসিং ওভার অনেক সময় হয়। তাহলে মাইটোসিস যখন হচ্ছে, যে মাইটোটিক ক্রসিং ওভার হবে, এটা একটা নতুন একটা প্রসেস, এবং তার ফলে নতুন জিনের কম্বিনেশন কিন্তু এই ডিপ্লয়েডের মধ্যে ঘটতে পারে, ঠিক আছে? তাহলে দেখো, যে সমস্ত সেলের যে নিউক্লিয়াস এক্ষেত্রে ডাইক্যারিওটিক হবে, মানে সমস্ত নিউক্লিয়াস এরকম নয়,
কোনো কোনো ক্ষেত্রে নিউক্লিয়াস আনফিউজড হতে পারে, তাহলে একই সেলের মধ্যে আমরা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এই দুটো নিউক্লিয়াসে কিন্তু আমরা দেখতে পাবো। এরপরে 5 নাম্বার যে স্টেজ হচ্ছে সেটা হচ্ছে সর্টিং অফ দ্য ডিপ্লয়েড নিউক্লিয়াস। তাহলে এই সেলের মধ্যে আমরা কি দেখেছিলাম, ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড নিউক্লিয়াস দুটোই দেখেছিলাম, ঠিক আছে। এরপরে কি হবে, সর্টিং অফ দ্য ডিপ্লয়েড নিউক্লিয়াস সিন্স দ্য হেটারোক্যারিওটিক মাইসেলিয়াম কন্টেন্স বোথ ডিপ্লয়েড অ্যান্ড দ্য হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, অর্থাৎ এই যে হেটারোক্যারিওটিক যে মাইসেলিয়াম তার মধ্যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দুটো নিউক্লিয়াসই আছে। ফ্রম দ্য ডিপ্লয়েড নিউক্লিয়াস দ্য ডিপ্লয়েড কনিডিয়া, তাহলে ডিপ্লয়েড নিউক্লিয়াস থেকে কি তৈরি হবে, এই নিউক্লিয়াসের জার্মিনেশন হবে, তার ফলে ডিপ্লয়েড কনিডিয়া তৈরি হচ্ছে। আর হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের জার্মিনেশনের ফলে হ্যাপ্লয়েড কনিডিয়া তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো ডিপ্লয়েড কনিডিয়া তৈরি হবে এবং হ্যাপ্লয়েড কনিডিয়া তৈরি হবে। এরপরে কি হবে, when the diploid conidia germinate to form the diploid mycelia, তাহলে ফাঞ্জির মাইসেলিয়া ডিপ্লয়েডও হতে পারে। তাহলে ডিপ্লয়েড মাইসেলিয়া যখন জার্মিনেট করবে তখন সেখান থেকে কি হবে, ডিপ্লয়েড মাইসেলিয়া তৈরি হবে। ইন ডিপ্লয়েড মাইসেলিয়া দেয়ার ইজ অকেশনাল হ্যাপ্লোডাইজেশন অফ দ্য ডিপ্লয়েড নিউক্লিয়াস ইন ডিপ্লয়েড মাইসেলিয়া কখনো, ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে কনিডিয়া, যেটা ডিপ্লয়েড কনিডিয়া আছে, এটা যখন জার্মিনেট করবে তখন সেটা ডিপ্লয়েড মাইসেলিয়া তৈরি করবে। এবং এক্ষেত্রে দেখো তাহলে সেটা ডিপ্লয়েড মাইসেলিয়া তৈরি হয়েছে। এবং কখনো কখনো কি হবে, এই ডিপ্লয়েড মাইসেলিয়ার মধ্যে অনেক সময় অকেশনাল হ্যাপ্লোডাইজেশন ঘটবে, অর্থাৎ এই যে দুটো নিউক্লিয়াস যেটা যুক্ত হয়েছিল হঠাৎ এই নিউক্লিয়াস দুটো সেপারেটেড হয়ে গেল, তার ফলে এই জায়গাতে আমরা হ্যাপ্লোডাইজেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইন দ্য ডিপ্লয়েড মাইসেলিয়া দেয়ার ইজ অকেশনাল হ্যাপ্লোডাইজেশন অফ দ্য ডিপ্লয়েড নিউক্লিয়াস, দিস হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মে ফর্ম দ্য হ্যাপ্লয়েড কনিডিয়া। তাহলে অনেক সময় এই ডিপ্লয়েড নিউক্লিয়াস থেকেও, ডিপ্লয়েড সেল থেকেও হ্যাপ্লয়েড কনিডিয়া তৈরি হতে পারে, ঠিক আছে। তার ফলে কি হবে, এখান থেকে দেখো দুটো হ্যাপ্লয়েড এরকম কনিডিয়ার মধ্য দিয়ে এরকম হাইফা তৈরি হতে পারে। সুতরাং এই যে স্টেজ, এই যে ঘটনা, নর্মাল যে সেক্সুয়াল সাইকেল সেটাকে ফলো করছে না। সুতরাং এই ঘটনাগুলো প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এই সমস্তগুলো ঘটছে কিন্তু স্পেসিফিক টাইমে হচ্ছে না, কখনো এটা হচ্ছে কখনো ওটা হচ্ছে। তো এই যে এইরকম যে প্রসেস, তো তাকেই আমরা বলবো প্যারাসেক্সুয়ালিটি। কোন ক্ষেত্রে আমরা দেখতে পাবো, আমরা প্রধানত ডিউটারোমাইসিটিসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। সুতরাং প্যারাসেক্সুয়ালিটি আমরা যে ক্ষেত্রে দেখতে পাবো তো সেটা হচ্ছে ডিউটারোমাইসিটিস। তাহলে ডিউটারোমাইসিটিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, প্যারাসেক্সুয়ালিটি। এবং এক্ষেত্রে এই যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এই যে ঘটনা আমরা যে দেখছি, তো এটা যে সবসময় এরকম ঘটবে সেরকম ব্যাপারটা নয়। সুতরাং এক্ষেত্রে আমরা কি দেখলাম যে মানে কখনো এরকম হ্যাপ্লয়েড কন্ডিশন, কখনো ডিপ্লয়েড কন্ডিশন, এরকম বিষয়গুলো অ্যারাইজ করে। তাহলে এই যে প্রসেসটা, তো একেই আমরা বলবো প্যারাসেক্সুয়ালিটি। তাহলে প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস ঘটছে কিন্তু কোনো স্পেসিফিক টাইমে ঘটছে না। ডিউটারোমাইসিটিসের ক্ষেত্রে এই ঘটনা দেখা যায়। আরও একবার বলে দিচ্ছি, শুনে নাও। ধরে রাখো দুটো হাইফা আছে এবং এই দুটো হাইফা ক্লোজ কন্ট্যাক্টে এসে গেছে। যখন ক্লোজ কন্ট্যাক্টে এসে গেছে আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা হাইফাতে তখন এরকমভাবে হেটারোক্যারিওটিক এরকম একটা কন্ডিশন তৈরি হচ্ছে। এরপরে কি হবে, এরপরে দুটো স্ট্রেনের নিউক্লিয়াস পরস্পরের সঙ্গে ফিউজড হতে পারে, কিন্তু সমস্ত সেলের মধ্যে দুটো নিউক্লিয়াসই যে ফিউজড হবে এরকম কোনো কথা নয়। কোনো কোনো ক্ষেত্রে দুটো নিউক্লিয়াস ফিউজড হয়ে গিয়ে ডিপ্লয়েড করতে পারে এবং কোনো ক্ষেত্রে তারা আনফিউজড থাকতে পারে। তাহলে একই সেলের মধ্যে এরকম দুটো ডিফারেন্ট কন্ডিশন আমরা দেখতে পাই। এরপরে কি হবে, এরপরে এই যে ডিপ্লয়েড যে নিউক্লিয়াস এটা তৈরি হয়েছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, সেটা হচ্ছে মাইটোসিস ক্রসিং ওভার। তাহলে মাইটোটিক ক্রসিং ওভার প্যারাসেক্সুয়ালিটিতে দেখা যায়, এর ফলে নতুন জেনেটিক্যাল কম্বিনেশন তৈরি হতে পারে। এরপরে এই যে ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়েছে, সেই ডিপ্লয়েড নিউক্লিয়াসকে শর্টিং হতে হবে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থেকে। সেটা কিভাবে পসিবল, ডিপ্লয়েড নিউক্লিয়াসের জার্মিনেশন হবে এবং তার ফলে ডিপ্লয়েড কনিডিয়া তৈরি হবে। তাহলে এটা ভেজিটেটিভ বডি, এখান থেকে ডিপ্লয়েড কনিডিয়া তৈরি হচ্ছে। আবার দেখো হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের জার্মিনেশন হচ্ছে এবং সেই হ্যাপ্লয়েড কনিডিয়া ক্ষেত্রে তৈরি হচ্ছে, ঠিক আছে। আবার এই যে ডিপ্লয়েড যে কনিডিয়া আছে, অনেক সময় এই ডিপ্লয়েড সেলের আবার হ্যাপ্লোডাইজেশন ঘটে যেতে পারে। তো এই রকম ভাবে প্রধানত এই ঘটনাগুলো ঘটে। তো এই যে প্রসেস, তো একেই আমরা বলবো প্যারাসেক্সুয়ালিটি, ঠিক আছে। তাহলে নর্মাল প্রসেস কিন্তু এক্ষেত্রে ফলো হয় না। ক্লিয়ার, তাহলেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে লেখা আছে ক্লিয়ারলি, হ্যাঁ এই জায়গাতে দেখো, the cell within the syn carrion is called the zygote which is short lived, only the diploid stage in most of fungi, ঠিক আছে। তার মানে কি ম্যাক্সিমাম ফাঞ্জির ক্ষেত্রে এটাই হচ্ছে কেবলমাত্র ডিপ্লয়েড স্টেজ। তাহলে
99% ক্ষেত্রে ফাঙ্গাল হাইফা কিন্তু হ্যাপ্লয়েডই হবে, ঠিক আছে? কেবলমাত্র সিন ক্যারিয়ন যখন তৈরি হয় সেক্সুয়াল সাইকেলে তখন সেটা ডিপ্লয়েড হবে। এবার বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখলাম, তো সেটা তো আমরা দেখলাম, কিন্তু আর একটা অংশ আমার বাকি আছে, তো সেটা এবার আমরা দেখব। তো সেটা হচ্ছে এদের যে মাইসেলিয়াম আছে, এই মাইসেলিয়াম কত রকমের হতে পারে। ডিফারেন্ট রকমের মাইসেলিয়াম এবার আমরা পড়ব। দেখো, ডিফারেন্ট ফর্মস অফ মাইসেলিয়াম। নেটওয়ার্ক অফ দ্য হাইফা, তো তাকেই আমরা বলবো মাইসেলিয়াম। ইন রেসপন্স টু দ্য ফাংশনাল নিড ইট ইজ মডিফাইড ইন্টু দ্য ফলোয়িং টাইপ। তার মানে কীরকম কি কাজের ওপর ভিত্তি করে একে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো প্রথম টাইপের যে মাইসেলিয়াম, তো তাকেই আমরা বলবো প্লেকটেন কাইমা। তো প্লেকটেন কাইমা তাহলে কাকে বলে? দেখো, কম্পোনেন্ট অফ দ্য হাইফার কমপ্লিটলি ইন্টারওয়েভেন টু ফর্ম দ্য ওয়েব লাইভ কম্প্যাক্ট থিক টিস্যু। তার মানে কি, হাইফাগুলো এমনভাবে কম্প্যাক্ট হয়ে যাবে যে স্পাইডার ওয়েবের মতো দেখতে লাগে, যেমন একটা জালের মতো, কিন্তু সেই জালকে আমরা যখন কম্প্রেসড করে দেব, বিষয়টা ভাবো, একটা বিশাল বড় জাল আছে, এই জালকে তুমি হাতে করে ধরে তুমি তাকে ছোট করে দিলে, তো তাকেই আমরা বলবো প্লেকটেন কাইমা। কি বললাম, বোঝাতে পেরেছি? ধরা যাক কোনো জাল আছে, আমরা অনেক সময় সেই সুতো গজ আমরা ব্যবহার করি না, সেটা তো জালের মতো, সেটাকে তুমি হাতে করে ধরে ছোট করে নিচ্ছ। সো দিস ইজ কল্ড প্লেকটেন কাইমা। এবং এই প্লেকটেন কাইমা দুই ধরনের হয়, একটা প্রোসেন কাইমা এবং আরো একটা হলো সিউডো প্যারেন কাইমা। প্রোসেন কাইমা কাকে বলে? হাইফা আর মোরলেস প্যারালাল টু ইচ আদার। এক্ষেত্রে হাইফা দেখো প্যারালাল হয়ে আছে মোরলেস ইচ আদার, এবং ডু নট ফিউজ অ্যান্ড রিটেইন দ্য ইন্ডিভিজুয়ালিটি। প্রত্যেকটা হাইফা সেপারেট হাইফা হিসাবে অবস্থান করে, তো তাকেই আমরা বলবো প্রোসেন কাইমা। কিন্তু সিউডো প্যারেন কাইমা কি, হাইফা আর কমপ্লিটলি ফিউজড উইথ ইচ আদার। হাইফা এমনভাবে নিজেদের মধ্যে ফিউজড হয়ে যায় প্লাজমা মেমব্রেন ইত্যাদি দিয়ে, এবং তার ফলে প্রত্যেকটা হাইফাকে আমরা আলাদা করে চিনতে পারি না। এবং ক্রস সেকশন যদি আমরা করি তাকে, তো সেটাকে অনেকটা অ্যাঞ্জিওস্পার্মের বা গুপ্তবীজী উদ্ভিদের প্যারেন কাইমার মতো দেখতে লাগে, তো একেই আমরা বলবো সিউডো প্যারেন কাইমা। তাহলে প্রোসেন কাইমা মানে প্রত্যেকটা হাইফা আলাদা আলাদা আমরা চিনতে পারি, কিন্তু সিউডো প্যারেন কাইমা মানে হাইফা এমনভাবে ফিউজড হয়ে যায় যে তার ফলে তাদের ইন্ডিভিজুয়ালিটিই নষ্ট হয়ে যায়। কিন্তু যদি তাকে আমরা ক্রস সেকশন করি, কেটে যদি দেখি, তাহলে এক্ষেত্রে আমরা প্যারেন কাইমার মতো তাকে হাইফাকে দেখতে পাবো। তো এটাই হচ্ছে সিউডো প্যারেন কাইমা। তো প্লেকটেন কাইমা তাহলে কাকে বলে? জালের মতো গঠন, যেটা একটা কম্প্যাক্ট হয়ে যায়, তো তাকেই আমরা বলবো প্লেকটেন কাইমা। প্লেকটেন কাইমার এক্সাম্পল হচ্ছে ক্ল্যাভিসেপস, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ক্লেরোটিয়া। স্ক্লেরোটিয়া মানে কি, কম্প্যাক্ট স্ট্রাকচার অফ দ্য ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজ। দেখো, এইরকম স্ক্লেরোটিয়াকে দেখতে হয়। তো এক্ষেত্রে বিভিন্ন হাইফা আছে, এদিকে হাইফা আছে, এইভাবে হাইফা আছে, তাহলে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করছে, কম্প্যাক্ট স্ট্রাকচার, ঠিক আছে? হাইফা আর কম্প্যাক্টেড, অর্থাৎ হাইফা একটা কম্প্যাক্ট হয়ে যায়, একদম কম্প্যাক্ট মানে কি, একদম আঁটো হয়ে যায় যেটাকে বলা হয়, এবং মেবি রাউন্ডেড টু এলঙ্গেটেড, এটা গোল হতে পারে অথবা এরকম বড় রাউন্ড এরকম হতে পারে। ভেরি মাইনিউট ডট টু বল লাইক, এটা খুব ছোট ডটের মতো হতে পারে অথবা বড় বলের মতো হতে পারে। দেখো 14 কেজি ওয়েট হতে পারে, ক্যান ইউ ইমাজিন? স্ক্লেরোটিয়ায় 14 কেজি পর্যন্ত ওয়েট হতে পারে। ক্যান সার্ভাইভ ফর মেনি ইয়ার্স, সো রেস্টিং, তাহলে অনেক দিন যেহেতু বাঁচে সেই জন্য এটা রেস্টিং। তো স্ক্লেরোটিয়া কোন ফাঞ্জিতে দেখতে পাবো? স্ক্লেরোটিনিয়া এবং স্ক্লেরিওটোরাম, ঠিক আছে? এই দু ধরনের ফাঞ্জিতে আমরা স্ক্লেরোটিয়াকে দেখতে পাবো। এরপরে যেটা আমরা দেখবো, তো সেটা হচ্ছে রাইজোমর্ফ। রাইজোমর্ফ মানে কি, হাইফা অ্যাগ্রিগেট লঙ্গিটিউডিনালি। দেখো, এই যে হাইফা আছে, এই হাইফা লঙ্গিটিউডিনালি অ্যাগ্রিগেট করে গেছে, এইরকমভাবে অ্যাগ্রিগেট করে গেছে। অনেকগুলো হাইফা মিলে যে দড়ির মতো যে গঠন তৈরি করছে, ইন্টারওয়েভেন হাইফা ফর্মে থিক কড লাইক অর দ্য রোপ লাইক স্ট্রাকচার, এবং হাইফাকে মোটা দড়ির মতো দেখতে লাগে। দেখো, তাহলে এক্ষেত্রে এই যে হাইফা আছে, হাইফাগুলো এমনভাবে থাকে, সুতোগুলো এমনভাবে থাকে যে একটা মোটা সুতো তৈরি করে, তো একেই আমরা বলবো রাইজোমর্ফ। অনেকটা মূলের মতো দেখতে লাগে, রাইজো কথার মানে হলো মূল, তো মর্ফ মানে হচ্ছে দেখতে লাগে, সুতরাং মূলের মতো দেখতে লাগে, উদ্ভিদের দ্বিবীজপত্রী উদ্ভিদের মোটা কাণ্ডের মতো একে দেখতে লাগে, তো সেই কারণের জন্য একে আমরা বলবো রাইজোমর্ফ। তাহলে যেমন আর্মিলারিয়াতে আমরা এই রাইজোমর্ফ দেখতে পাই, সুতরাং এটা হচ্ছে রাইজোমর্ফ। এবং রোপ রানিং প্যারালাল টু ইচ আদার, অর্থাৎ এই যে প্রত্যেকটা রাইজোমর্ফ আছে, এটা একে অপরের সঙ্গে প্যারালালি থাকে। অসংখ্য রাইজোমর্ফ এইভাবে তৈরি হয় এবং সেগুলো তাহলে মাইসেলিয়াম গঠন করে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্রেসোরিয়া। অ্যাপ্রেসোরিয়া যেখানে দেখা যায় সেটা হচ্ছে এরিসিফেতে দেখতে পাবো আমরা।
সোলেন টিপ অফ দ্য মাইসেলিয়াম, অর্থাৎ এটা টোটাল মাইসেলিয়াম আছে এবং মাইসেলিয়ামের সামনের দিকের অংশটা স্ফীত হয়ে গেছে, সোলেন হয়ে গেছে, স্ফীত হয়ে গেছে, তাহলে সোলেন টিপ অফ দ্য মাইসেলিয়াম অ্যাডিয়ার টু দ্য সারফেস অফ দ্য হোস্ট, অর্থাৎ এটা হোস্ট আছে, তো হোস্টের এটা সেল ওয়াল, এটা প্লাজমা মেমব্রেন, এবং সেই সেল ওয়ালের সঙ্গে এটা কি হয়ে গেছে, অ্যাটাচড হয়ে গেছে এবং হেল্পস ইন পেনিট্রেশন। এবং এই অ্যাপ্রেসোরিয়া হচ্ছে একটা স্ট্রাকচার যার মধ্যে দিয়ে হোস্ট সেলের মধ্যে অর্থাৎ পেগ লাইক একটা স্ট্রাকচার তৈরি করে, তো সেই পেগ এর ভিতরে ঢুকে যায়। তাহলে এই যে পেগ এবং এই যে রাউন্ডেড যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারকেই আমরা বলবো অ্যাপ্রেসোরিয়া। তো এটা কোথায় দেখা যায়, এরিসিফেতে দেখা যায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হস্টোরিয়া। হস্টোরিয়া মানে আমরা সবাই জানি যে চোষক মূল, দেখো ইন্ট্রাসেলুলার, অর্থাৎ ফাঙ্গাল হাইফা থেকে এরকম ব্রাঞ্চিং চলে গেছে, যেটা ইন্ট্রাসেলুলার আউটগ্রোথ অফ দ্য মাইসেলিয়াম। তো মাইসেলিয়াম প্রধানত হোস্ট সেলের ভিতরে ঢুকে যায়, দ্যাট পেনিট্রেট দ্য হোস্ট সেল ওয়াল অ্যান্ড ডু নট রাপচার দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য হোস্ট সেল। অবভিয়াসলি আমরা আগেও যেমন দেখেছিলাম, তাহলে এটা এটা প্রধানত সেল ওয়ালকে প্রধানত রাপচার করবে, কিন্তু প্লাজমা মেমব্রেনকে রাপচার করবে না। এরা প্রধানত বিভিন্ন পদার্থ শোষণে হেল্প করে, ডিফারেন্ট শেপ লাইক দ্য কয়েলড অ্যান্ড দ্য ব্রাঞ্চ হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাইফা যেটা ঢুকে গেছে, প্লাজমা মেমব্রেন যেরকমভাবে আমরা এর ক্ষেত্রে যেমন দেখছিলাম, কিসের ক্ষেত্রে দেখছিলাম, যেমন আমরা প্রথমে আমরা যেমন দেখছিলাম, ঠিক আছে, তো সেরকম টাইপের, যেমন আরবাসকিউলার মাইকোরাইজার ক্ষেত্রে যেমন দেখছিলাম, এক্ষেত্রেও সেরকম হস্টোরিয়া এরকম মানে হাইফা থেকে, মেন হাইফা থেকে এরকম ব্রাঞ্চিং তৈরি হয়ে গেছে এবং সেই ব্রাঞ্চিং সেল ওয়ালকে ভেদ করছে কিন্তু প্লাজমা মেমব্রেনকে ভেদ করতে পারছে না, ঠিক আছে। সুতরাং তাকেই আমরা বলবো হস্টোরিয়া বা চোষক মূল। তাহলে এটা ব্রাঞ্চিং হতে পারে, তো ব্রাঞ্চিং যেখানে আমরা দেখতে পাবো সেটা হলো পেরোনোস্পোরা। আর ফিঙ্গার লাইক হতে পারে, দেখো আঙুলের মতো হতে পারে, যেমন এরিসিফে, ঠিক আছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে হাইফাল ট্র্যাপ। হাইফাল ট্র্যাপ মানে কি, দেখো সার্টেন ফাঞ্জি ডেভেলপ দ্য স্টিকি হাইফা অর দ্য হাইফাল লুপ। তাহলে এটা নর্মাল হাইফা আছে এবং হাইফার উপরের দিকে একটা স্টিকি স্ট্রাকচার মানে আঠালো একটা এরকম গোলাকার স্ট্রাকচার তৈরি হচ্ছে, এটা সেপারেট অংশ। তো হাইফালে একটা লুপ তৈরি হচ্ছে, মানে হাইফা দিয়ে তৈরি একটা ফাঁস তৈরি হচ্ছে। ইট ক্যাচ দ্য নিমাটোড অ্যান্ড দ্য প্রোটোজোয়া। তাহলে কোনো নিমাটোড অথবা প্রোটোজোয়া এলে এখানে, এটা যেহেতু স্টিকি মানে আঠালো, সেই জন্য এখানে আটকে যায়। ফাঞ্জি অফ দিস টাইপ ইজ কল্ড অ্যাজ দ্য প্রিডাসিয়াস ফাঞ্জি, যেমন মোনোক্রিপোসোরিয়াম, ঠিক আছে। তো মোনোক্রিপোসোরিয়ামে হাইফাল ট্র্যাপ আমরা দেখতে পাই। তারপরে যেটা দেখো, দেখো স্পোরোফোর। স্পোরোফোর মানে কি, যে সমস্ত হাইফার মধ্যে স্পোর থাকে তো তাকেই আমরা বলবো স্পোরোফোর, যেটা বলছিলাম। এবং স্পোরোফোর প্রধানত ইরেক্ট এবং এয়ারিয়াল হয়। স্পোরোফোর প্রধানত ইরেক্ট হবে, এরকম হবে, এবং এটা প্রধানত এয়ারে থাকবে, ঠিক আছে, মাটিতে থাকবে না, এটা এয়ারে থাকবে। অ্যারাইজ ফ্রম দ্য প্রোস্টেট হাইফা। প্রোস্টেট মানে কি, যে হাইফা শুয়ে আছে, শায়িত হাইফা, মাটিতে যে হাইফা আছে বা অন্য কোনো সাবস্ট্রাটামে যে হাইফা আছে, সেখান থেকেই প্রধানত স্পোরোফোর তৈরি হয়, ঠিক আছে। স্পোরোফোর বিয়ারিং দ্য স্পোরেঞ্জি ইজ কল্ড দ্য স্পোরেঞ্জিওফোর। তাহলে যে স্পোরোফোরে স্পোরেঞ্জিয়াম থাকবে তো তাকেই আমরা বলবো স্পোরেঞ্জিওফোর, এবং যে স্পোরোফোরে কনিডিয়া থাকবে তো তাকেই আমরা বলবো কনিডিওফোর। যেমন ব্রাঞ্চড কনিডিওফোর আমরা দেখতে পাই পেনিসিলিয়ামের মধ্যে। তাহলে দেখো ডিফারেন্ট রকমের এরকমভাবে আমরা স্পোরোফোর দেখতে পাই। দেখো স্পোরোফোর ব্রাঞ্চড হতে পারে যেমন পেরোনোস্পোরা, আনব্রাঞ্চড হতে পারে যেমন আলবুগো। স্পোরেঞ্জিয়া থাকবে যেখানে মিউকর এবং আলবুগো, আর বিয়ার কনিডিয়া, কনিডিয়া যেখানে থাকবে তো সেটাই হচ্ছে পেরোনোস্পোরা। এক্সাম্পল, আরও কিছু এক্সাম্পল দেখলাম। তাহলে এই যে এক্সাম্পলগুলো আমি দাগ দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে পড়বে, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং ফাঞ্জি যখন পড়বে, যে পোর্শনগুলো ইম্পর্টেন্ট আমি আরও একবার তোমাদের বলে দিই তাহলে সুবিধা হবে। দেখো হুইটটেকার কিন্তু ফাঞ্জিকে একটা আলাদা কিংডমে রেখেছিলেন, তো কোনটা স্মলেস্ট, কে ফাদার অফ মডার্ন মাইকোলজি, এটা একটু মাথায় রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ক্যারেক্টারিস্টিক ফিচার্স যেটা, তো প্রধানত এদের যে নিউট্রিশনটা ভালো করে পড়তে হবে। সুতরাং নিউট্রিশনে যেটা ভালোভাবে মানে তোমরা ফোকাস করবে সেটা হচ্ছে মাইকোরাইজা। তো মাইকোরাইজা প্রকৃতপক্ষে কি, তাদের এক্সাম্পল এন্ডোমাইকোরাইজা, কোন ফাঞ্জি প্রধানত করবে, এবং এই যে স্ট্রাকচার আছে দেখো, তো মাইসেলিয়াম এবং তার সঙ্গে সঙ্গে হাইফা, ঠিক আছে। এবং এই যে ডিফারেন্ট যে আসেপ্টেড হাইফা কোন ফাঞ্জিতে দেখা যায়, লোয়ার ফাঞ্জিতে, এবং সেপ্টেড হাইফা প্রধানত হায়ার বিভিন্ন ফাঞ্জিতে আমরা দেখতে পাই। এবং এই সেপ্টার মধ্যে যেটা ডলিপোর সেপ্টা, এই ডলিপোর সেপ্টা একটু ভালো করে মাথায় রাখবে, এবং ওরোনিয়ান বডি প্রকৃতপক্ষে কোন ক্ষেত্রে দেখতে পাই, ঠিক আছে। তারপরেই দেখো ডিফারেন্ট ফর্মস অফ দ্য মাইসেলিয়াম, তো তার মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ তো সেটা হলো সিউডো প্যারেনকাইমা, স্ক্লেরোটিয়া এবং রাইজোমর্ফ, এগুলো সব গুরুত্বপূর্ণ। স্ক্লেরোটিয়া, রাইজোমর্ফ, ঠিক আছে। তারপরে এই যে স্পোরোফোর, সুতরাং এই কয়েকটা অংশ খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রিপ্রোডাকশন, হলোকার্পিক ফাঞ্জি আর ইউকার্পিক ফাঞ্জি কাকে বলে।
এবং ডিফারেন্ট যে রিপ্রোডাকশন হয়, তো তার মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হচ্ছে, অর্থাৎ এই যে স্পোরেনজিওস্পোর, আচ্ছা আসেক্সুয়াল যে স্পোর আছে, তো তার মধ্যে জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, ঠিক আছে, কোনটা, কনিডিয়ার এক্সাম্পল অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, সুতরাং এই যে সিঙ্গেল এবং চেন এই জায়গাটা ভালো করে পড়বে, ঠিক আছে। তারপরে সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে তিনটে ডিফারেন্ট স্টেজ, প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, সিন ক্যারিয়ন, এবং এই সম্পর্কে একটু তোমাকে আইডিয়া রাখতে হবে কিভাবে এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে। তারপরে তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই হোমোথ্যালিজম আর হেটারোথ্যালিজম, এবং তারপরে প্যারাসেক্সুয়ালিটি সম্পর্কেও একটু আইডিয়া, মানে জেনারেলি কোন ছত্রাক গ্রুপে আমরা এই প্যারাসেক্সুয়ালিটি দেখতে পাই, ঠিক আছে। তো এই হচ্ছে ফাঞ্জির ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স। ক্লিয়ার? পরের দিন আমরা আলোচনা করব ডিফারেন্ট গ্রুপস অফ ফাঞ্জি নিয়ে, সেটাও অনেকটা বড় ক্লাস হবে। থ্যাংক ইউ, গুড নাইট, গুড নাইট। ওকে।